কলেজের ইউটিউব চ্যানেলটা একবার তুই দেখে নে। নওয়াজ, দাদা বলো। একবার ইউটিউব চ্যানেলটা দেখে নে, ওটা লিংক হয়ে গেছে, একবার দেখে নে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ দেখে নিচ্ছি। চলছে দাদা? ওকে। হুম হুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বিদিশা বোধহয়। বিদিশা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? স্যার আসেননি এখনো? হ্যাঁ, স্যার বোধহয় এখনো আসেননি, আমি তো দেখছি না। আমার কথা আচ্ছা। হয়েছে স্যারের সাথে। আচ্ছা, আমি একবার কি ফোন করবো? 12টা বেজে গেছে। হ্যাঁ আচ্ছা, 12টা বেজে 5 গেছে, মিনিট একটা ফোন দেখবো। করো। I have joined already. ও, স্যার জয়েন করেছেন স্যার? Can you hear me? হ্যাঁ হ্যাঁ, শোনা হ্যাঁ যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। So I have joined. No issue. আচ্ছা, প্রিন্সিপাল স্যারও এসে গেছেন বিদিশা? এসে মোটামুটি গেছেন? বোধহয় সবাই এসে গেছেন। আচ্ছা, শুরু করবো তাহলে। স্যার স্যার শোনা যাচ্ছে? স্যার আপনি মিউট আছেন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুরু করছি তাহলে। নমস্কার, শুভ অপরাহ্ন। আজকের আন্তর্জালিক সেমিনারে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। উপস্থিত আছেন নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুধানাথ চট্টোপাধ্যায়। উপস্থিত আছেন আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর পাপড়ি চক্রবর্তী মহাশয়া। সর্বোপরি আমাদের প্রধান অতিথি ডক্টর নিমাই চাঁদ সাহা মহাশয় এবং আমার সকল সহকর্মী বৃন্দ, সকলকে জানাই আজকের এই সেমিনারে সাদর অভ্যর্থনা। আজকের আমাদের আলোচনা চক্রের মূল উপজীব্য বিষয় ইস্যুস রিলেটিং টু প্ল্যাগিয়ারিজম অ্যান্ড IPR টুয়ার্ডস সেফ একাডেমিক জার্নি। আমরা আমাদের এই অনুষ্ঠানটি আইকিউএসি এবং লাইব্রেরির যৌথ উদ্যোগে পরিচালিত করছি এবং এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধনের জন্য আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুধানাথ চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। স্যার। ধন্যবাদ বিদিশা। আজকে আমাদের কলেজের গ্রন্থাগার এবং আইকিউএসি যৌথ উদ্যোগে যে ওয়েবিনার অর্থাৎ আন্তর্জালিক প্ল্যাটফর্মে যে সেমিনারটি করা হচ্ছে, সেই সেমিনারে আমাকে বক্তব্য রাখতে বলা।
স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আর মিউট হয়ে গেছেন। স্যার শোনা যাচ্ছে না? স্যার বোধহয় মিউট হয়ে গেছেন, স্যার বুঝতে পারছেন না। হুম, উনি হেডফোন চেক করছেন বোধহয় আরেকবার। হেডফোনের সমস্যা হচ্ছে স্যারের, হ্যাঁ। অনেক আছেন। এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই হেডফোনটাতেই সমস্যা হচ্ছে। আজ যে আমাদের গ্রন্থাগার এবং আইকিউএসির যৌথ উদ্যোগে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের উপর যে ওয়েবিনার করা হচ্ছে, সেই ওয়েবিনারে আগত আমাদের যিনি প্রধান আলোচক ডক্টর নিমাইচাঁদ সাহা, তাকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আমার যারা সহকর্মী এবং যদি অন্য কোনো কলেজ থেকেও যারা এসেছেন বা ছাত্রছাত্রী যারা আছে, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনে এই যে প্লেজিয়ারিজম বা কুম্ভিলক বৃত্তি, অন্যের লেখা থেকে বেমালুম চুরি করে দেওয়া, স্বীকার না করে, স্বীকৃতি না দিয়ে, এটা আজকের নয়, এটা দীর্ঘদিনের অভ্যেস আছে। তো কতদিনের অভ্যেস সেই আলোচনায় আমি আর যাচ্ছি না, তাতে অনেক অপ্রিয় কথাবার্তা বেরিয়ে পড়বে, এটা বোধহয় খুব বাঞ্ছনীয় হবে না। কারণ আমাদের অনেক বড় বড় মহিরুহ আছেন, যারাও এই কম বেশি এই কুম্ভিলক বৃত্তিতে তারা লিপ্ত হয়েছেন সময়ের সঙ্গে। এটাকে সে আলোচনায় আর যাচ্ছি না। আজকের আলোচনাটা খুবই সময়োপযোগী এবং আজকে সারা পৃথিবীতে এই কুম্ভিলক বৃত্তির বিরুদ্ধে নানা রকমের সফটওয়্যার ইত্যাদি নানা রকম টেকনোলজিক্যাল জিনিসপত্র বেরিয়েছে, তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। সেই বিষয়ে আজকের এই আলোচনা খুবই সময়োপযোগী এবং কার্যকরী, প্রত্যেকেরই উপকার লাগবে বলে আমি আশা করি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, দীর্ঘায়িত করার কিছু নেইও। সকলকে পুনরায় স্বাগত ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। চলে আসি আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। স্যার যথার্থই বলেছেন, আসলে মেধা শক্তি যদি আমরা মনে করি যেটা আমাদের আসল সম্পদ, তাহলে সেই সম্পদটিকে পর্যবেক্ষণ বা সংরক্ষণ বা বলতে পারি রক্ষণাবেক্ষণের জন্য আমাদের যে দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা দরকার, একটি হলো আইপিআর এবং আরেকটি হলো প্ল্যাগিয়ারিজম। আমরা যারা গবেষক তারা ইতিমধ্যেই আমরা প্ল্যাগিয়ারিজমের মধ্যে দিয়ে এসেছি এবং এই সম্পর্কে আমাদের জানার পরিধিও প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং আমাদের সচেতনতাও এই বিষয়ে যথেষ্ট থাকা দরকার। সুতরাং আমরা এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্বাগত ভাষণের জন্য অনুরোধ রাখছি আমাদের কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর পাপড়ি চক্রবর্তী মহাশয়ের কাছে। ম্যাডাম, আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ বিদিশা। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আসলে বিষয়টা এমনই, আমরা আজকে সব একাডেমিক পার্সনরাই এক জায়গায় হয়েছি। আমরা সমস্ত টিচাররাই এই আইপিআর সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছি, কারণ বিষয়টা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকে যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমাদের খুব যে সচেতনতা আছে বলে আমি মনে করি না। আমরা অনেকেই অনেক কম জানি আইপিআর বিষয়টি নিয়ে, এবং বলবো প্লেজিয়ারিজমের কথাও। ব্যাপারটা কি সেটা জেনে নেওয়ার জন্য ডক্টর সাহা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের বুঝিয়ে বলবেন। আসলে আমরা নিজেরাই জানি না আমাদের কোনো মৌলিক রচনা, আমাদের কোনো গবেষণাপত্র, সেগুলো কিভাবে সংরক্ষণ করলে সেটা আমারই থাকবে, সত্য অধিকারটা আমার থাকবে।
আহ, অন্য লোকে সেটার থেকে নিয়ে বা তার সেটা ব্যবহার করে তার কাজ হাসিল করবে, এই জায়গাটা থেকে আমরা কিভাবে নিজের লেখাটাকে, নিজের আবিষ্কারটাকে আলাদা রাখতে পারি, সেটাই আমাদের জেনে নেওয়ার জন্য আজকে বিশেষজ্ঞ হিসেবে ডক্টর সাহা আছেন। তো আমরা প্রত্যেকেই কিছু না কিছু লিখে থাকি। সায়েন্সের যারা আছেন তারা গবেষণাপত্র নিয়তই নানান রকম ইনভেনশনের মধ্যে দিয়ে যান। তারা কিভাবে নিজেদের আবিষ্কারকে, আমরা কিভাবে নিজেদের কোনো মৌলিক আর্টিকেলকে এই আইপিআর এর আওতায় এনে প্লেজিয়ারিজমকে বাঁচিয়ে সেটাকে আমার সত্য অনুযায়ী আমার করে রাখতে পারি, আজ বোধহয় সেই জিনিসটা জেনে নেওয়ার দরকার, সেই সময়। কারণ এইভাবে যে কত লোকের কত জিনিস চুরি হয়ে গেছে, চুরি কথাটাই ব্যবহার করব, তার অন্য লোকে একজনের জিনিস অন্য লোকে ব্যবহার করে সেই জিনিসটা নিয়ে তার হয়তো অনেক সুনাম হয়ে গেল, যে আসল আবিষ্কর্তা বা যে আসল ইনভেন্টর সে কিন্তু কিছু পেল না। আজকে এসব জিনিস আমরা জানি কিছু কিছু, যেমন অন্যান্য আবিষ্কারের ক্ষেত্রে মানে বায়োলজিক্যাল জিনিস, যেমন আমরা শুনেছি নিম বা ধান মানে বাসমতি রাইসের কথা, এগুলো আমরা জানি, যেমন এগুলোর পেটেন্ট করানোর পিছনে বিশাল যুদ্ধ রয়েছে। আজকে সেই যুদ্ধ আমাদের ক্ষেত্রে কিভাবে আমরা সমাধান করে একটা জায়গাতে আসতে পারি যেখানে আমারটা আমারই থাকবে, সেটা বোধহয় এ মানবাধিকারের মধ্যেই পড়ে। আজ আমরা সেইটুকু শুনে নেব। আমার বিশেষ কিছু বলার নেই, আমিও শ্রোতা, আমিও ডক্টর সাহার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, যথার্থই বলেছেন। এই বিষয়ে আমাদের জ্ঞান এবং সচেতনতা দুটোই কম। আমরা সেই জন্যই আজকে আবার সবাই মিলে একত্র হয়েছি এই বিষয়ে জ্ঞান আহরণ করার জন্য। তো এইবার আমি আমাদের অনুষ্ঠানের তৃতীয় পর্বে চলে এসেছি, যেখানে আমি আমাদের সকলের সাথে আমাদের প্রধান অতিথিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কলেজের লাইব্রেরিয়ান ডক্টর মৌটুসী বসাক মহাশয়াকে। ম্যাডাম, কিছু বলার জন্য অনুরোধ করছি। শোনা যাচ্ছে না দিদি? মিউট আছো। বলছি থ্যাংক ইউ বিদিশা, তোমার মতো করে ধন্যবাদ দিলাম তোমাকে। গুড আফটারনুন স্যার, মানে ডক্টর নিমাই চাঁদ সাহা স্যারকে আমি গুড আফটারনুন জানাচ্ছি, এবং আর বাকি যারা উপস্থিত রয়েছে সকলকেই গুড আফটারনুন জানিয়ে আমি স্যারের পরিচয়টা করিয়ে দিচ্ছি। আসলে স্যার আজকে আমাদেরকে আইপিআর এবং প্লেজিয়ারিজম এই সমস্ত ব্যাপারটা নিয়ে ডিসকাস করবেন, স্যারই বলবেন, এই বিষয়ে আলোকপাত উনি করবেন। তো আমি ওনার পরিচয়টা আজকে করিয়ে দিয়ে প্রোগ্রামটা শুরু করিয়ে দিচ্ছি। Dr. Shaha is presently working as a librarian, Central Library. Very brief and small, Dr. হ্যাঁ Bosai. স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ছোট করে আমি বিশ্বাস করি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ছোট করে দিলে আমি খুশি হব। ছোট করেই বলবো স্যার। উনি presently sir working as librarian, Central Library, Vishwabharati University, Shantiniketan. Prior to his current attachment, he was the librarian of Kalna College, East Burdwan, and he was also guest faculty of Department of Library and Information Science, Burdwan University from 2008 to 2016. He has rich working experience of 22 years. Dr. Shaha has published more than 70 articles in different journals and national, international conference proceedings, published 9 books, and edited 4 conference proceedings, etc., etc. Dr. Shaha has attended more than 200 seminars, webinars, workshops, conferences of national and international level in different capacities, like invited speakers, resource person, panelists, chairing technical session, paper presenter, participants, etc., etc. Dr. Shaha is a lifetime member of many professional associations like PLA, YASLIC, ILA, WebCLA, ATNER, ABOCERT, etc., and trying to add some inputs there. Dr. Shaha is the recipient of many prestigious awards like Lifetime Achievement Awards 2017 from IRDP Group of Journal, Universal Achievers Gold Medal Award 2015 from Universal Achiever Foundation, Special Award 2015 from SC/ST OBC Employee Welfare Association, Vishwabharati,
Indira Gandhi Shadbhavana Gold Medal Award 2014 from Global Economic Progress and Research Association. His special area of interest includes library marketing, innovative best practices, library HRD, ICT application in library, change management, user awareness program, expertise for reorganization of library for ranking and accreditation, etc. etc. তো স্যারের সম্বন্ধে তো স্যার ছোট করে বলতে বললেন, তাই ছোট করে বলেই শেষ করছি। তো স্যার, আপনি আজকে আমাদের আইপিআর নিয়ে এবং প্লেজিয়ারিজম নিয়ে, যেটা এখনকার খুবই আর কি গুরুত্বপূর্ণ টপিক হয়ে উঠেছে, কারণ আমরা প্রত্যেকেই লেখার সঙ্গে যুক্ত, যে কোনো ধরনেরই লেখা হোক, জার্নাল হোক বা বই চ্যাপ্টারের এডিটেড বলুন, তো আমরা খুব একটা করতে পারি না, তবুও আমাদের সকলকেই লেখার সঙ্গে যুক্ত থাকতে হয়, পিএইচডি ক্ষেত্রে হোক বা যে কোনো ভাবেই হোক। তো আপনি সেই বিষয়ের সঙ্গে খুব ভালোভাবেই যুক্ত আছেন। আমি আগেও আপনার অনেক লেকচার শুনেছি এবং প্লেজিয়ারিজম সম্বন্ধে যে বিষয়টা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার নয়, সেটা আপনি রোজই এই বিষয়টার মধ্যে দিয়ে যান, আমি সেটা শুনেছিলাম। তো আশা করছি আপনি আরো ভালো করে আমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলবেন। তো স্যার, থ্যাংক ইউ, আপনি শুরু করতে পারেন এবার। থ্যাংক ইউ এভরিওয়ান। Okay, so at the very outset, let me extend deep regards to the principal of the college, director IQAC of the college, librarian of the college, and today's anchorer of this event, as well as the entire academic galaxy of the Netaji Centenary College of Ashoknagar, and beloved non-teaching colleagues, and my heart of every academic institution, not to me as individual, the students. I think there are no much students in this forum because this is a little bit difficult to them to listen and understood something on this current IPR and plagiarism issues, because as far as plagiarism and this kind of IPR, they are just nursery students I can consider. So that is why if they available in this online forum, they may feel bored considering their academic coverage. It is basically cosmetics to them, optional to them. Of course, today's graduate students will be the pathfinder for next course of Indian citizen or Indian development. Still, time will tell us what time we have to deliver what kind of products to what kind of citizen, what kind of students, what kind of scholars, what kind of faculty members, what kind of group of audience like that. At the very outset, rightly as Madam IQAC Director noted, that we are here basically librarian or teaching faculty. From where I can easily assume that we are the homogeneous audience. By this homogeneous audience, what we can do is that even though by nature we are the homogeneous, but considering our subject background, we are heterogeneous. Like if anybody says something on subject physics, chemistry, I am fully illiterate. By your generosity, you have explored that you are completely literate or less literate about this IPR or this plagiarism. Of course, that might be right. At the same time, if you consider myself as a resource person for entire knowledge society, that is again a kind of wrong assumption, because every human intellectual brain has some load-bearing capacity. Based on that, a mathematician concentrates on his or her subject. I, being a librarian, I am just trying to concentrate on my subject background, on my scholars, on my faculty members, on my students, on my library services. As a part of that, it is the duty of the library professionals and the librarian of the college and universities to give some sort of orientation and awareness about the plagiarism and IPR. Why this plagiarism and IPR? Librarian will be the orienter or to make the awareness among the academic faculty, because the answer is very easy. The role of the library and librarian in the current context
if I taking into the account of our pandemic days, last 2 years, the role of the librarian is becoming more prominent. Why this is? Simply because of this online environment, simply because of this digital learning, simply because of information literacy, simply because of delivering our teaching learning mode through digital environment, electronic environment, and doing that things by using this kind of intellectual work in online and technical era. It's the duty of the librarian to so taking into account of this academic discourse or deliberation, whatever I can say, from that context, the digital society is becoming more and more prominent and indispensable ingredient to the academic society, academic institution, and also individual too. Of course, as I have been entrusted to deliver my presentation in Bengali and English both, of course, I will use a major part in Bengali and my slide will be in English. Okay. Taking into these things, it's the duty of the librarian, like the duty of the principal is to steer the entire institute very peacefully so that my students will come in the campus to attend the class from a teacher, so that a teacher will come and have a congenial environment to deliver the classroom teaching learning process, including laboratory and library too. Likewise, the role of the librarian is to help, to cooperate the academics to be of their safe journey. As you know, our Bengal government tagline is safe drive, save life. Safe drive, save life. And to me, our tagline to a librarian is safe practice, safe career. Safe academic practice, safe career. So from that point of consideration, it's the duty of the librarian, not as a resource person, but by virtue as a practitioner, practice of library science or library professionals. Right today, the role of the librarian is not only the book lenders, the storekeeper of books like that. Soon after the advent of this technology and the electronic environment in the academic society and in the human civilization, the role of the librarian is changed pragmatically, drastically. Taking into that things, to be in the academic field, it's our duty. It's our basic duty to know how to protect my institution from copyright, from patent right, how to protect my academic individuals, faculty members from the trap of plagiarism. Because you know, when a particular faculty member will be arrested by any plagiarism issues or case or IPR case, he or she will be penalized, punished legally, socially, individually. But college and institution or university or company or NGO or government equally suffering from his or her sufferings. So what I want to mean is that we are always saying that national development, Indian development, Bengal development, unless we, being an individual, doing something, research and development activities, how can Bengal will develop? How can India will develop? Likewise, if I am damaged, if I am accused from some unlawful doings, then not only I will alone suffer, my parent institute will suffer, my funding agency will suffer, my government will suffer, my citizen will suffer, and as a whole, my development, citizen development will hamper a lot. So that's why in today's society, particularly academic society, we have to take ample care to handle the IPR as well as plagiarism issues.
And during my deliberation, I will tell that the IPR and the plagiarism simply are two sides of a coin, or you can denominate these two things, noted these two things, consider these two things like flesh and blood of human body. Flesh and blood of human body, two sides of a coin. Means I want to say this is internally, highly and intensively conjugated, correlated. If we want to think these two in a separate body, in a separate entity, then perhaps we may not be able to get the right way to proceed. And that is why our today's topic is the issues relating to IPR and plagiarism towards safe journey, towards best practices, like that. Now, let me allow to share the screen to go through the slide by slide so that my presentation will be more interesting to all of you. Hope my screen is visible to you all. Am I correct? Yes, sir. আচ্ছা, এবারে আমি একটু একটু করে বাংলা বলবো, কিন্তু কখনো কখনো ইংরেজি এসে গেলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ বিষয়টা এইরকম যে এটা বলতে গেলে কিছু কিছু টার্মিনোলজি ইন ইংলিশ, এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনারে ইংরেজি বলতে বলতে, যদিও আমি ঠিক মতন ইংরেজিও জানি না, ঠিক মতন বাংলাও যদি বলতে বলেন, আপনাদের কলেজে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা আছেন ইংরেজি সাহিত্যের এবং বাংলা সাহিত্যের, তারা দুজনেই বুঝতে পারবেন যে আমাদের লাইব্রেরিয়ান ম্যাডাম যে পরিচয় আমার করালেন সেই অর্থে আমি কিন্তু রিসার্চ পার্সন নয়, কারণ তাদের কাছে কিন্তু আমার ঝুলি থেকে বেড়ালটা ধরা পড়বে যে দেখেছো এই ভদ্রলোক না পারেন ঠিক করে বাংলা বলতে, না পারেন ঠিক করে ইংরেজি বলতে, অথচ ওনার গায়ে আমরা রিসার্চ পার্সন তকমাটা দিয়েছি। সো দ্যাটস দ্য generosity and the broadness of your mindset and the flaw or gap to my career. So please bear with me another 1 hour for my this kind of inability to explain myself in English and in Bengali. In both language, I am really not well to explain myself, and by definition I am not the teacher who is supposed to speak every day in the class, and you know, it's a kind of habit, it's a kind of practice game. More you tell, your speaking ability, your deliberation ability will be more clearer. So from that point of things, I have lots of shortcomings, I have lot of demerits. In spite of that, you have given me a chance to share my views, so I will try my level best to explain my experience or my day-to-day research studies, what I am found these two things. And basically on plagiarism throughout India, I am having a kind of scholarship, you can say, or expertship, that many of the Central University, I am an expert member of this plagiarism committee. Whenever any case will come, I have to give some expert opinion whether this is plagiarism or not. So let me just go around with that way. প্রকৃত অর্থে আমি আমার যে প্রেজেন্টেশন বাস্কেট, লাইক এ মেনু কার্ড, যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই আমরা একটা মেনু কার্ড পেলে বুঝতে পারি যে আমাদের আজকের খাবারের তালিকায় কি কি তালিকাভুক্ত আছে। অ্যাকর্ডিংলি আমরা যারা খাদ্য রসিক বা ভোজন রসিক মানুষ, তারা বুঝতে পারি যে আমার পছন্দের আইটেমটা থাকলে আমি অন্য আইটেমগুলো একটু কম নিয়ে আমার পছন্দের আইটেমটা আমি একটু বেশি নিই। ঠিক সেই রকমই আমরা যে ট্যাগ লাইনটা আজকে আমাদের বক্তব্যের জন্য রেখেছি, আলোচনার জন্য রেখেছি, সেই আলোচনাটাকে উপস্থাপন করতে গেলে আমি মূলত 5টা ব্রড মেনুতে আমার প্রেজেন্টেশনটাকে ভাগ করেছি, এবং এদের মধ্যে আবার প্রত্যেকটারই নিজস্ব সাবডিভিশন অফকোর্স থাকবে। তো তার মধ্যে আবার দেখবেন যে প্রথম এবং 1 2 3 3 4 হয়ে গেছে, ওটা 1 2 3 4 5 হবে। তো ফার্স্ট অ্যান্ড লাস্ট, ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, ইটস এ পার্ট অফ কার্টসি প্রেজেন্টেশন, যে কোনো কথা বলতে গেলেই তার একটা ভূমিকা এবং তার একটা উপসংহার থাকে। সো মাইনাস দিস টু থিংস, অ্যাকচুয়ালি আমি বলবো 3টে মূল জায়গা, তার মধ্যে একটা IPR এর রিভিউ, একটা হচ্ছে প্লেগিয়ারিজম, আর একটা টুলস অ্যান্ড টেকনিক্স। এখন এটা খুব নিশ্চিত করেই বলা যায় যে আমি যদি ধরে নিই যে 1 ঘন্টার মধ্যে আমি অশোকনগর কলেজের বা এই কলেজের বাইরে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা বা গ্রন্থাগারিকরা যোগদান করেছেন আমার এই আলোচনা শোনার জন্য,
তাদেরকে আমি আইপিআর এবং প্লেগারিজমের এক্সপার্ট তৈরি করে ফেলবো, তাহলে আমি কিন্তু নিজেকে খুব একটা ভুলের স্বর্গে নিয়ে যাচ্ছি। এবং আপনারাও যদি আমার কাছে এমন কিছু আশা করে থাকেন যে এই আইপিআর এবং প্লেগারিজম নিয়ে আজকে নিমাইবাবু যা বলবেন সেটাই হচ্ছে বেদবাক্য এবং সেটা কিনা আগামী দিনে আমাদের পথ চলতে 100% সাহায্য করবে, সেটাও ঠিক নয়। তার কারণ হচ্ছে আইপিআর আপনারা জানেন যে যারা ল পড়ে তাদের ক্ষেত্রে আইপিআর এর উপরে বিভিন্ন সেমেস্টার মিলিয়ে 200 নম্বরের পড়াশোনা করতে হয়। এবং আমরা যারা বিভিন্ন কোর্সে লাইক আমার ধারণা পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স বা আমাদের লাইব্রেরি সায়েন্স, কমার্স, এরকম বেশ কিছু ম্যানেজমেন্ট যারা পড়ছেন তাদেরকে ওই আইপিআর নিয়ে একটা 50 নম্বরে কোনো একটা সেমিস্টারে কোনো একটা পেপার পড়াশোনা করতে হয়। মানে যেটা বলতে চাইছি যে আজকের সমাজে আইপিআর একটা বড় অংশ জুড়ে রয়েছে, যেটাকে এই 30 মিনিটের মধ্যে কি 20 মিনিটের মধ্যে আইপিআর এর পুরো ম্যাপিংটা প্রেজেন্ট করা রিয়েলি ডিফিকাল্ট এনাফ। অ্যাজ ওয়েল অ্যাজ প্লেগারিজম একটা মহিরুহ আজকের দিনে, যে তাকে যদি আমি মনে করি যে এই প্লেগারিজম এবং আইপিআর এর ব্যাপারটাকে একটা খুব সহজভাবে আমি 1 ঘন্টার মধ্যে প্রকাশ করে দেব এবং বুঝিয়ে ফেলবো, সেটা ঠিক নয়। আবার এটাও ঠিক নয় যে আমি একটা প্রাথমিক ছবি আপনাদের সামনে যে তুলে ধরবো মনে করছি সেটা কিন্তু আমি পারবো বলেই আমার দৃঢ় বিশ্বাস। তো সেটা যখন আপনাদের সাথে আমরা সবশেষে আলাপচারিতার পর্বে আসবো তখন হয়তো বোঝা যাবে যে নিমাইবাবু আমাদেরকে কতটা এই দুটো মানে বিষয় সম্পর্কে প্রাথমিক একদম প্রাথমিক ধারণা উনি আমাদের দিতে পেরেছেন বা আদৌ পেরেছেন। দেখুন, আমরা ইন্ট্রোডাকশনে যখন যাব, আপনারা সবাই জানেন যে আমি বিশ্বভারতী থেকে কথা বলছি, বিশ্বভারতীর অন্নে আমি প্রতিপালিত। তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বাদ দিয়ে কোনো কথা মনে হয় না স্বয়ং সম্পূর্ণ বা সম্পূর্ণতা বা সন্তোষজনক জায়গায় যেতে পারে। এবং গুরুদেব এই টেকনোলজি যখন জন্মগ্রহণ করেনি, বা এই যে আমরা ওপেন অ্যাক্সেস বা নলেজ ফ্রি এই সমস্ত কথা যখন আমরা আইন করে সরকারকে বলে দিতে হয়নি, তখন গুরুদেবের অতি মানবিক যে দৃষ্টিভঙ্গি ছিল, তখনই উনি বলেছেন, where the mind is without fear and the head is held high, where knowledge is free, যেখানে জ্ঞান আমাদের স্বাধীন বা ফ্রি থাকবে। তো আজকে দেখুন আমাদের সরকার বলছে এডুকেশন ফর অল, আমাদের সরকার বলছে নলেজ ফর অল, ইটস আওয়ার ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন, আমরা বলছি রাইট টু ইনফরমেশন, আমরা বলছি আমরা মানে মিড ডে মিল, আমরা অ্যান্ড্রয়েড সেল 11-12 ছেলেদের দিয়ে শিক্ষামুখী করার চেষ্টা করছি। মানে গুরুদেব কিন্তু বুঝতে পেরেছিলেন আজ থেকে 80 বছর 100 বছর আগে যে কোন জায়গায় আমাদের গেলে পরে আমরা আমাদের জ্ঞান সমাজটাকে ভারতবর্ষের নাগরিকদের কাছে, পশ্চিমবাংলার নাগরিকদের কাছে, সারা পৃথিবীর নাগরিকদের কাছে আমরা উইশ করতে পারবো। সেখানে কিন্তু আমাদের এই নলেজ সোসাইটির একটা অংশকে যদি আমরা ফ্রি করতে না পারি, যে ভারতবর্ষে 70% মানুষ তাদের এখনো দৈনন্দিন দিন গুজরান করার জন্য ন্যূনতম যে প্রয়োজন, সেই প্রয়োজনটা যাদের কাছে এখনো অধরা, হাতের বাইরে, তাদের কাছে যদি আমি বলি যে একটা 10,000 টাকার মোবাইল নিয়ে ক্লাসে আসতে হবে, তোমাকে প্যান্ডেমিকের সময়ে অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তোমাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে, তাহলে সেটা কিন্তু কিছুটা তাদের কাছে সেই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, স্টোরিটা সেই রকম দাঁড়ায়। কিন্তু এটাও আবার ঠিক যে সভ্যতার এগিয়ে যাওয়ার সাথে সাথে যদি প্রযুক্তিকে আমি না গ্রহণ করি, শিক্ষা সমাজকে আমি যদি এগিয়ে নিয়ে না যাই, আজকে যদি 2 বছর করোনার জন্য গোটা পৃথিবীটা শিক্ষাক্ষেত্রে যদি পুরোটাই থেমে যেত, তাহলে আমাদের 2 বছর বয়সটা বেড়ে যেত। আমরা যেটুকু করেছি সেটাও যদি না করতে পারতাম উইথ দি হেল্প অফ দিস টেকনোলজি, তাহলে কিন্তু আমরা সারা পৃথিবী শিক্ষাক্ষেত্র থেকে 730টা দিন পিছিয়ে যেতাম। সেই জন্য আমরা বলবো যে আমাদের কিন্তু একটা অপটিমাম ব্যালেন্সিং এর দিকে সবসময় যেতে হবে, যে আমরা একটা ভারসাম্য যুক্ত সমাজ, আমরা একটা ভারসাম্য অবস্থার মধ্যে দিয়ে চলার চেষ্টা সবসময় করব। এবারে দেখুন, আমরা যখন একদিকে বলছি কিছু মানুষের হাতে মোবাইল অ্যান্ড্রয়েড নেই, বা আমি আপনি, the older the age, the more the illiterate in terms of technology. আপনারা দেখবেন বাড়িতে যত শিশু হতে পারে সে 2 বছর বয়সের পর থেকেই, এই যে আমরা করোনার সময় দেখলাম নার্সারি স্টুডেন্টরা তারা নিজেরাই কিন্তু গুগল মিটে ক্লাস লগ ইন করে ক্লাস করছে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল তারা অ্যাটেন্ড করে ক্লাস করছে। তাহলে আজকে আমরা যারা 50, 60, 70, 80 বছর বয়সের মধ্যে বিলংস করছি, তারা যে সভ্যতায় শিক্ষা নিয়ে এসেছিলাম, আর আজকের বাচ্চারা যে সভ্যতায় শিক্ষা নিয়ে যাচ্ছে, প্রযুক্তি নির্ভরে যে সমাজের যে অগ্রগতি, সেটাকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে।
একটা সময় যেটা আমাদের কাছে স্বপ্ন এবং অধরা ছিল, আজকের শিশুদের কাছে সেটা কিন্তু খেলার সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। কাজে এই জিনিসটাকে মান্যতা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। করোনা কালে এই ধরনের ছেলেমেয়েরা ঘরে বসে সোফায় বসে আরামের সাথে, অফকোর্স লিমিটেড পার্সেন্টেজ অফ দ্য ইন্ডিয়ান ফ্যামিলি অ্যান্ড গ্লোবাল ফ্যামিলি would have this kind of facility to attend the class in online mode during the pandemic days. সবাই এটা পারেনি, কিন্তু কিছু যারা পেরেছে তারা দেখুন এরকম ভাবেই করেছে। তারপরে আমরা যারা পড়াশোনার জগতে বসবাস করছি তাদের দেখবেন এখন শুধু কম্পিউটার থাকলেই হচ্ছে না, আবার শুধু বই থাকলেই হচ্ছে না। একটা টেবিলে আমাদের একদিকে থাকে প্রিন্ট বা মুদ্রিত মাধ্যমের বই পুস্তক, আর একদিকে থাকে আমার কম্পিউটার। কারণ এই দুটো এখন হয়ে দাঁড়িয়েছে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। কোনো একটা যদি অঙ্গ আপনার না থাকে, যেমন আপনাকে আমি স্পেশালি এবলড পারসন বলি, তেমনি আপনি যদি মনে করেন যে আমি কোনো রকম ভাবেই টেকনোলজিকে গ্রহণ করব না, আমি পুরোটাই মুদ্রিত মাধ্যমকে আঁকড়ে ধরে থাকবো, তাহলে সমাজ থেকে আপনি কিছুটা পিছিয়ে থাকবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উল্টোটা আপনি যদি মনে করেন যে আমি মুদ্রিত মাধ্যম, এই যে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কালচার হেরিটেজ, নলেজ হেরিটেজ, এটাকে আমি অস্বীকার করে আমি পুরোটাই মাউস ভিত্তিক, পুরোটাই অ্যান্ড্রয়েড ভিত্তিক, পুরোটাই ল্যাপটপ ভিত্তিক, পুরোটাই ইন্টারনেট ভিত্তিক, পুরোটাই অনলাইন ভিত্তিক সমাজে চলাচল করব, সেটাও মনে হয় ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, যেহেতু আমরা এখনো উন্নয়নশীল দেশের তকমা নিজেদের গা থেকে সরাতে পারিনি, সেটাও মনে হয় সত্য নয়। আর এখানে স্পেকটাকলসটা দিয়েছি, এটা টু মি ইটস এ কাইন্ড অফ সিম্বলিক গিফট টু আওয়ার একাডেমিশিয়ানস ইনক্লুডিং মি, যে আমরা চশমা না পড়লে একটা সার্টেন টাইমের পরে, এটা এখন আমাদের চোখের অবস্থা এত খারাপ হয়ে গেছে, পড়াশোনা করতে করতে অনলাইন হোক আর এই প্রিন্ট লাইনই হোক, আমাদের এখন চশমাটা একটা গিফট অ্যান্ড কমন ইনগ্রেডিয়েন্টস হয়ে দাঁড়িয়েছে, যে চশমা না হলেও কিন্তু আমরা চলতে পারছি না। তাই আমার ভাষায় এই যেমন আমাদেরকে প্রিন্ট বই লাগবে, যেমন আমাদের কম্পিউটার লাগবে, সেই সাথে আমাদের একটা স্পেকটাকলস লাগবে, কারণ আমাদের চোখের জ্যোতি কমে যাওয়ার সাথে সাথে আমাদের যে দৃশ্যমানতা সেটাকে ঠিক রাখার জন্য এই তিনটে ইনগ্রেডিয়েন্টস আমাদের কিন্তু এখন চাই। সাথে সাথে আপনারা দেখুন, আমরা কিন্তু এখন প্রচন্ড সময় কমে গেছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়। আমরা এখন সবাই চাই আমাদের প্রত্যেক দিনের যে জীবনযাত্রা, কলেজ করে ফেরার পথে, ব্যাংক করে ফেরার পথে, এলআইসি অফিস থেকে ফেরার পথে, ট্রেন থেকে নেমেই এমন একটা জায়গাতে যাব যে জায়গাতে গেলে আমি সিঙ্গল ভিজিটে মাল্টি আইটেম পাবো। তাই জন্যই তো আজকে আমাদের মেট্রো সিটি থেকেও সাবারবান যে এরিয়া, আরবান গুলোতে তো বটেই, রুরাল এরিয়াতেও আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে শপিং মল, বিগ বাজার কনসেপ্টটা, মেগামার্ট কনসেপ্ট আমাদের চলে আসছে। এটা আর কিছু না, এটা আপনি গ্রহণ করতে পারেন ব্যক্তিগত মতাদর্শ দিক থেকে, আপনি এটা গ্রহণ করতে না পারেন, এর সপক্ষে আপনার কাছে যুক্তি থাকতে পারে, এর বিপক্ষে আপনার যুক্তি থাকতে পারে, ইন টার্মস অফ ইকোনমিক্স, ইন টার্মস অফ ফিন্যান্স। হাউএভার ইন টার্মস অফ টোটালিটি যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখুন এই সিঙ্গল ভিজিট আর মাল্টি আইটেমটাকে অনেক বেশি বেশি করে উইশ করি। গ্রামের বা একটা শহরের মুদিখানা দোকান থেকে আমরা মুদিখানা কেনা, স্টেশনারি থেকে স্টেশনারি কেনা, ভেজিটেবল শপ থেকে ভেজিটেবল কেনা, তারপরে ননভেজ জায়গাতে ননভেজ কেনা, মেডিসিন শপে গিয়ে মেডিসিন নেওয়া, কসমেটিক্সের দোকানে গিয়ে কসমেটিক্স নেওয়া, তারপর হচ্ছে গার্মেন্টসের দোকানে গিয়ে গার্মেন্টস নেওয়া, এই যে 7টা-8টা দোকান বা আমরা 7টা জায়গায় ভিজিট করতাম, সেটা আমরা এখন একটা জায়গাতে ভিজিট করছি, করে আমরা মাল্টি আইটেম পেতে চাইছি। তাহলে আমরা দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের জীবনযাত্রাকে আমরা ব্যক্তি হিসেবে, ইন্ডিভিজুয়াল হিসেবে, সভ্যতা যে এগিয়ে যাওয়ার গতি তার সাথে আমরা মানিয়ে নিচ্ছি। মানিয়ে নেব না কেন? তাহলে আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবনে যদি প্রযুক্তি কিছুটা অ্যাপ্লাই করলে আমরা ফার্স্ট হতে পারি, দেন হোয়াই শ্যাল উই নট ডু দ্যাট কাইন্ড অফ থিংস? এইটা নিলে পরেই তখন কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা কন্ট্রাডিকশন থেকে আমরা কনসেনসাসের দিকে যেতে পারবো। আপনারা দেখুন যে আমরা যারা লাইব্রেরিয়ান, আমরা সবসময় একটা বিশেষ জায়গায় উপেক্ষিত থেকে যাই শিক্ষা ক্ষেত্রে। আমি নিজে নিমাই সাহা, আমি এটিএম কার্ড দিয়ে টাকা তুলি 24 ঘন্টা, আমি আমার এলআইসি প্রিমিয়াম দিই অনলাইনে, আমি রেলের টিকিট কাটছি আইআরসিটিসিতে, আমি ফ্লাইটের টিকিট কাটছি মেক মাই ট্রিপ, যাত্রা.com, ক্লিয়ার ট্রিপ, যে কোনো অনলাইন পেমেন্ট করছি আমি আমার ফোনপে, পেটিএম ব্যবহার করে, অনলাইন ট্রানজেকশন করছি অনলাইন ব্যবহার করে। কিন্তু আমাদের লাইব্রেরিগুলোতে আমরা এখনো সেইভাবে টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনটা করে উঠতে পারলাম না। এটা যেমন আমাদের প্রফেশনের দিক থেকে, শিক্ষাক্ষেত্রের দিক থেকে একটা ইনকম্পিটেন্সি বা ইনকমপ্লিটনেসকে উইশ করে, তেমনি এটা আমাদের একটা ফেলিওর এই জায়গাটাকেও কিন্তু দিক নির্ণয় করে। কারণ আমরা লাইব্রেরিটাকে এখনো শপিং মল কনসেপ্টে নিয়ে যেতে পারিনি। বেশ অনেক জায়গাগুলোতে, অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমরা পেরেছি। তারপরে দেখুন
ছাত্রছাত্রীরা যখন আমাদের কাছে আসে বা মাস্টারমশাইরা যখন আমাদের কাছে আসে, তারা প্রচন্ড ব্যস্ত। যদি দেখে যে নিমাইদা আর কারোর সাথে কথা বলছে, সেদিন তিনি চলেই গেলেন, আবার পরের দিন আসেন, অর্থাৎ 5টা মিনিট কি 2 মিনিট তাদের দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ থাকে না। কেন এটা? সিম্পলি বিকজ অফ উই আর নাও লিভিং ইন দ্য ইনস্ট্যান্ট মেসেজ ডেলিভারি সিস্টেম, ইনস্ট্যান্ট মেসেজ ডেলিভার্ড সোসাইটি। কারণ আমরা এখন বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া বা অ্যাপস বেরিয়েছে, হোয়াটসঅ্যাপ বলতে পারেন, টেলিগ্রাম বলতে পারেন, মেল বলতে পারেন, মেসেজ বলতে পারেন, বিভিন্ন ধরনের যে আমাদের কমিউনিকেশন মিডিয়া এখন তৈরি হয়েছে, ইন অ্যাডিশন টু ফোন কল, মোবাইল কল, আমরা কিন্তু এখন ইনস্ট্যান্ট, আমরা চাইবা মাত্র এই জিনিসটা, আমি আমার ধৈর্য নেই, আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকবো না। এরপরে যদি আমি IPR এর কথা বলতে যাই, এই যে সমাজে আমরা বসবাস করছি, সেই সমাজে দাঁড়িয়ে আমরা IPR এর কথা যদি বলতে চাই, আমি পরে আপনারা যদি চান, যদি এই প্রেজেন্টেশনটা ভালো লাগে, তাহলে পরে আমি আপনাদের লাইব্রেরিয়ান ম্যাডামকে আমার প্রেজেন্টেশন শেয়ার করে দেবো। এখানে অনেক তত্ত্ব কথা আছে, যেহেতু আমি একটা একাডেমিক গ্যালাক্সির সামনে বলছি, এবং ব্যক্তিগতভাবে আমি যে শিক্ষা মতাদর্শ নিয়ে লালন পালন করি বা চলাচল করি, আমি কোনো স্লাইড লাইন টু লাইন রিড করতে ভালোবাসি না বা বলি না। এবং এখানে যেহেতু আমার গ্যালাক্সিটা খুব একাডেমিক গ্যালাক্সি, অডিয়েন্সটা একাডেমিক গ্যালাক্সি রয়েছে, এখানে কোনো স্লাইড লাইন বাই লাইন পড়া মানে আমি মনে করবো সময় নষ্ট করা। সুতরাং আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু এইটা বলছি যে যদি এই স্লাইডগুলো আপনারা একটিবারও দেখেন, তাহলে দেখবেন আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কাকে বলবো। দ্য রাইটস গিভেন টু পারসন ওভার দ্য ক্রিয়েশনস অফ দেয়ার মাইন্ডস। অর্থাৎ আমি আমার মস্তিষ্ক থেকে যে আইডিয়া ডেভেলপ করছি, সেই আইডিয়াটা মূর্ত হতে পারে, সেই আইডিয়াটা বিমূর্ত হতে পারে, অর্থাৎ সেই আইডিয়াটা ট্যাঞ্জেবল হতে পারে, সেই আইডিয়াটা ইনট্যাঞ্জেবল হতে পারে। কিন্তু সেই আইডিয়াটা যে আমি ইনভেন্ট করলাম বা আমি প্রডিউস করলাম সোসাইটিতে ফর দি ফার্স্ট টাইম, দেন আই কুড হ্যাভ সাম এক্সপেকটেশন যে এইটা আমার, সেটা যেন রেস্ট অফ দ্য কান্ট্রি জানতে পারে, রেস্ট অফ দ্য গ্লোব জানতে পারে যে এইটা ভারতবর্ষের বীরভূম জেলার এই শান্তিনিকেতনের নিমাইবাবু তৈরি করেছেন, সো দ্যাট দে মে স্যালিউট মি। এখানে আমি বলছি মানে আমাকে আমি প্রতীক হিসেবে ব্যবহার করছি, যে আজকে দেখুন করোনার সময়কালে যে গবেষণা চলেছে, যে মেডিসিন বেরিয়েছে, হ্যাটস অন টু আওয়ার মেডিকেল সোসাইটি থ্রু আউট দ্য গ্লোব। তাদের কারণে আজকে আমরা কথা বলতে পারছি। তো তাহলে পরে যে জিনিসটা, যে ওষুধ বলুন, যে তত্ত্ব বলুন, যে প্রিন্সিপাল বলুন, যে স্কুল অফ থট বলুন, আমরা তৈরি করছি, সেই স্কুল অফ থট যারা আমরা তৈরি করছি, তারা আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের দিক থেকে কিন্তু নিজেদেরকে ক্লেম করতে পারি। পরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে আমরা প্রিজার্ভ করতে পারি। সেটার জন্যই কিন্তু আমরা এই ক্রিয়েটিভিটিটাকে, এই যে পেপারটা আমি লিখলাম, এই যে বইটা আমি লিখলাম, তাহলে তার কপিরাইটটা যদি আমার কাছে না থাকে, সেই কপিরাইটটা যদি আমি লাইসেন্স এগ্রিমেন্ট করে বেঁধে রাখতে না পারি, বি ইট ইন অফলাইন, আমরা অফলাইন ক্ষেত্রে যেটা কপিরাইট বলি, সেটাকেই আমরা কিন্তু কিছুটা কাস্টমাইজ ওয়েতে অনলাইনে গিয়ে আমরা সেই কথাটাকে বলি ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট। দুটোরই কিন্তু কেন্দ্রবিন্দু একটাই, যে আমার যে পেটেন্ট, আমার যে আইডিয়া, সেইটাকে আমি কি করে নিজের ক্রিয়েশন, সেটাকে আমি প্রোটেক্ট করবো। তার জন্য ভারত সরকার 1957-এ আইন প্রণয়ন করেন। সেই কপিরাইট অ্যাক্টের মধ্যে দিয়েই বলা আছে হাউ ওয়ান ক্যান প্রোটেক্ট হিজ অর হার ওন ক্রিয়েশন, হিজ অর হার ওন আইডিয়া which he or she augmented in the public domain। এই আইডিয়াটা যেন রেস্ট অফ দ্য কান্ট্রি মাইনাস মি, অন্য কেউ যেন তার বলে চালাতে না পারে, তার জন্যই আইন করা। আবার ধরুন টেকনোলজি যে ইনোভেশন, তার আগে আমরা যেটা দেখতাম যে আজকে টেকনোলজি এসছে বলেই আমরা এই ব্যাপারগুলো এতটা লোকাল স্ট্যান্ডিতে এসছে, এতটা আমাদের IPR বা কপিরাইট নিয়ে জানতে হচ্ছে। প্রিন্সিপাল স্যার সঠিকভাবেই শুরুতে বলেছেন যে আমি যদি কিছু বলতে চাই, তাহলে অনেকই অপ্রিয় সত্য বেরিয়ে যাবে, যেটা এই প্ল্যাটফর্মে না বলাটাই বাঞ্ছনীয়। তার মানে একজন বর্ষিয়ান একাডেমিশিয়ান আমাদের কাছে একটা সিগন্যালিং মেসেজ দিলেন যে আমরা বুঝে বা না বুঝে, আমরা জেনে বা না জেনে ভাবের ঘরে চুরি হয়, এটা আজকে নতুন কিছু না, এটা একটা হিউম্যান সিভিলাইজেশনের পারহ্যাপস সুন আফটার দি ইনভেনশন অফ দিস হিউম্যান সিভিলাইজেশন, এই প্র্যাকটিসটা কিন্তু চলে আসছে। এমনও উদাহরণ আছে এই ভারতবর্ষের মাটিতে, যে অন্য রাজ্যের কোন একটা বিশ্ববিদ্যালয়ে একটা থিসিস সাবমিট হয়েছিল, সেই থিসিসটা অন্য আরেকটা ভিন্ন রাজ্যে, অন্য আরেকটা ইউনিভার্সিটিতে জাস্ট কভার পেজটাকে
চেঞ্জ করে নাম ঠিকানাটা পাল্টে গাইডের নাম পাল্টেও থিসিস দেওয়া হতো। কারণ তখনকার দিনে খুব রেয়ারেস্ট যে 1 কোটি চুরি হলে একটাও ধরা পড়ার সম্ভাবনা প্রায় নীল ছিল, কারণ কোনো টেকনোলজি বা কোনো আমাদের টেকনিক্যাল টুলস হাতে ছিল না। আজকে এই যে প্লেগারিজম টুলস এসছে, বিভিন্ন সফটওয়্যার এসছে, এটা অনলাইন, এটা হচ্ছে যে ওপেন অ্যাক্সেস টুলস যেমন আছে, এটা হচ্ছে যে আমাদের পারচেস টুলসও আছে বা আমাদের সাবস্ক্রাইব টুলসও আছে। তার মধ্যে দিয়ে আমরা ফিল্টার করলে বুঝতে পারি যে আমি নিমাই সাহা আমার যে 10 পাতার একটা পত্রিকা আমি লিখছি, রিসার্চ আর্টিকেল লিখছি, বা আমি যে কোনো একজন গবেষিকাকে গবেষণা করাচ্ছি আমার তত্ত্বাবধানে, সেই যে 200 পাতার থিসিসটা জমা দিচ্ছে, তার মধ্যে আমাদের নিজস্ব মৌলিকত্ব লেখাটা কতটা আছে এবং অন্যদের কাছ থেকে যে লেখাটা আমরা নিয়েছি সেইটা কতটা এখানে ব্যবহার করেছি। তাহলে অন্যদের যে লেখা আমরা নিই সেটা নেওয়া মানেই কিন্তু প্লেগারিজম নয়, সেটা নেওয়া মানেই কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ব্রেকআপ নয়। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এবং প্লেগারিজম আমি আগেই বলেছি যে এদের দুজনের মধ্যে একটা রক্ত মাংসের সম্পর্ক আছে। সেই রক্ত মাংসের সম্পর্কটাকে আমরা প্রোটেক্ট করব কি করে না, আমাদের কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন প্লেগারিজম পলিসিতেও দেওয়া হয়েছে, ইউজিসি আমাদেরকে দিয়েছে সেটা। আবার আমাদের ইন্ডিয়ান যে পেটেন্ট রাইট অ্যাক্ট, কপিরাইট অ্যাক্ট, ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট অ্যাক্ট, সেখানেও কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে আমরা অন্যের কোনো লেখা, অন্যের কোনো একাডেমিক ক্রিয়েশন, পাবলিকেশন যদি আমি আমার বর্তমান লেখাতে নিতেই পারি। কারণ আপনারা জানেন যে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্সের ক্ষেত্রে, রাইট আপের ক্ষেত্রে একটা কথা আছে যে আমরা বলি লিটারেচার রিভিউ, বা আপনারা অনেকেই জানেন রিসার্চ গ্যাপ। এই যে রিসার্চ গ্যাপ, পরে একবার আসবে 10 মিনিট পরে, এই যে রিসার্চ গ্যাপ, তো গ্যাপটা আমি পাবো কোথা থেকে? আমার প্রিডিসেসররা সেম ফিল্ডে যে কাজ হয়েছে সেই কাজগুলোকে বা যে গবেষণা হয়েছে সেই গবেষণাটাকে পড়ে আমাকে দেখতে হবে যে ওই রিসার্চের কি অবজেক্টিভ ছিল, ওই রিসার্চের কি রিসার্চ গ্যাপ রয়েছে এবং কোন জিওগ্রাফিক লোকেশনে দাঁড়িয়ে এই কাজটা হয়েছে। অ্যাকর্ডিংলি আমাকে প্যারালালি অন্য জিওগ্রাফিক লোকেশনে দাঁড়িয়ে অন্য অবজেক্টিভ নিয়ে একই ধরনের কাজ যদি আমি করতে চাই, তাহলে আমাকে তার অবজেক্টিভের সাথে তার ফাইন্ডিংস এর যে গ্যাপ, সেই অবজেক্টিভ সেই ফাইন্ডিংস এর সাথে গ্যাপটাকে টিউনিং করতে গেলে বা ব্রিজিং করতে গেলে আমাকে কতটা ফাইন টিউন করতে হবে। এই করতে গেলেই আমাকে যেমন পূর্বের কাজ পড়াশোনা করতে হবে, পূর্বের গবেষণালব্ধ ফলাফল আমাকে প্রকাশন আমাকে পড়াশোনা করতে হবে, সেখান থেকে কিছু কিছু অংশ নেওয়ারও আমাদের অধিকার আছে। কারণ একজন লিখছে এই জন্য যে আগামীতে আরো সমাজে নলেজ সোসাইটি যেন একটা রিপিট ইউজ হয়। এই যে রিপিট ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু প্যারাফার্নালিয়া ফলো করতে হবে, আমাদেরকে কিছু প্রোটোকল ফলো করতে হবে, আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আমাদেরকে কিছু নিয়মের মধ্যে দিয়ে সেটাকে কপি করতে হবে। তাহলে কিন্তু আমরা আইপিআরটাও প্রোটেকশন পাবে ফ্রম বোথ সাইড, অ্যাজ ওয়েল এজ আমি প্লেগারিজম ট্র্যাপেও পড়বো না। আর আমি যদি আমার প্লেগারিজম ট্র্যাপে না পড়ি, তাহলে আমার কলেজেও প্লেগারিজম ট্র্যাপে পড়লো না। আমার কলেজ যদি প্লেগারিজম ট্র্যাপে না পড়ে, তাহলে আমার ইউনিভার্সিটি পড়লো না। আমার ইউনিভার্সিটি না পড়লে আমার ইমিডিয়েট সরকার পড়লো না। আমার সরকার যদি না পড়ে তাহলে আমার ভারত সরকার পড়লো না। ভারত সরকার না পড়লে তাহলে আমার বিশ্বের ক্ষতি হলো না। অর্থাৎ কিনা আমাদের এই যে নলেজ সোসাইটি রিমেন অ্যাজ ইট ইজ। স্বাভাবিক কারণেই দেখুন যে আইপিআর কেন ইম্পর্টেন্ট। আইপিআর ইজ ওয়ান অফ দ্য সোর্স অফ সিকিউরিটি ফর ট্যাঞ্জেবল প্রপার্টিজ which are still open to the public and which can be quickly replicated by anyone. খুব সহজভাবে যদি আমি বলি যে আমরা রাত্রে বাড়িতে যখন ঘুমোই বা আমরা যখন প্রতিদিন কলেজে বা আমাদের অফিসে বেরোই, কেন আমি আমার ফ্ল্যাটে বা আবাসে তালা দিয়ে আসি, বা কেন বাড়িতে লোক থাকে, সেটা কেয়ারটেকার হতে পারে, সেটা রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স হতে পারে। কেন? বিকজ আই ওয়ান্ট টু প্রোটেক্ট মাই লাইফ আর্নিং, whatever available, tangible or intangible in this house should be intact. When I come back, I will found it as it is. এবং সেইটাকে এনশিওর করার জন্যই আমাদের ফ্ল্যাটে সিকিউরিটি থাকে, আমাদের পাড়ায় পাড়ায় রাত্রে টহলদারি ব্যবস্থা থাকে, আমাদের বাড়িতে অন্য একজন লোক না থাকলে আমরা পুরো বাড়ি ফাঁকা করে এখন যেতে পারি না। কারণ সমাজে একটা অংশের মানুষের হাতে পয়সা না থাকার জন্য চুরি বা অন্য অসামাজিক কাজ আমার বাড়িতেও ঘটতে পারে, সেই জন্য আমরা এটা করছি। ইকুয়ালি দিস লজিক
may equally be transmit into the knowledge society. এখানে গরিব বলতে কাজে বোঝাবো যারা নিউ জেন স্কলার, যারা এখন পড়াশোনা করছে, যারা এখন গবেষণা করছে। এখানে আমরা ধনী বলতে কাদেরকে বোঝাবো, বা এই যে বাড়ির আসবাবপত্র বা সম্পত্তি আছে এটা বলতে কাদেরকে বোঝাবো, যারা সিনিয়র একাডেমিশিয়ান লাইক আওয়ার প্রিন্সিপাল। He is so senior, being a senior academician, he might have 70 publications, 40 books, these things. তাহলে এই যে একজন একাডেমিশিয়ান তিনি কেন লিখলেন, তার এক্সপেকটেশন কি? একটা কমার্শিয়াল বা আর্নিং এক্সপেকটেশন আপনারা বলতে পারেন রয়্যালটি। Today's our part is not discussion about royalty. Let us forget about that. রয়্যালটি নিয়ে আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় নয়। তাহলে রইল পড়ে কি? রইল পড়ে বেসিক্যালি আমার ধারণা যে আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে উই আর দ্য বেগার অফ দি অনার। আমরা সম্মান আশা করি, আমরা সমমান আশা করি সমাজের কাছ থেকে, এবং সেটাই আমরা বেগিং করি। কেউ যদি একবার স্যার বলে ডাকে, ম্যাডাম বলে ডাকে, রাস্তাঘাটে ছাত্রছাত্রীরা বা একটু প্রণাম করে আমাদের, বা একটু জোরহাত করে কথা বলে, মনে হয় তখন যে হ্যাঁ আমি গ্রন্থাগারিক, বা আমি হচ্ছে যে প্রফেসর, বা আমি টিচার। নো মোর। কারণ আমরা চাকরি করি, আমরা স্যালারিড এমপ্লয়ি। তাহলে পরে আপনার লেখাটা নেক্সট জেন স্কলাররা যখন ব্যবহার করবে, সে যদি তার ডিউ একাডেমিক রেকগনিশন দেয়, ডিউ একাডেমিক রেকগনিশন, মাইন্ড ইট, খুব কনসিয়াসলি আমি ব্যবহার করছি ডিউ একাডেমিক রেকগনিশন। এমনি একাডেমিক করিডোরে একটা শব্দ ঘুরে বেড়ায়, অ্যাকনলেজমেন্ট। আই এম নট বিলিভার অফ অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট কেন বিলিভার নয় সেটা আমি যখন প্লেগারিজম বা ওই কনটেক্সটে যাব তখন আমি বলছি যে অ্যাকনলেজমেন্ট দেওয়া মানেই কিন্তু কপিরাইট ভায়োলেশনকে প্রোটেক্ট করা হলো না, বা প্লেগারিজমকে আমি সিকিউর করতে পারলাম না। কারণ কৃতজ্ঞতা স্বীকার আর ডিউ একাডেমিক রিকগনিশন ইজ সামথিং এলস। সো যখন আমি নেক্সট স্লাইডে যাব আমি বলবো। দেখুন আমি এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চেয়েছি হোয়াট ইজ দ্য থিং ইউ মাইট ওয়ান্ট টু প্রোটেক্ট। কি কি জিনিস আমরা প্রোটেক্ট করতে চাই। দিস পিক্টোরিয়াল। স্যার একটু ইন্টারাপ্ট করছি, বলছি স্যার একটু ইন্টারাপ্ট করছি, বোধহয় স্লাইড গুলো মনে হয় আমাদের কাছে শো হচ্ছে না। শো হচ্ছে না? না। আচ্ছা স্লাইড ঠিক আছে, স্লাইড শো মোডে দিয়ে দিলে হয়তো। হ্যাঁ আমি দেখছি। থ্যাংক ইউ। জাস্ট গিভ মি 1 minute টাইম টু স্টপ এন্ড রিশেয়ার। এখন কি দেখা যাচ্ছে স্লাইডটা? স্লাইডটা কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এই মোডেই যাই তাহলে। কোন স্লাইডে দেখা যায়নি তো শুরু থেকে? ফার্স্ট স্লাইডটাই শো করছিল শুধু। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু স্লাইডগুলো দিয়ে জাস্ট 2 মিনিট একটু স্লো করে রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কথা যেগুলো বলেছি। আমি রবি ঠাকুরের একটা কোটেশন সম্পর্কে কথা বলেছিলাম। আমাদের বর্তমান সমাজে যে শিশুরা জন্মগ্রহণ করার পরে মোবাইল ল্যাপটপ নিয়ে খেলা করছে আর আমরা পারছি না, সেটা আমরা বলেছিলাম। করোনা কালে ক্লাসের পিকচারের কথা আমি বলেছিলাম। এবং আমরা যখন পড়াশোনা করি আমি বলেছিলাম যে আমাদের এনার্জি টনিক টি, আমাদের চোখে দেখার অসুবিধার জন্য আমরা এটা ব্যবহার করি স্পেকটাকলস, আর মুদ্রিত এবং অনলাইন মাধ্যমে এখন আমরা কম্বিনেশন ব্যবহার করব, সেটার কথা আমি বলেছিলাম। তারপরে আমরা বলেছিলাম যেটা শপিং মল বা বিগ বাজার কনসেপ্টের কথা আমি বলেছিলাম। যখন আমরা সিঙ্গল ভিজিট মাল্টি আইটেমের জন্য যাচ্ছি সেই কথা বলেছিলাম যে আমরা লাইব্রেরি বা একাডেমিক ইনস্টিটিউশন গুলোকেও আজকের দিনে আমাদেরকে এই সিঙ্গল ভিজিট ফর মাল্টি আইটেম এই জায়গায় নিয়ে যেতে হবে। তারপরে আমি যেটা বলেছিলাম যে আমরা ইনস্ট্যান্ট মেসেজ ট্রান্সমিশন সোসাইটিতে বাস করছি, যে কেউ এখন ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবে না, প্রশ্ন করা মাত্রই উত্তর চাই, প্রশ্ন করা মাত্রই রেডিমেড ফুড সাপ্লাই করার মতন চাই। যে আমরা অনেক সময় বিভিন্ন দোকানে গিয়ে বলি যে খাবারটা গরম হয়ে যেন, কিন্তু 5 মিনিট বসতে পারবো না, অর্থাৎ মানে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটা কন্ট্রাডিকশন থাকে। হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা ফিল করি। তারপরে আমার সেকেন্ড এজেন্ডা হচ্ছে যে আইপিআর প্রিভিউ। এই আইপিআর প্রিভিউ এর মধ্যে আমি বললাম প্রথমেই
যে তত্ত্বগত যে ডেফিনেশন বা ইম্পর্টেন্স এগুলো আমি খুব একটা পড়ছি না, জাস্ট দুটো একটা লাইন আমি আপনাদের বলেছিলাম। তারপরে আমরা যেটা দেখছি যে আমি দেখাতে চেয়েছি যে আইপিআর বলতে আমরা কোন কোন জিনিসগুলোকে আমি প্রোটেক্ট করতে চাইছি, হোয়াট ইজ দ্য থিং উই মাইট ওয়ান্ট টু প্রোটেক্ট, ব্র্যান্ডিং, প্রোডাক্ট, সিক্রেট, আবার তাদের মধ্যে সাবডিভিশন রয়েছে। যেহেতু আমরা কেউ পেটেন্ট নিয়ে এই মুহূর্তে গবেষণা করতে যাব না বা যাচ্ছি না, এটা যদি ধরে নিই, তাহলে আমাদের কাজটা হচ্ছে যে একটা প্রাইমারি অ্যাওয়ারনেসের জন্য। সো এই স্লাইডগুলো আমি প্রথমেই বললাম যে আপনারা চাইলে আমি আপনাদের কলেজকে এটার পিডিএফটা শেয়ার করে দেবো, আপনাদের যার যখন মনে হবে একটু দেখবেন। আর সব শেষে যে কথাটা আমি বলতাম সেটা এখনই বলছি যে ডু নট কনসিডার মি অ্যাজ এ রিসোর্স পারসন রিগার্ডিং দিস টু ইস্যুস অ্যান্ড এনি একাডেমিক ডাউট। ডোন্ট ফরগেট to call me or to send a mail to me or to drop a message through WhatsApp. You will get the response. And আমার দায়িত্ব হচ্ছে একজন লাইব্রেরিয়ান হিসেবে not only to protect my বিশ্বভারতী fraternity but also to protect the Indian academic fraternity. এবং এই কারণে হয়তো আমি শুরুতেও বলেছি যে অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই আইপিআর বা হচ্ছে যে আমি প্লেগারিজম এক্সপার্ট কমিটির মেম্বার থাকতে হয়। ফলে কি ধরনের কি কাজে আমরা কি জিনিস জাজ করি, কি দেখি টেকনোলজি থেকে, এবং কাকে আমরা প্লেগারিজম বলি, কাকে সিমিলারিটি চেকিং বলি, সেগুলো নিয়ে যদি আপনাদের পরে কোনো রকম কোনো ডাউট আসে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কন্ট্যাক্ট উইথ মি টু হ্যাভ এ বেসিক ক্লারিফিকেশন অ্যাজ ফার অ্যাজ মাই ক্যাপাসিটি ইজ কনসার্ন। সেটা আমি আপনাদের দেওয়ার জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকলাম। এবারে দেখুন আইপিআর এর মধ্যে আমরা আইপিআর ফ্যামিলিতে বেসিক্যালি এই হচ্ছে যে আমাদের 8টা কম্পোনেন্টস থাকে। পেটেন্ট আছে, ট্রেডমার্ক আছে, কপিরাইট অ্যান্ড রিলেটেড ইস্যুস আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আছে, ব্র্যান্ড ভ্যারাইটি আছে, ট্রেড সিক্রেটস আছে, লেআউট ডিজাইন অফ সাম ইন্টেলেকচুয়াল থিংস আছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস আছে। অর্থাৎ আইপিআর ফ্যামিলিতে এই 8টা কম্পোনেন্ট আছে, যে 8টা কম্পোনেন্টকে আমরা বিভিন্ন ভাবে আমাদের প্রোটেক্ট করার ভারত সরকারের নিয়ম অনুযায়ী সুযোগ আছে। এরপরে আমরা যেটা দেখছি যে বেনিফিটস অফ ফাইলিং প্রভিশনাল পেটেন্ট অ্যাপ্লিকেশন ইন ইন্ডিয়া। আমরা যদি প্রভিশনাল পেটেন্ট ফাইলিং করি তাহলে কি কি বেনিফিট আমরা পেতে পারি, সেখানে 6টা বেনিফিট এই পিকচারটার মধ্যে দেখানো যায়। একটা লেস এক্সপেন্সিভ, এস্টাবলিশেস ডেট ফর ফাইলিং পেটেন্ট, assess commercial viability, requires minimal information, confidential in nature, establishes early rights। অর্থাৎ কি, যে আমি কোনো একটা জিনিস যে আমার সেটাকে প্রোটেক্ট যদি আমি ফাইলিং করি তাহলে কি দাঁড়াবে না, এটা হচ্ছে যে লেস এক্সপেন্সিভ, মানে আইপিআর ফাইলিং করাটা যে খুব বেশি খরচ সাপেক্ষ এমন কিছু নয়। এবং এটা কি হয় যে একটা ডেট লাইন আমাকে দেয়, এই নির্দিষ্ট দিন থেকে এই জিনিসটা এই ব্যক্তির পেটেন্ট থাকলো বা এনার আন্ডারে এটা কপিরাইটটা থাকলো। দেখবেন অনেক বইয়ের ক্ষেত্রেও কপিরাইট সি একটা গোল দেওয়া থাকে, দ্যাট ইজ আ সিম্বল অফ দ্য অর ইউ ক্যান সে আইকন অফ কপিরাইট, দেওয়ার পরে একটা ইয়ার লেখা থাকে 1991, 1992, আই মিন পাবলিকেশন ইয়ার। অর্থাৎ সুন আফটার গেটিং পাবলিকেশন অফ ইউর একাডেমিক আইডিয়া দ্যাট কপিরাইট লাইজ উইথ ইউ। সেই কপিরাইট পারমিশনটা আমাদের দিচ্ছে ভারত সরকারের 1957 এর কপিরাইট যে অ্যাক্ট আছে, অ্যাক্ট অনুযায়ী। এবং এইটা করতে গেলে যদি গুড পাবলিশার আপনার বই পাবলিশ করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তারা তাদের পাবলিকেশন ইন্ডাস্ট্রিটাই কপিরাইটেড, সেই জন্য তারা অটোমেটিক্যালি এটা করে, আপনাকে ওটা নিয়ে আলাদা করে কোনো ভাবনা চিন্তার দরকার হয় না। তারপরে হচ্ছে আমরা যেটা দেখবো, এটা আরেকটা আমাদের ম্যাট্রিক্স বলতে পারেন, যারা মেজর ডিফারেন্সেস বিটুইন আইপিআর, সিবিএন অ্যান্ড পিজিআর। এই যে আমরা আইপিআর মানে ইন্টারপ্রেটেন্ট রিভিউ বলছি, কভার্ড বিজনেস মেথড আমরা বলছি, আর পোস্ট গ্র্যান্ট রিভিউ পিজিআর। এইগুলোর মধ্যে আবার কি ডিফারেন্স, প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে পয়েন্ট, সময়, স্থান, কাল, পাত্র যে কথা আমরা বলি সেই অনুযায়ী কি করে এগুলো ভ্যারিয়েশন হচ্ছে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা এখান থেকে পাবো, যেটুকুটা আমাদের একাডেমিক লাইনের জন্য মোর দ্যান সাফাইস। এই কতগুলো স্লাইড যদি আমরা একে একে দেখি তাহলে আমরা মোবাইল তাহলে আমরা সেটা নিজেরা প্রাইমারি নলেজ তৈরি করতে পারবো। এইবারে দেখুন ওই যে স্লাইডগুলোতে পিক্টোরিয়াল স্লাইডের মধ্যেই আমি বলেছিলাম যে টাইপস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে কতগুলো ভাগ আছে না, বেসিক্যালি আমরা 5টা ভাগে ভাগ করতে পারি, 4টে ভাগে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে পেটেন্ট। পেটেন্টের আবার 3টে সাব ডিভিশন আছে, একটা ইউটিলিটির পরে হচ্ছে আমাদের ডিজাইন, তারপরে প্ল্যান্ট, তারপরে হচ্ছে আমাদের ট্রেডমার্ক, কপিরাইট আর ট্রেড সিক্রেট।
এই গোটাটা নিয়ে হচ্ছে আমাদের টোটাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এবং তার যে টাইপস, সেই টাইপসের প্রত্যেকটার মধ্যে যদি আমি একটু পড়ি, দেখুন ধরুন লেটস সে অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা যদি ক্লাস মানে সিট মানে 3 নম্বরটা দেখি, তাহলে কি কপিরাইট ডাজ নট প্রোটেক্ট আইডিয়াস। সি copyright does not protect ideas. Instead, it only covers tangible forms of creations and original work. For example, যে কোন একটা আর্ট, কোন একটা ছবি, কোন একটা ট্যাঞ্জেবল কিছু প্রোডাক্ট করেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কপিরাইট অ্যাপ্লিকেবল হবে। আবার আমি কিছু একটা ইনট্যাঞ্জেবল তৈরি করেছি, প্রিন্সিপাল ফাউন্ড করেছি, যে প্রিন্সিপালটা আগামী দিনে কাজ করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে, যেহেতু আমার ইন্টেলেকচুয়াল ব্রেন থেকে তো আমি করেছি, তখন কিন্তু আমাকে IPR অ্যাপ্লাই করতে হবে, নট দ্য কপিরাইট। কপিরাইট তার বেসিক যে ডিফারেন্স, একটা হচ্ছে যে ট্যাঞ্জেবল আইটেমের ক্ষেত্রে, একটা ইনট্যাঞ্জেবল আইটেমের ক্ষেত্রে। আবার দেখা যাবে যদি আমরা আরেকটু ভিভিডলি এর ভিতরে যাই, কোনোটা প্রফিটেবল অর্গানাইজেশনের ক্ষেত্রে, কোনোটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের ক্ষেত্রে, কোনোটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে, এরকম প্রত্যেকটা আমাদের যে ইন্ডিয়ান কপিরাইট ল আছে, পেটেন্ট ল আছে, সেখানে এর সুন্দর করে ক্লাসিফিকেশন দেওয়া আছে, ক্লারিফিকেশন দেওয়া আছে। এবং আমাদের যারা অ্যাডভোকেট বা কোর্টে যখন আমাদের পেনাল্টি মেজার হয়, তখন সেখানে সেকশন ওয়াইজ বলা আছে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, and if you do, how to do it. Clearly section wise ধরে ধরে বলা আছে। তো সেটা আমাদের এখানে আজকে ডিটেলস আলোচনা করার অবকাশ নেই। Now let me move forward, যে আমরা IPR Act in India, যেটা আমি বললাম ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যাক্ট ইন ইন্ডিয়া। আমরা 1947 সালে যখন স্বাধীন হচ্ছি, তার 10 বছরের মধ্যেই আমাদের যারা প্রিডেসেসর ছিলেন শিক্ষা সমাজে বা শিক্ষা জগতে, তারা কিন্তু অলরেডি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অ্যাক্ট তৈরি করেছে। কাজে প্রিন্সিপাল স্যার যে কথা বলেছেন আমি বারবার সাইট করছি এই জন্য, যে উনি খুব সচেতনভাবেই একজন সিনিয়র একাডেমিশিয়ান হিসেবে এটা উনি জানেন বলেই উনি বলেছেন, এবং উনি খুব সচেতনভাবেই আবার বন্ধ করে দিয়েছেন বলাটাকে, যদি বলি তাহলে অনেক কিছু অপ্রিয় বলতে হবে, সুতরাং সেটা নাই বা বললাম। এবং সেইটার বড় প্রমাণ হচ্ছে যে ভারতবর্ষের মাটিতে, যে কোনো হিউম্যান সিভিলাইজেশন সোসাইটিতে, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে এটা কিন্তু ছিল, এটা আছে, এটা থাকবে। এবং সেই কারণেই স্বাধীনতা 10 বছরের মধ্যেই খেতে পাই বা না পাই, আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট বা রাইটস যে প্রিজার্ভ করতে হবে, সেই ব্যাপারে দেন আমাদের যারা ভারত সরকারের পলিসি মেকার ছিলেন, তারা কিন্তু সেটা তৈরি করে গেছেন। তারপর হচ্ছে যে অ্যাডভান্টেজ অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি, না এবিলিটি টু হ্যাভ এ কম্পিটিটিভ এজ ওভার আদার সিমিলার বিজনেস। অনেক সময় দেখা যায়, যেটা আমি যদি আমাদের গবেষণার ভাষায় বলি, যে আমি ধরুন একটা পেপার লিখছি যে ট্রাইবাল উইমেন এম্পাওয়ারমেন্ট ওভার লাস্ট 10 years ইন শান্তিনিকেতন, এইটার উপরে আমি একটা সার্ভে করে পেপার লিখলাম। ঠিক এই ক্যাপশনটাই নিতে পারে যে ডেভেলপমেন্ট অর এম্পাওয়ারমেন্ট অফ ট্রাইবাল উইমেন অফ মানবাজার লাস্ট 10 years। মানবাজার মানে আমি পুরুলিয়ার কোনো একটা ব্লক বা একটা জায়গার কথা বলছি, তাহলে মানে বেসিক অবজেক্টিভটা এক, কিন্তু জিওগ্রাফিক লোকেশনটাকে আলাদা করে দিলাম। তাহলে কি হচ্ছে, যে সিমিলার নেচারের কাজ কেউ করছে, তাহলে আমি যে কাজটা, আমি যে মেথড বা আমি যে ফাইন্ডিংসটা তৈরি করলাম শান্তিনিকেতনের ট্রাইবাল মহিলাদের উপরে কাজ করে, সেটাকে যদি আমার কপিরাইটেড আমি না করতে পারি, পেটেন্ট না রাখতে পারি, তাহলে যখন উনি মানবাজার থেকে কাজটা করবেন, তিনি আমাকে যদি ডিউ একাডেমিক রেকগনিশন না দেন, তাহলে রেস্ট অফ দ্য কান্ট্রি কি জানবে, যেটা মানবাজারের ভদ্রলোকই কাজটা আগে করেছেন মনে হয়, নিমাইবাবু কখন করেছেন বা নিমাইবাবু করেছেন কি করেননি তার কোনো কিন্তু প্রমাণ নেই। এবং কোর্টে গেলে তখন দেখা যাবে যে আমি কিন্তু সেই ডিউ ডিলিজেন্সটা পাবো না বা কগনিজেন্সটা কিন্তু আমি পাবো না। সেই জন্য বলছি যে এবিলিটি টু হ্যাভ এ কম্পিটিটিভ এজ ওভার আদার সিমিলার কাইন্ড বিজনেস, মানে এখানে নট অ্যাজ ব্যবসা, এখানে বিজনেস মানে হচ্ছে আদার সিমিলার টাইপ অফ ওয়ার্কস এর কথা বলা হচ্ছে। তারপরে নেক্সট দেখুন, আমরা হাউ টু ইউজ IPR, এই যে IPRটাকে আমরা কি করে ব্যবহার করব, সেটাও কিন্তু আমাদের টাইম, কেস, tangible or intangible, academic or non-academic, profitable or non-profitable, government or non-government, these are the several things need to be adhered or considered before use IPR. If anyone, এবার এখানে anyone মানে কার, ইন্ডিভিজুয়াল হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, কোম্পানি হতে পারে, NGO হতে পারে, গভর্নমেন্ট হতে পারে। তাহলে এখানে এনি ওয়ান মানে কিন্তু আমরা এই 5টা 7টা বড় বড় ভাগ, আবার এর মধ্যে তখন যদি কেউ বলেন ক্লাব, সেই ক্লাবটা কি আমরা NGO বলবো, সোশ্যাল অর্গানাইজেশন যেগুলো আছে তাদেরকে আমরা কোথায় রাখবো, সবই কিন্তু এই 5টা ভাগের মধ্যেই আমাদেরকে ক্লাবিং আসে, এটাকে আমরা আমব্রেলা টার্ম বলি। এর নিচে প্রত্যেকটা ভাগ আসবে, সেই প্রত্যেকটা ভাগ ধরেই আমাদের কিন্তু কি করে আমি IPRটাকে প্রোটেক্ট করবো বা ইউজ করবো,
সেটাও কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি আপনার পজিশন অনুযায়ী, যেমন when you are sitting in a principal of a college, আপনি যখন প্রিন্সিপালের চেয়ারে বসে আছেন তখন আপনি কলেজটাকে প্রোটেক্ট করছেন না ইন্ডিভিজুয়াল আপনার নাম হিসেবে আপনি যে ব্যক্তি সেই ব্যক্তিকে প্রোটেক্ট করছেন সেটা দেখতে হবে। যদি কলেজকে প্রোটেক্ট করি তাহলে আমাকে কি ফরম্যাটে বা কিভাবে আবেদন করতে হবে বা কোন সেকশনের মধ্যে দিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক উল্টোটা আমি যদি ইন্ডিভিজুয়াল হিসেবে করি এবং আমাকে দেখতে হবে আমি ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল কপিরাইটের জন্য করছি না পেটেন্টের জন্য করছি, দিস আর সেভারাল অডস এন্ড ইভেন্টস যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে আইপিআরটা খুব কনসিয়াসলি হ্যান্ডেল করতে হবে। তারপরে আমরা দেখছি কি যে বেনিফিটস অফ পেটেন্ট রেজিস্ট্রেশন, অনেক ক্ষেত্রে দেখবেন অনেক ইউনিভার্সিটি অনেক কলেজ এবং আইআইটি পার্টিকুলারলি আইআইএম আই মিন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন আইআইটি আইআইএসসি আইজার এই ধরনের যে ইনস্টিটিউট, দোজ হু আর বেসিক্যালি কনফাইন্ড ফর রিসার্চ এন্ড ইনোভেটিভ ওয়ার্কস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন, তাদের কিন্তু এই পেটেন্ট রেজিস্ট্রেশন কম্পালশন আছে এবং তারা না করেই কাজটা করবে না। ওই ল্যাবে এই কাজটা করার আগে তারা যে ফান্ডিং এজেন্সি থেকে টাকা পাবে তার একটা পার্ট এটা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জমা দিতে হবে, তা না হলে পায় না। যেমনটা ধরুন আপনি যদি কোনো এনজিও তৈরি করেন, সেই এনজিও যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে পরে আপনার তারপরে রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে করার পরে যদি আপনি ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়ার জন্য মানে আপনার যেমন রামকৃষ্ণ মিশন আমরা যদি কোনো দান করি সেটা আপনারা জানেন ইনকাম ট্যাক্সের 80Gতে ছাড় পাওয়া যায়, 80Gতে ছাড় পাওয়া যায় হোল অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন। সেটা করতে গেলে কিন্তু সেই সংস্থাকে তার সার্টিফিকেশনটা আইটি ডিপার্টমেন্ট থেকে ডিরাইভ করতে হয় বা নিতে হয়। তো সেই রকম এখানে বেনিফিটস অফ পেটেন্ট রেজিস্ট্রেশন এটা আমরা ধরুন কলেজ ট্র্যাডিশনাল কলেজ ইউনিভার্সিটিতে সেই ব্যাপারটা ততটা আসে না, যতটা আইটিআই আইআইটি আইজার আইআইএসসি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া মানে মেডিকেল ইন্ডাস্ট্রিতে যতটা প্রয়োজন ততটা আমাদের হয় না বলে হয়তো ব্যাপারটা আমরা ততটা ভাবি না। বাট এটা কিন্তু প্রত্যেকটা, যেমন আমাদের এখানে জুলজিতে বেশ কিছুদিন আগে একটা খুব ভালো কাজ হয়েছিল, তা কিন্তু আমাদের পেটেন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেটা আমরা ন্যাকের প্রোফাইলে লিখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো পেটেন্ট আছে কিনা এবং তার রেজিস্ট্রেশন পেপারটা না দিলে কিন্তু ন্যাক ওটাকে দেখবে না। আমি এসএসআর লিখে দিলাম যে হ্যাঁ আমার পেটেন্ট আছে 3টে, এই নাম আছে, তার যদি প্রপার এভিডেন্স আমি না আপলোড করতে পারি এসএসআর এর সাথে তাহলে কিন্তু সেটা কাউন্ট হবে না। এরপরে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট, একই জিনিস একটা ট্র্যাডিশনাল এনভায়রনমেন্ট একটা ইলেকট্রনিক এনভায়রনমেন্টে। এখানে আমরা বলছি ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট ইজ দ্য ইউজ অফ টেকনোলজি টু কন্ট্রোল এন্ড ম্যানেজ অ্যাক্সেস টু কপিরাইটেড মেটেরিয়াল। অর্থাৎ আর কিছু না, একই জিনিস আগে পুরোটাই আমাদের ট্র্যাডিশনাল মাইন্ডসেট থেকে হতো, এখন আমরা টেকনোলজি ব্যবহার করে যখন কপিরাইটেড মেটেরিয়ালের ম্যানেজ বা অ্যাক্সেসিবিলিটিটাকে কনফাইন করছে তখন সেটাকে আমরা বুঝি ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট। মিনস ওল্ড কনসেপ্ট in the land of technological society, old concept in the land of technological society, no more. তারপরে দেখুন ঠিক ওখানে যেমন আমাদের 4টে ভাগ ছিল পেটেন্টের, এখানে দেখুন 4টে ভাগ আছে। How digital rights management works: restrict or prevent users from editing or saving your content, restrict or prevent users from editing or saving your content, restrict or prevent users from sharing or forwarding your product or content, your product, content, everything. You may read it as in terms of academic creativity, academic write-up, journal paper, you can say a chapter of a paper, books of a paper, joint authorship in a book, editorialship in a book, whatever it is, all these things coming together content. Restrict or prevent users from printing your content. আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টটা অন্যে কিভাবে ব্যবহার করতে পারে সেই রাইটসটাও আপনি অ্যালাউ করতে পারেন। আমি জানি না সে যদি সময় পারমিট করে জাস্ট গুগলের একটা সার্চ অপশন আমি আপনাদের দেখাবো, আপনাদের প্রত্যেকের কাছেই সেটা অ্যাভেলেবল আছে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে আমরা সবসময় আমি আমার বিশ্ববিদ্যালয়ের স্কলারদের মাস্টারদের বলি যে প্লেন গুগল উইন্ডোতে কোনো কিছু সার্চ করাটা ঠিক না, কারণ সেখানে যেমন আপনার সময় যাবে তথ্য পাবেন না, অ্যাকিউরেট অ্যান্ড অথেন্টিক অ্যান্ড একাডেমিক স্কলারলি লিটারেচার যেমন আপনি না পেতে পারেন বা কম পেতে পারেন, তেমনি হচ্ছে যে আপনার রিস্ক ফ্যাক্টর অনেক বেশি থাকে, যেটা কপিরাইট ফ্রি না কপিরাইটেড কি আছে না আছে। কিন্তু গুগল অ্যাডভান্স সার্চ বলে একটা অপশন আছে, সেই অ্যাডভান্স সার্চের মধ্যে দিয়ে গেলে আপনি দেখবেন ওখানে আপনি যে মেটেরিয়ালটা ডাউনলোড করতে চাইছেন সেটা ডাউনলোড তো ফ্রি এবং ওখানে বলা থাকে যে এডিটিং ফ্রি, ইভেন কমার্শিয়ালি। অর্থাৎ আমি সেই লেখাটাকে ডাউনলোড করে এডিট করে কমার্শিয়ালি বিক্রি করলেও সেই জায়গা থেকে কোনো রাইটস বা কোনো ম্যানেজমেন্টের জন্য প্রোটেকশনের জন্য আমার কাছে কোনো কেস আসবে না, কারণ ওই মেটেরিয়ালটা ওইভাবেই ওয়েবে ছাড়া আছে
যে তুমি এটাকে কাট করতে পারো, কপি করতে পারো, পেস্ট করতে পারো, এডিট করতে পারো, রিইউজ করতে পারো, ফরওয়ার্ড করতে পারো, ইভেন কমার্শিয়ালি তুমি বিক্রিও করতে পারো। তাহলে সচেতন একাডেমিশিয়ান যদি সেই অপশনটাকে রেখে করি, তাহলে কিন্তু আমি প্লেগারিজম বা IPR এর প্রথমেই পড়লাম না, অর্থাৎ 80% আমি সেভ করে যাচ্ছি ওই জায়গা থেকে। তারপরে যে ডিসঅ্যালাউ ইউজার্স ফ্রম ক্রিয়েটিং স্ক্রিনশট অর স্ক্রিন গ্র্যাবস অফ ইউর কন্টেন্ট। আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা PDF কোনো ফাইল ডাউনলোড করে কনভার্ট করতে পারি, অনেক ফাইল কিন্তু PDF কনভার্ট করতে পারি না, কারণ যারা একটু কম্পিউটার এক্সপার্ট তারা PDF কনভার্ট করে ওখানে একটা পাসওয়ার্ড সেট করে দেয়, তাহলে সেটা কিন্তু আপনি কখনোই আর ওয়ার্ড কনভার্টার দিয়ে কনভার্ট করতে পারবেন না। এবং কনভার্ট হলে এমন একটা অবস্থায় সে দাঁড়াবে, কিংবদন্তিমাকাতা আকার দাঁড়াবে, ওইটাকে প্রপার অর্ডারে আনতে আপনার 1 মাস চলে যাবে। তার থেকে বেটার আপনার হাতে সময় নেই, আপনি কোনো দরকার নেই ভাই, ওটাকে আমি বাদ দিয়ে অন্যভাবে কাজ করি। সো দিস আর দ্য থিংস through which you can protect your academic creativity by using this digital rights management. আবার কোনো সময় আপনি যখন ইউজার হচ্ছেন, তখন আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন সেই সমস্ত মেটেরিয়াল যেগুলো রিস্ক ফ্রি, যেগুলো বার্ডেন ফ্রি, যেগুলো ব্যবহার করলে আমার কোনো অসুবিধা নেই, এবং যেগুলোর মধ্যে স্কলারলি ইনপুটও থাকবে। তাহলে সেই সংখ্যাটা হয়তো কম হবে, কিন্তু আমি সেফ জার্নিটাকে ইনশিওর করতে পারবো। সেই জন্য আমি ক্যাপশনে লিখেছি যে টুয়ার্ড সেফ জার্নি, সেফ একাডেমিক জার্নি। অর্থাৎ আমার থ্রু আউট মাই একাডেমিক ক্যারিয়ারে বা আমার ক্যাশ প্রমোশনে বা আমার অন্য কোনো আপার পজিশনে অ্যাপ্লাই করতে গেলে, let's say today you are assistant professor, any day you can apply for assistant professor or assistant professor in any university or higher institute. So that may not create any trouble in your academic career. So সেই জন্য আমি বলেছি যে সেফ প্র্যাকটিস। এরপরে দেখুন, এনশিওর কমপ্লিট প্রোটেকশন এগেনস্ট ইনফ্রিঞ্জমেন্ট। এই যে আমরা বলছি যে কমপ্লিট ইনফ্রিঞ্জমেন্ট, যখন কোনো ইনফ্রিঞ্জমেন্ট ঘটছে সেটাকে আমরা কি করে কমপ্লিট প্রোটেকশন করব, তার জন্য আমাদের এই 8টা ফ্যাসেটস আছে, ফেজ আছে, থ্রু হুইচ ইউ ক্যান ফুললি প্রোটেক্ট এগেনস্ট ইনফ্রিঞ্জমেন্ট। ইউ ক্যান প্রোটেক্ট ইয়োরসেলফ অ্যাজ ইউজার, ইউ ক্যান প্রোটেক্ট ইয়োরসেলফ অ্যাজ ক্রিয়েটর টু। মানে দুভাবেই আপনি আপনাকে প্রোটেক্ট করতে পারবেন, যে আমি ইউজার এবং আমি হচ্ছে যে ক্রিয়েটার। যখন আমি কোনো কিছু ক্রিয়েট করলাম, সেটাকে আমি কি করে প্রোটেক্ট করব, তার জন্য আমাকে কিছু স্টেপিং জানতে হবে। আবার আমি যখন কোনো কিছু ডাউনলোড করছি, বিং এ ইউজার, ইউজ করছি, সেটাকেও আমাকে জানতে হবে যে whether I am eligible to use these things at all। এবং আমরা কি করে করব, সেটা হচ্ছে এই 8টা ফেজ বা ফ্যাসেটস আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। নেক্সট দেখুন, বেনিফিটস অফ ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট। There are 5 basic benefits. Digital rights management educates users about copyright and intellectual property rights. So you say digital rights management is a clubbing term, umbrella term, a combination term of copyright and intellectual property right both. অর্থাৎ ডিজিটাল রাইটস ম্যানেজমেন্টটা আজকে সমাজে কি হলো, যেটা ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট জানলে আপনি টেকনোলজি ব্যবহার করে আপনার কপিরাইট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে প্রোটেক্ট করতে পারবেন, বা আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন যে আমি ওই ট্র্যাপে পড়ছি না। তারপর DRM help makes way for better licensing agreements and technologies. Digital rights management helps authors retain ownership of their work. যখন আপনি অথর, তখন আপনি কি করে নিজের ওনারশিপটা রাখবেন, সেটাও আপনি এখান থেকে জানতে পারছেন। ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট প্রোটেক্ট ইনকাম স্ট্রিম। কি করে কোনো জিনিস থেকে আপনি ইনকাম করবেন, সেই ইনকামটাকে স্ট্রিমলাইনও আপনার এই ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট থেকে আপনি করতে পারবেন। ফাইনালি, ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট ক্যান হেল্প সিকিউর ফাইলস অ্যান্ড কিপ দেম প্রাইভেট। এই যে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট যেটা বললাম, এই যে ধরুন মানে অনেক ইউনিভার্সিটির টিচার বা গবেষক আছেন, স্কলার ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, যারা কোনো একটা জিনিস ওয়েবে ছেড়ে দিয়েছে কিন্তু সেটা ডাউনলোড করা যায় না, ডাউনলোড করা যায় কিন্তু সেটা ফাইল চেঞ্জ করা যায় না, কনভার্ট করা যায় না। সেই ধরনের যে প্রোটেকশনগুলো দেওয়া হয়, সেটাকেই বলছে যে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট ক্যান হেল্প সিকিউর ফাইলস, ফাইলটাকে সিকিউর করছে, অ্যান্ড কিপ দেম প্রাইভেট, এবং তার প্রাইভেসিটাকেও মেনটেন করছে। নাও 9th of July 2017, Government of India, with the golden hands of the former president, none other than Honorable Pranab Mukhopadhyay, augmented or inaugurated the digital initiatives by the then MHRD, now it is MOE, Ministry of Education. Earlier it was Ministry of Human Resource Development. The then Education Ministry of Government of India was Professor Javadekar-ji, was inaugurate digital initiatives agenda with 7 core agenda, এবং পরবর্তীকালে
সেই 7 এজেন্ডা থেকে আমরা 14 এজেন্ডাতে এসেছি। পরবর্তীকালে আরো 2021 সালে আরো এজেন্ডা অ্যাড হয়েছে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা একাডেমিক সোসাইটি অনেকেই আমরা এখন চলাচল করছি। যেমন ধরুন ন্যাশনাল ডিজিটাল আপনারা জানেন স্বয়ংপ্রভা, স্বয়ং, এগুলো আপনারা জানেন। আবার ন্যাশনাল একাডেমিক ডিপোজিটারি, এই যে ন্যাড, এটা একটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। লেট মি সে ফিউ ওয়ার্ডস অন দিস ন্যাশনাল একাডেমিক ডিপোজিটারি। এর মানে হচ্ছে আপনারা অনেকে ডিজিলকার কথাটা শুনেছেন। ডিজিলকারটা শুনে থাকলে ভালো, যদি ডাউনলোড করে ব্যবহার করছেন ভালো, যদি না করে থাকেন তাহলে প্লিজ করবেন। ডিজিলকার একটা অ্যাপস, সেটা ডাউনলোড করলে পরে গভর্নমেন্টের যে সমস্ত কাগজপত্র আপনার আছে, রাইট ফ্রম আধার কার্ড, ভোটার কার্ড, লাইসেন্স, LIC পলিসি and many things, card, আপনার 4-wheeler বা 2-wheeler registration, many things automatically becoming in your Android cell। এবং যখন আপনি কোনো জায়গায় জার্নি করছেন, আপনাকে আলাদা করে আধার কার্ড পকেটে করে ক্যারি করতে হবে না, হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবং ওই ডিজিলকারটা যে পাসওয়ার্ড প্রোটেক্টেড, কোনোভাবেই কিন্তু কেউ ওটা পেলে আপনার কোনো ডকুমেন্ট ইনফ্রিঞ্জ করতে পারে না। প্লাস আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে ফোন করে সেটটাকেও লক করা যায়, সিমটাকেও লক করা যায়। ফলে এটাকে কিন্তু আমরা ডিজিলকারটা ব্যবহার করি। এই ডিজিলকারেরই একটা একাডেমিক ডিজিলকারের নাম হচ্ছে ন্যাশনাল একাডেমিক ডিপোজিটারি। এর মধ্যে কি হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের একাডেমিক যে মার্কশিট, যে সার্টিফিকেট, ইউনিভার্সিটি থেকে ফিজিক্যালি তারা আনবে না এবং বাড়িতে প্রিন্ট আউট করে রেখে হারিয়ে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। তার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, ওইটা দিয়ে সে তার অ্যাকাউন্টে ঢুকবে, ঢুকে সে তার থ্রু আউট দ্য কেরিয়ার কোন একটা ইউনিভার্সিটি থেকে কোন কোন ডিগ্রি কমপ্লিট করেছে তার প্রত্যেকটা সেমেস্টারের মার্কশিট, প্রত্যেকটা সেমেস্টারের সার্টিফিকেট, ইফ ইট ইজ অ্যাট অল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দে মে বি এবল টু ডাউনলোড। এবং এইটার কাজ চলছে, আমাদের বিশ্ববিদ্যালয়েও কাজ শুরু হয়েছে। আমরা পিছিয়ে আছি অফকোর্স। লেট মি অ্যালাউ টু যে আমার যে খামতি বা আমার যে পিছিয়ে থাকার অবস্থা, সেটাকে স্বীকার করাটা ভালো যে আমরা সেদিক থেকে একটু পিছিয়ে আছি বিশ্বভারতী। আশা করছি 1 বছরের মধ্যে আমাদের এই কাজটা সম্পন্ন হয়ে যাবে। যখন বিশ্বভারতী থেকে যে 15,000 স্টুডেন্ট পড়াশোনা করছে, তাদের আলাদা করে মার্কশিট দপ্তর, পরীক্ষা দপ্তরে এসে মার্কশিট নিতে হবে না, বা পিএইচডি থিসিস সাবমিট করার পর বিদেশে চলে গেছে, তাকে আলাদা করে আবার পাসপোর্ট ভিসা নিয়ে ভারতবর্ষে আসতে হবে না বিশ্বভারতীতে যে আমাকে আমার পিএইচডি অ্যাওয়ার্ডটা আমার পাওয়া হয়নি বা আমি কনভোকেশন অ্যাডমিট আমাকে দেওয়া হোক। Soon after the convocation is over, it will be made available in the NAD depository so that round over the globe, any scholars will be able to download his or her own awardship from the NAD. It's a tremendous initiative of the government of India. Once it will be completed from any university, it will be a, master stroke from the society. Next, plagiarism and IPR. এই যে আমরা বলছি রক্ত মাংসের মতো একটা কয়েনের দুটো সাইড, কেন? কারণ একটা আরেকটাকে ইনসিস্ট করে, একটা আরেকটাকে ডিসিস্ট করে। কিরকম? দেখুন, হোয়াট ইজ প্লেগারিজম ইন IPR? প্লেগারিজম, দ্য অ্যাক্ট অফ স্টিলিং, একদম চুরি, মানে কোনো সন্দেহ নেই, স্টিলিং, থেফটিং, নো হেজিটেশন, চুরি করা। The act of stealing another person's intellectual property, which includes ideas, invention, original works of authorship, words, slogan, say, designs, property information, etc. এবং এখানে দেখুন একটা জিনিস খুব কনসিয়াসলি আমি আপনাদের মাইন্ড করাবো, আইডিয়াস। আমরা যখন কোনো পেপার লিখি, মোস্ট অফ দ্য একাডেমিশিয়ানস, ইফ নট 100%, তাদের ধারণা আছে যে আমি একটা পেপার ডাউনলোড করলাম, করে একটা প্যারাগ্রাফ নিলাম, সেই প্যারাগ্রাফের আমি বাংলা পড়লাম, পড়ে ইংরেজিতে অনুবাদ করলাম, তিনি মনে করছেন যে এটা আমার লেখা হবে। তা কিন্তু নয়। ট্রান্সলেশন মানে হচ্ছে অরিজিনাল সোর্সটাকে আপনি ট্রান্সলেট করলেন। আবার হচ্ছে অনেক সময় ইংরেজিতে একটা সেন্টেন্স ওখানে লেখা আছে বা একটা ভাব লেখা আছে, আমি সেইটাকে পড়লাম, পড়ে সেই ভাবটাকে আমি আমার নিজের ইংরেজিতে রিপ্রেজেন্ট করলাম, তাহলে সেটা কিন্তু কনসেপ্ট থেফটিং হলো বা আইডিয়া থেফটিং হলো। সুতরাং আপনি অন্য ইংরেজিতে পুরনো কোনো ধারণাকে যদি লেখেন, তাহলেও কিন্তু আপনি চুরি করলেন, not by line, but by concept to concept. এটা অনেকেরই ভুল ধারণা আছে। এবং মাসখানেক আগে, আমি সিকিউরিটি রিজনে নাম করছি না, পশ্চিমবাংলারই একটা কলেজে এরকম ঘটনা ঘটে এবং এখন কিন্তু তার ব্যাপারটা মানে আইনানুগ, কোর্টে কেস চলছে।
I don't know what will be the fate of the judgment and that particular faculty. He has to pay the price or she has to pay the price for that infringement. মানে এটা আইডিয়া ইনফ্রিঞ্জমেন্ট হয়েছে, এবং যার আইডিয়া ইনফ্রিঞ্জমেন্ট হয়েছে তিনি একজন নন বেঙ্গলি, ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষ, 3 বার 4 বার কলেজ অথরিটিকে চিঠি দেয়, তারা কিছু করেনি, তারপর ফাইনালি সে কেস ফাইল করে। আমি একজন ওই কমিটির মেম্বার হিসেবে যখন টেকনিক্যাল এক্সপার্টিস আমাকে দিতে হয়েছিল, আমি ব্যাপারটা জেনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে যে এই জিনিস আমরা করছি ভাবের ঘরে চুরি, যেটা আমি বললাম শুরুতেই, যে আমরা মনে করছি যে কনসেপ্ট সেটিং করলে মনে হয় কেউ ধরতে পারবে না, হয়তো চান্স কম, কিন্তু অরিজিনাল যিনি কন্ট্রিবিউটর তিনি যদি ধরে ফেলেন তাহলে কিন্তু আপনাকে কোর্টে তুলবেই তুলবে, এবং আপনার প্রমোশন, যদি ওই পেপারটা কাজে লেগে আপনার ক্যাশ প্রমোশন হয়েছিল, আপনার ক্যাশ প্রমোশন উইল বি রিভোকড। আপনার যদি ওই পেপারটা কাজে লাগিয়ে আপনি রিক্রুটমেন্ট পেয়েছেন, আপনার রিক্রুটমেন্ট মে বি ক্যান্সেল। মানে এতটা পানিশমেন্ট হতে পারে, এবং ইউজিসিতে পরিষ্কার পেনাল্টি ক্লজ দেওয়া আছে। আমি আপনাদের দেখাবো সেগুলো, যে কিভাবে প্লেগারিজম এবং আইপিআর ইন্টার রিলেটেড, এবং এই ছোট ভুলের জন্য কি ধরনের বড় প্রাইস আপনার জীবনে আপনাকে পে করতে হতে পারে। তারপরে বলছে দেখুন, ইজ প্লেগারিজম এ ভায়োলেশন অফ আইপিআর? অফকোর্স, প্লেগারিজম ইজ ইন ফ্যাক্ট এ লিগাল অফেন্স that must be taken seriously. Legal offense, you see, you can say criminal offense. Equally, in a society, এটাকে আমরা বলতে পারি একাডেমিক ক্রাইম, এ সিভিয়ার ক্রাইম, এবং এই ধরনের ক্রিমিনাল অফেন্স প্রতিনিয়ত ঘটছে, এবং আমরা যারা ইন্টেলেকচুয়াল দেন নিউ ইট হাউ বেস্ট উই ক্যান বাইপাস দি অরিজিনাল কমপ্লেন্ট, সেইভাবে তারা কিন্তু তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। হয়তো দেখা যাবে 1 লাখের একটা কেস যখন যার ঘটছে তার কিন্তু চোখে জল বেরিয়ে যাচ্ছে। সো ডোন্ট টেক এনিথিং, ideas, convention, original works of authorship, words, slogan even. Slogan means your quotation. কোনো কোটেশন যদি অলরেডি পাবলিশ কোনো কোটেশন আপনি নিচ্ছেন, তাহলে আপনি একাডেমিক ডিউ রিকগনিশন দিন, নট অনলি অ্যাকনলেজমেন্ট। আমি কিন্তু এখনো বলছি সেই জায়গায় আমি আসিনি, এলে আমি এটা বলবো যে একাডেমিক অ্যাকনলেজমেন্ট বলতে আমি কি বোঝাতে চাইছি। তারপরে আমরা দেখুন প্লেগারিজমে যদি আমরা যাই, রিসার্চ এথিক্স, আপনারা অনেকেই রিসার্চ মেথোলজির পার্ট হিসেবে এথিক্স চর্চা করেছেন। এ নিয়ে আমি স্লাইডগুলো লাইন বাই লাইন যাচ্ছি না, আমি এই এথিক্সের শেষ স্লাইডে গিয়ে কিছু কথা আপনাদের বলবো, যে এখন আমরা এথিক্সটাকে কিভাবে বলছি, এই যে এথিক্যাল মিসকন্ডাক্ট আমরা কিভাবে করছি। এখানে যেমন ফ্যাব্রিকেশন, বিহেভিয়ার দ্যাট মেক্স আপ ডেটা অর রেজাল্টস অ্যান্ড রেকর্ডিং অর রিপোর্টিং। এই ফ্যাব্রিকেশন অ্যান্ড ফলসিফিকেশন ঘটছে, সেটা কিভাবে ঘটছে না, ডেটা ম্যানিপুলেশন হচ্ছে। ধরুন আপনি কোনো একটা পেপার লিখছেন, আপনি 50 জনের কাছ থেকে কোশ্চেনিয়ার হোক, ফোনে হোক, সার্ভে মাঙ্কি অ্যাপ্লাই করে, অনলাইন সার্ভে টুলসের হোক, বা গুগল ফর্ম দিয়েই হোক, গুগল সার্ভে করেই হোক, আপনি ডেটা নিয়ে যান। পরে সেটাকে আপনি 10 দিয়ে মাল্টিপ্লাই করে 500 জনে কনভার্ট করলেন, করে থিসিস করে দিলেন। এইটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু খুব মুশকিল। এটাকে আমরা বলছি ফ্যাব্রিকেশন বা ফলসিফিকেশন। অর্থাৎ আমি 50 জনের উপরে সার্ভে করলাম, আমি দেখালাম সেটা 500 জনকে, এটা একটা সিভিয়ার একাডেমিক ক্রাইম, দিস ক্যানট বি টলারেটেড। এটা কোনোভাবেই এটাকে অ্যালাউ করা যায় না। এখনকার দিনে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস, পার্টিকুলারলি ফর পেপার রাইটিং, উই জাস্ট এবল টু ফাইন্ড ইট আউট, যে এটা কিন্তু একটা সেন্স থেকে যায় যে 50 জনের উপরে করে 200 জন 300 জন করে যায়, এবং যারা একাডেমিক্স তারা কিন্তু সিনিয়র একাডেমিক্স, যারা ভেটারান একাডেমিক্স, তাদের কিন্তু একটা আই আছে। যেমন আমি আপনি যেমন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আমাদের কি মনে হয় যে একটা ছেলে মেয়ে উত্তর লিখেছে, ছাত্রছাত্রী অনেক খেটে লিখেছে সে, কিন্তু দেখবেন আপনার লাল কালির পেনটা ঠিক ভুলটাতেই চোখটা যায়। আপনি একটা লাইন মার্ক করেন, সেখানে কিন্তু আপনি 5 থেকে 4 দিয়ে দিচ্ছেন, তাই অর্থাৎ একটা নম্বর আপনি মাইনাস করছেন। আপনাকে কিন্তু লাইন টু লাইন, আফটার হ্যাভিং সাম অ্যামাউন্ট অফ টাইম অফ টিচিং, আপনাকে কিন্তু সেটা আর করতে হয় না। তেমনি আমাদের উপরে যে সমস্ত সিনিয়র ভেটারানরা আছেন, রিটায়ার্ড ভাইস চ্যান্সেলর বা আরো যারা একাডেমিশিয়ান স্টলওয়ার্ডস আছেন, তারা কিন্তু আমাদের একটা পেপার দেখলেই বুঝতে পারেন যে এই পেপারটার মধ্যে এরকম কিছু ঘটেছে কিনা, এবং যদি সেটা প্রমাণ হয় তাহলে কিন্তু আপনার দুর্গতির শেষ নেই আর কি। এই যে রিসার্চ এথিক্সের বেসিক্যালি 5টা পয়েন্ট, এইটা একটু আমি বলবো, যে ডিসকাস ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফ্র্যাঙ্কলি, বি কনসিয়াস অফ মাল্টিপল রোলস, ফলো ইনফর্মড কনসেন্ট রুলস, রেসপেক্ট কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি, ট্যাপ ইনটু এথিক্স রিসোর্সেস। অর্থাৎ এই 5টা জিনিস, আমি ডিটেলস এক্সপ্লেনেশনে যাচ্ছি না, টাইম ইজ বিকামিং শর্ট, সেই জন্য আমি এটা ডিটেলস ইন্টারপ্রিটেশনে যাচ্ছি না। এই পর্যন্তই আমি বলছি যে এই 5টা জিনিস আমাদের কিন্তু খুব সুন্দরভাবে সচেতনভাবে হ্যান্ডেল করতে হবে। এরপরে আমরা দেখব যে কম্পোনেন্টস অফ রিসার্চ প্রসেস। আপনারা জানেন যে রিসার্চে বেসিক্যালি 9 কম্পোনেন্টস আর দেয়ার,
which is cyclically interrelated, সেই জন্য আমি ভেন ডায়াগ্রামের মধ্যে দিয়ে চিত্রটা দেখাচ্ছি যে পারপাস, রিসার্চ কোয়েশ্চেন্স, assumptions, sampling method, data collection method, research methods, quality criteria, data analysis and report writing, এইটার মধ্যে দিয়ে কিন্তু একটা এন্টায়ার রিসার্চ বা একটা পেপার রাইটিং রিসাইকেলড হয় আর কি। এরপরে দেখুন, এই যে প্লেগারিজমের কথা আমরা বলছি, তার জন্য ভারত সরকার 31st of July 2018 প্লেগারিজম রেগুলেশন পাস করে, যেটা 16 পাতার রেগুলেশন। তার মধ্যে 11 পাতা হচ্ছে হিন্দিতে আছে আর 9 পাতা ইংরেজিতে আছে। এইটা যদি আপনারা ডাউনলোড করে দেখেন, যদি আপনারা ইন্টারেস্টেড কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে ডাউনলোড করা গেছে, আমি রেডিমেড পাঠিয়ে দিয়ে ধন্য থাকতে পারি। এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভারত সরকারের ইউজিসি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে আমাদের যে হোয়াট ইজ টু বি ইনক্লুডেড, হোয়াট ইজ টু বি কনসিডার্ড অ্যাজ প্লেগারিজম এন্ড হোয়াট ইজ নট টু বি। এবং এইখানে এই যে 23শে জুলাই 2018 যে মিটিং এর সিদ্ধান্ত, সেটা 31শে জুলাই গেজেট নোটিফিকেশন হয়ে বেরোচ্ছে। তারপরে দেখুন যে আমাদের 19 সালের ডিসেম্বর মাসে একটা ইউজিসি রেগুলেশন বলছে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স, এর মধ্যে দিয়ে বলে দিচ্ছে যে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স কোর্স ওয়ার্কে বা পাবলিকেশনের আগে আপনাকে কি কি জিনিস সম্পর্কে সচেতন হতে হবে। 30 ঘন্টার একটা সামার ইন্টার্নশিপ কোর্স অনেকে এইচআরডিসি করাচ্ছে, যেখানে প্লেগারিজম, যেখানে এথিক্স, যেখানে ডেটা মিসকন্ডাক্ট, এথিক্যাল মিসকন্ডাক্ট, সায়েন্টিফিক মিসকন্ডাক্ট, এখানে প্রত্যেকটা জিনিস একদম ক্যাটেগরিক্যালি এখানে বলা আছে। সেখানে আইপিআর এর কথা বলছে, প্লেগারিজমের কথা বলছে। এটা খুব সুন্দর একটা সিলেবাস করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা বিভিন্ন ইউনিভার্সিটিতে এখনো কোর্স ওয়ার্কের মধ্যে সেইভাবে ইনক্লুড করা হয়নি। হলে পরে কিন্তু আমার ধারণা যে ছাত্রছাত্রীরা যেমন উপকৃত হবে, আমরাও হবো। তারপরে সেলফ প্লেগারিজম, এই 20 এপ্রিল এই যে আমরা পেয়েছি, সেখানে দেখবেন আমি লিঙ্কটাও দিই, এই লিঙ্কে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন যে কাকে আমরা সেলফ প্লেগারিজম বলি। আপনি যদি মনে করেন যে আমার বিগত দিনে 10টা পেপার পাবলিকেশন করা হয়েছে, সেই 10টা পেপার থেকে প্রত্যেকটা পেপার থেকে 1 পাতা হাফ পাতা করে নিলাম, নিয়ে আমি একটা 5 পাতা কপি পেস্ট আর একটা পেপার পাবলিশ করে দিলাম, that publication may not be counted as any publication, কারণ that is also fabrication from your publication by your publication। অর্থাৎ আপনি আপনার সাথে শ্যাডো গেম খেলছেন, আপনি আপনার একটা লেখা পাবলিশ করে পাবলিক ডোমেনে দিয়েছেন, সেখান থেকে আবার কপি করে জোড়া লাগিয়ে তালি লাগিয়ে আপনি আরেকটা পেপার তৈরি করতে পারেন না। অফকোর্স সিমিলার কাইন্ড অফ পেপারের জন্য আপনি আপনার পূর্বতন কোনো পেপারের কোনো প্যারা বা কোনো লাইন নিতে পারেন, provided you have to give due academic recognition, means in-text citation and referencing as well as bibliographing। তো সেটা আমরা এরপরেই আসবো। তারপরে কোনো জিনিস, কোনো আর্টিকেল যখন আপনি পাবলিশ করবেন as a part of your research and career activities, সেটা যেন অবশ্যই ইউজিসি কেয়ার লিস্টেড জার্নালের মধ্যে থাকে। কনসোর্টিয়াম ফর একাডেমিক এন্ড রিসার্চ এথিক্স যে কমিটি, সেই কমিটি আমাদের প্রত্যেক কোয়ার্টারে মিটিং করে, এবং আপনি যদি চান কোন একটা জার্নালকে সেখানে ইনকর্পোরেট করতে বা ইনক্লুড করতে, ইউ হ্যাভ এভরি রাইট বিং অ্যান ইন্ডিয়ান একাডেমিশিয়ান টু সেন্ড এ মেল অ্যান্ড দেয়ার ইজ এ ফরম্যাট। জার্নালের নাম দিতে হবে, আইএসএস এর নাম্বার দিতে হবে, কি কি দিতে হবে, দিয়ে আপনি বলতে পারেন। পরবর্তী মিটিং এ সেটা প্লেস হয়, এবং প্লেস হওয়ার পরে আপনি 3 মাস বা 6 মাস পরে ওয়েবসাইট দেখেন, দেখবেন যদি আপনার প্রেয়ার অ্যাকসেপ্টেড হয়ে থাকে, তাহলে আপনার যে প্রপোজ জার্নাল সেটা কিন্তু ওখানে শো করবে, অর্থাৎ ক্রেডিট লিস্টের মধ্যে ওটা চলে আসবে। এইবারে আমাদের যেটা দেখতে হবে, এই আইপিআর এর কথা বলছি বা প্লেগারিজমের কথা বলছি, হাউ টু প্রোটেক্ট লিডার এরিয়া অ্যাজ এ পার্ট অফ রিসার্চ মেথোডোলজি। যে কথা আমি বারবার বলছিলাম যে ডিউ একাডেমিক রিকগনিশন, not by mere acknowledgement, that is actually citing, referencing and bibliographies। এই সাইটিংটা কাকে বলি না, ধরুন আপনি আমার কোনো একটা লেখা 2 লাইন হোক 5 লাইন হোক, আপনার একটা লিটারেচার রিভিউ চ্যাপ্টারে বা কোনো চ্যাপ্টারে বা ডিসকাশন চ্যাপ্টার বা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, ব্যবহার করার অধিকার আছে। যেই মাত্র আমার থেকে নেওয়া অংশটা শেষ হলো, সেখানে গিয়ে আপনাকে এপিএ স্টাইল বা শিকাগো স্টাইল বা এমএলএ স্টাইল বা টোটাল মোর দেন 1079 international acclaimed citation style is available in the market, including যদি আপনি কোনো রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করেন, জোটেরো হোক, মেন্ডেলে হোক, এন্ডনোট হোক, সেখানে আমরা দেখবো যে এইটা অটোমেটিক্যালি ফেসিলিটি সেখানে আছে যে আপনি কোন স্টাইলটা চুজ করতে চান। আপনি এপিএ চান, কোনো জার্নাল বলে যে হার্ভার্ড, কোনো বলে যে ভ্যাঙ্কুভার, এরকম বিভিন্ন ধরনের স্টাইল অফ সাইটেশন আছে। সেইটা মেনটেন করে আপনাকে ইনটেক্স সাইটেশন দিতে হবে ওই লাইনের পরেই। তারপরে সুন আফটার দি চ্যাপ্টার ইজ ওভার আপনাকে ওই পার্টিকুলার পেপারটার বিব্লিওগ্রাফিক ডিটেলস দিতে হবে। সেই বিব্লিওগ্রাফিক ডিটেলসটা যখন আপনি এখানে দেবেন, চ্যাপ্টার এসে তার নাম হবে রেফারেন্সিং। আর এই যে বিব্লিওগ্রাফি আমরা বলছি, বিব্লিওগ্রাফি মানে আপনারা জানেন যে বিবলিও ইজ এ কাইন্ড অফ ল্যাটিন ওয়ার্ডস। বিবলিও শব্দের মানে হচ্ছে বুক, এবং ল্যাটিন শব্দের গ্রাফিক্স মানে হচ্ছে লিস্ট। সো বিব্লিওগ্রাফিস মানে হচ্ছে লিস্ট অফ বুকস।
soon after the advent of the human civilization, তখন আমাদের যারা প্রিডেসেসর তারা এটা ভেবেছিলেন যে বিবলিওগ্রাফিস লিখতে হবে, কারণ সভ্যতার আদিতে মুদ্রিত মাধ্যমে আমরা প্রথম পেয়েছিলাম বই গবেষণার জগতে। পরবর্তীকালে আমরা যখন আর্টিকেল পাচ্ছি বা জার্নাল পাচ্ছি, ম্যাগাজিন পাচ্ছি, নিউজ পেপার পাচ্ছি, থিসিস পাচ্ছি, পেটেন্ট পাচ্ছি, কনকর্ডেন্স পাচ্ছি, আলমানাক পাচ্ছি, হ্যান্ডবুক পাচ্ছি, তখন সেগুলোকে কিন্তু আমরা আর বিবলিওগ্রাফিস না বলে এখন আমরা বলি লিস্ট অফ সোর্সেস। এই লিস্ট অফ সোর্স বলতেও আমরা যা বোঝাই, আর বিবলিওগ্রাফিস যদি বলি তাহলে বুকটাকে এখানে আপনাকে সিম্বলিক টার্ম হিসেবে দেখতে হবে। তাহলে যে যে সোর্স আমি ব্যবহার করেছি আমার লেখায়, সেই সমস্ত প্রত্যেকটা সোর্সে আপনাকে কিন্তু নিয়ে এটা লিখতে হবে, তবেই হচ্ছে যে আপনার লেখাটা সাইটেশন পাবে, রেফারেন্সিং পাবে এবং বিবলিওগ্রাফিস পাবে। আবার রেফারেন্সিং এর সাথে বিবলিওগ্রাফি একটা ডিফারেন্স আছে। আমি সেই ডিফারেন্সের লিটারারি চর্চায় বা তর্জমায় যাচ্ছি না। যদি ইন্টারাকশনের সময় কোনো প্রশ্ন আসে, যদি আপনারা প্রশ্ন করেন, তার উত্তরে আমি এটা বলবো। আদারওয়াইজ আমি ধরে নেবো যেটা আপনাদের প্রাথমিক ধারণা আছে, আমি টাইমের জন্য এটাকে আমি ওভারলুক করছি এখন। এইবারে দেখুন, ওই যে ভারত সরকারের আমি একটা, আচ্ছা তার আগে আরেকটা আমার যেটা কথা দেখুন, এই যে রেফারেন্স এন্ড বিবলিওগ্রাফির বেসিক ডিফারেন্সটা কি সেটা আমি এই স্লাইডটাতে বলে দিয়েছি। Just if you pay 30 seconds of time to read the slides, then you will be easily and simply get an idea what are the difference in between references and bibliography. Kintu 100% academicians, they are wrongly loitered in the academic corridor that reference and bibliography are interchangeably may be used or same. Not that. As far as grammar of research methodology is concerned, the reference and the bibliography is a complete different in terms of grammar of literature review or in terms of research methodology grammar. Now, আপনারা হয়তো দেখেছেন অনেক সময় অনেকে অনেক লেখালেখি করছেন, বই, জার্নাল, ইলেকট্রনিক মাধ্যম বা প্রিন্ট মাধ্যম, এগুলো আমরা সাইট অ্যান্ড রেফার করতে পারি। ইফ আই আস্ক ইউ যে ধরুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এতে বা হোয়াটসঅ্যাপ বা হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাপস, এর মাধ্যমে যদি কোনো ইনফরমেশন আপনি পান, একাডেমিক ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন একাডেমিক, এগুলো সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে বহু একাডেমিশিয়ান তাদের পাবলিকেশন বা তাদের একাডেমিক এক্সচেঞ্জ করছে। তাহলে সেখানে ধরুন আপনি কোনো একটা ইনফরমেশন পেলেন যেটাকে আপনি আপনার লেখায় ব্যবহার করছেন, সাইট বা রেফার করবেন। হাউ টু ডু ইট? হাউ ক্যান ইউ সাইট? যদি আপনি শিকাগো স্টাইল অফ ম্যানুয়াল 6th এডিশনে যান, এপিএস স্টাইল অফ ম্যানুয়াল যদি আপনি যান, তাহলে দেখবেন এই ব্যাপারে দে আর রিমেন সাইলেন্ট টিল টুডে। Till today, 28th of May 2022, they are completely silent. But we have to know how these things to be cited properly. সেটার জন্য কোন মুদ্রিত বই আপনি পাবেন না, কিন্তু একটা ইউরোপিয়ান কান্ট্রি ইউনিভার্সিটি আছে, সেটা পার্ডিউ ইউনিভার্সিটি, তাদের একটা কন্টেন্ট আছে কল OWL, in India and Bengal by owl we want to mean a name of a bird. রাত্রে জিনিসটা পাখি, তাকে আমরা বলি প্যাঁচা, অর্থাৎ মানে আউল মানে আমাদের কাছে সাধারণভাবে প্যাঁচা, কিন্তু টু দেম ইট ইজ OWL means অনলাইন রাইটিং ল্যাবরেটরি। অনলাইন রাইটিং ল্যাবরেটরি, এই অনলাইন রাইটিং ল্যাবরেটরিটা যদি আপনি যান, সেখানে দেখবেন দ্যাটস আ ভেরি ভেরি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট, ফ্রি টু ইউজ। সেখানে ইংরেজি কি করে ভালো করে লিখতে হয়, প্রিপোজিশন কি করে ব্যবহার করতে হয়, একটা ওখানে মডিউল আছে এবং এক্সারসাইজ দেওয়া আছে, একটা প্যারা দেওয়া আছে। সেই প্যারাটা আপনি পড়লেন, পড়ে আপনি দেখলেন যে কোনটা ইন হবে, কোনটা ফর হবে, কোনটা দি হবে, তারপর আপনি শেষে গিয়ে দেখলেন কোন উত্তরটা দেওয়া আছে। সেখান থেকে কিন্তু সেলফ স্কিল ডেভেলপমেন্ট ইন ইংলিশ রাইটিং করার একটা সুযোগ আছে। অ্যাজ ওয়েল অ্যাজ হাউ টু বাইপাস প্লেগারিজম, দে হ্যাভ দেয়ার ওন ইউনিভার্সিটি গাইডলাইন। হাউ টু সাইট অ্যান্ড রেফার অফ এ পার্টিকুলার সোর্স, দ্যাট ইজ অলসো দেয়ার ইন দেয়ার গাইডলাইন। তার মানে যেটা আমি বলতে চাইছি, আমাদের এই জন্যই তো আমরা তৃতীয় বিশ্বের দেশ, যে আমাদের ইউনিভার্সিটি বা একাডেমিক ইনস্টিটিউট গুলোতে এখনো কিন্তু আমরা সেইভাবে সেই জায়গাটা তৈরি করতে পারিনি যে আমাদের রিসার্চ মেথোডোলজির গাইডলাইন বা পলিসিটা কি, আমাদের থিসিস কিভাবে লিখতে হবে। ইভেন আমি জানি বিদেশে বহু ইউনিভার্সিটি আছে, তাদের থিসিসের শোকেস বা আলমারিটা যদি খুলি তাহলে দেখা যাবে যে নেভি ব্লু ইজ ফর ফিজিক্যাল সায়েন্স অর ফিজিক্স, অরেঞ্জ মিনস কেমিস্ট্রি, maroon means economics, and light, deep from 1 to 10. You know, there are 100 set of colors. So based on that, they have categorized and given a particular color to a particular subject, from where anyone can easily understood in what subject this thesis belongs.
not by any class number, not by any extra number, as we library people understood. Okay. So now, যে কথা আমি বললাম আপনাদের 23 জুলাই 2018 মিটিং এবং 31 জুলাই 2018 যে হচ্ছে আমাদের গেজেট নোটিফিকেশন, সেই গেজেট নোটিফিকেশনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু ইউজিসি MOE তারা বলে দিয়েছে যে প্লেগারিজম কাকে বলবো, একদম ক্লিয়ারলি বলে যে মিন্স দ্য প্র্যাকটিস অফ টকিং সামওয়ান এলস ওয়ার্ক অর আইডিয়া অ্যান্ড পাসিং দেম অ্যাজ ওয়ান্স ওন। এখানে দেখুন এরা আরো কিন্তু একটু ঝাপসা করে দিল, ওরা ওয়ার্কস অর আইডিয়া বলছে, আর বলছে না যে লেখালেখি লেখাপত্র, ওয়ার্কস অর আইডিয়া। তাহলে বুঝতে পারছি। এবং ফ্যাকাল্টি কারা, বেঙ্গলে একটা ঘটনা ঘটেছিল বছর 2 আগে এই প্লেগারিজম নিয়েই, তো সে কলেজ তখন তাকে ডিফেন্ড করার চেষ্টা করেছিল ক্যান্ডিডেটকে যে সি ইজ আওয়ার পার্ট টাইম অর স্যাক টিচার, সো দিস রুলস ক্যানট বি ইম্পোজড অন হার। এখানে কিন্তু পরিষ্কার বলছে যে রেগুলার অ্যাডহক গেস্ট টেম্পোরারি ভিজিটিং হোয়াট এভার মে বি দ্যার এমপ্লয়মেন্ট ফরম্যাট, he or she should be counted as a faculty since she or he is becoming a regular mode in the college to impart knowledge. And today's sacked or part-time teacher will be tomorrow's permanent teacher. So this law or clause will be equally applicable to one and all equivocally. Okay. So there are 13 slides. All these slides are copy-paste from that rules and regulations. So there is no majesty or creativity from my side to talking about these things. I'm just taking copy and paste. Had it been separate and only plagiarism based presentation, then I could have much attention. I could pay much attention on these slides to read and to explain. See, these are the objective. What is the objective of this regulation? Why EGC is going to publish this regulation? Simply responsible conduct of research, thesis, dissertation, promotion of academic integrity and prevention of misconduct, including plagiarism. Establish institutional mechanism through education and training to facilitate responsible conduct. Develop systems to detect plagiarism and to set up a mechanism to prevent plagiarism and punish a student, faculty, researcher or staff. Okay. Then this is the similarity checks from plagiarism. There are exemption. See, exclusion. These are the exclusion. What are those? All quoted works reproduced with all necessary permission and or attribution. Here attribution, they want to mean proper citing bibliography. All references, bibliographies, table of content, preface and acknowledgement will not come under the purview of similarity or plagiarism. All generic terms, laws, standards, symbols and standard equation will be excluded from the plagiarism law. Like a plus b whole square, a square plus twice ab plus b square. So this is an open truth, a formula. So this cannot be treated as plagiarism or similarity, because everyone has the right repeated use of any standard, formula, propagation, principle, laws, ideas, symbols, anything. So that cannot be counted as plagiarism like that. Then let me quickly jump up the script. Exclusion. Yes, this is the level of plagiarism. You see, 0% similarity, minor similarity, no penalty. Similarity is above 10 to 40%. Similarity 40 to 60%. Similarity 60%. I mean, there are 4 levels: 0 level, first level, second level, third level. Total 4 levels are there. Based on this, আমাদেরকে প্লেগারিজমের যে পানিশমেন্ট, সেই পানিশমেন্ট ক্লজ এখানে ইম্পোজ করা হয়। এই যে ডিপার্টমেন্টাল একাডেমিক ইন্টিগ্রিটি প্যানেল, এভরি ইনস্টিটিউট নিড টু হ্যাভ to constitute one departmental academic integrity panel. Who will be the chairperson, who will be the member, what will be the tenure of the membership, everything is there. Then IAIP, institutional academic integrity panel. So who will be the chairperson, who will be the member, every nomenclature is clearly mandated by the EGC. Any higher educational institute of India don't have any way to pass out from these legalities or from these formalities.
Now, this is the penalty clause. Similarity up to 10%, minor similarity, no penalty. 10 to 40, such student, here scholar, shall be asked to submit a revised script within a stipulated time period not exceeding 6 months. So by 6 months, they have to submit one revised thesis by 6 months. Then similarity 40 to 60, such students shall be debarred from submitting revised script for period of 1 year. I mean, by 1 year, she or he may not be able to submit a revised thesis. After 1 year, they may submit. And more than 60%, entire registration will be cancelled. Likewise, these things equally applicable to faculty members. 10%, no penalty. 10 to 40 shall be asked to withdraw manuscript. I mean, if you have been submit any paper, and if the paper is under plagiarism, that paper will be excluded from the API scoring from your promotional avenues. Then 40 to 60 shall be shall be asked to withdraw manuscript, shall be denied a right to 1 annual increment, shall not be allowed to be a supervisor to any new master, MPhil, PhD student, scholar for a period of 2 years. And the 2022 draft regulation is contents. I don't know whether it will be approved or accepted and will be coming. If it is, then that particular teacher will be 2 years without pay leave. Without pay leave means his or her seniority will be damaged. Then more than 60% shall be asked to withdraw manuscript, shall be denied a right to 2 successive annual increment, shall not be allowed to be a supervisor to any masters, etc. 3 years. And in the draft regulation, it may contain that 3-year suspension without pay. So you see how critical these things. Now, let me switch over the last part of my presentation called tools and techniques. How can we check a paper by using our original, the old name is Urkund, which is given by the government of India free to all its educational institute through its parent university. You see, in the Google, if you type this our original home, our original will come. If you click here, you will be given this page, and at the land page of the our original, you will be allowed to log in. I being the university coordinator, our all faculty members having their own account, I am giving them the full account privilege by their ID and password. Then login means after login, you just have to click here. Then this login to web inbox. If you click here, then you have to be put forward this page. Then you may give your username, your password, like any mail ID entry. Then you will be given, this is the inner box, like a mailbox page. This is the original inner page. And if you want to upload any paper, you may upload. If you create one folder, like you may have one project, so project related paper will be uploaded through that particular folder. Research related, your scholars work will be uploaded through that particular folder, or you may simply upload a file. Soon after clicking the upload, then you will be bring this page, upload files. After clicking here, machine will ask you to give your analysis address. Soon after having your account activation, you will be given one analysis address by our original from its registered mail ID. So in my case, it is librarian.vbuni, Vishwavarthi University at analysis.urkund.com. At analysis.urkund.com. This extension name is common to all the faculty members, and librarian.vbuni. Then if any proctor, so proctor.vbuni, if it is superintendent.vbuni, anything. And if it is name, so nimaicha.saha.vbuni at urkund.com, at analysis.urkund.com will be my analysis address. So once you copy and paste first time, then it will be forever in this box. Then subject, economics, history, philosophy, chemistry, political science, whatever it is. Then finally upload a file. Message, you can write something or you may not write anything. Soon after clicking upload a file, you will be given allowed to choose a file from any folder, pen drive. Then you can pick a file or choose a file from the several files. And soon after uploading,
you will be having a confirmed message through your mail that your paper has been uploaded. And once it has been checked, this kind of result box will be showing every document. Soon after uploading, it will be having its own document registration number and date of uploading will be here. And this is the similarity percentage. Mind it, this is not the plagiarism percentage. This is the similarity percentage. So after having the report given by the software, the software is nothing but a foolish machine. So he just want to play a snowball game. Whenever I drop a file to check the original mailbox, original only just check with its collection basket. এর কালেকশনে যে সমস্ত পেপারগুলো আছে সেই পেপারগুলোর সাথে ও চেষ্টা করে যে আমার পেপারটা নিয়ে গিয়ে মিল করতে। যেখানে যেখানে মিল পাই সেই ওয়েবসাইটগুলো ধরে আমাকে বলে যে তোমার পেপারের এই জায়গা থেকে মিল পাওয়া গেছে। এখন ধরা যাক যে আমার পেপারে 0% মিল পেয়েছে, মানে ভালো, অ্যাপারেন্টলি ভালো। কিন্তু ধরা যাক যে অনেক জিনিস তো থাকে, সব জিনিস ধরুন ওয়েবসাইটে বা অনলাইনে অ্যাভেলেবল নয়। ধরুন আপনি রবি ঠাকুরের রচনায়তন থেকে কোনো একটা লাইন লিখেছেন বা কোনো একটা জিনিস টুকেছেন, সেইটা আপনি ডিউ একাডেমিক রিকগনিশন দিলেন না, না করলেন সাইটেশন, না করলেন রেফারেন্সিং, না করলেন বিবলিওগ্রাফি, তাহলে কি দাঁড়াচ্ছে যে রেস্ট অফ দ্য কান্ট্রি যখন পড়ছে তারা ভাবছে যেটা রক্তকরবীর লাইন সবাই তো না জানতে পারে, সবাই ভাববে যে এটা নিমাই সাহার নিজের লেখা। তো ইন দ্যাট কেস, in spite of having 0% giving by the original, he will be held penalized. রবীন্দ্র সাহিত্যের কোনো গবেষক গবেষিকার চোখে পড়লেই, তিনি কমপ্লেন লজ করলেই তাহলে এটা হবে। সুতরাং আমাদের বেসিক মাইন্ডসেট থাকবে যে আমরা গ্রামারটাকে ফলো করব, যে সাইটিং, রেফারেন্সিং এন্ড বিবলিওগ্রাফিং ইজ দ্য অনলি ওয়ে টু প্রোটেক্ট মি। আদারওয়াইজ আমি যদি এই পেডাগগিটা না ফলো করি তাহলে কিন্তু আই হ্যাভ এভরি চান্স, ইভেন দো অরিজিনাল আমাকে বললো 0%। আবার ধরুন অরিজিনাল বললো আপনার 20%, এই যেমন এখানে লাস্ট প্রথমটাতে দেখেছি 19%। তো এতে দুঃখ পাওয়ার কিছু নেই, আমি রিপোর্টটা ডাউনলোড করে দেখবো মেশিন যে যে জায়গাগুলো ধরেছে সেই জায়গাগুলো থেকে প্রকৃত অর্থেই আমি কপি করেছি কিনা। যদি করে থাকি তাহলে আমি তার প্রপার সাইটেশন এন্ড রেফারেন্সিং দিয়েছি কিনা। যদি দিয়ে থাকি তাহলে আমি চেক বক্সে গিয়ে ওই ইউআরএল গুলোকে যদি আনচেক করে দিই, অটোমেটিক মাই পার্সেন্টেজ উইল কাম ডাউন ফ্রম 19 to 15, 15 to 11, 11 to 9, 9 to 7, like that way. And then finally I can download the report on 7% or 2% or 0%, whatever it is. Then along with the paper, I should submit the journal editor with the report of the Urkun or original as an annexer that I have checked today and this is the result. And every thesis to a researchers, without fail, they need to check the thesis and the report of the Urkun need to be appended along with the declaration page that I have checked the thesis Urkun such and such and such and this much of percentage. That is another presentation. I have that format with me. If anyone is doing research of your college, if he or she requires this kind of format, do contact with me. I'll be happy to give it. Or you may please visit the website, and 23rd of December 2021, the plagiarism policy at Biswavarti is being uploaded. There we have clearly uploaded the format of guide certificate, the format of self-plagiarism certificate, the format of declaration certificate given by the candidate. Earlier candidate only note out that আমি এটা চেক করেছি, আমি এটা করেছি এই তত্ত্বাবধায়কের আন্ডারে, এটা অরিজিনাল কাজ, আমি এটা অন্য কোনো জায়গায় সাবমিট করিনি, আমাকে হচ্ছে যে এটা অ্যাওয়ার্ডশিপ দেওয়া হোক এই ডিপার্টমেন্টের অধীনে। এখন বলতে হয় যে কত তারিখে কোন সময়ে এই ফাইলটা কোন সফটওয়্যার মানে অরিজিনাল বা উকুনটা আমরা চেক করেছি এবং কত পার্সেন্টেজ দেখিয়েছে, এবং সেই পাতাটা আমি পরের পাতায় নথি হিসেবে গেঁথে দিলাম। এটা যদি না বলি তাহলে আমি চেক করা সত্ত্বেও আমি কিন্তু পরবর্তীকালে কেস খেতে পারি, এবং ওই পেপারটা ধরুন আমার কাছে হারিয়ে গেল, খুঁজে পেলাম না, তাহলে আপনাকে কিন্তু ওই নতুন চেকিং এর যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে আপনাকে পেনালাইজ বা ভিকটিম হতে পারে। এবং মজাটা হচ্ছে যদি আপনি থিসিস এর পাতাটা গেঁথে দেন, আপনার হার্ড কপি থিসিস ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটিতে থেকে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে অনলাইন থিসিসটা সাবমিট হবে সোদগঙ্গাতে, সেখানে দেখবেন আপনার থিসিসের ওই সার্টিফিকেটটা রয়েছে। সুতরাং ইউ উইল বি হ্যাভিং এ ক্লিন চিট অ্যান্ড ইট উইল বি ইজিয়ার টু ইউ টু ডিফেন্ড যে আমি কিন্তু দেখুন চেক করেই জমা দিয়েছিলাম। তারপরে ধরুন যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে 19% গায়ে ক্লিক করতে হবে, পার্সেন্টেজের গায়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আপনাকে এই পেজটা দেবে এবং এখানে ওপেন দ্য রিপোর্ট বলে একটা অপশন রয়েছে, এই ওপেন রিপোর্টে ক্লিক করলে আপনাকে এই পেজটা দেবে।
এখানে যদি আপনি দেখেন না আমার রিপোর্ট 19% বা 10% সাফিস, এই ডাউন অ্যারো কিতে ক্লিক করলে আপনার পেপারটা ডাউনলোড হবে, okay, and it will be in PDF mode, which will be given by the original in its patented page. There is no need to sign by any librarian of any university or anybody. It is automatically system generated certificate which is self-explanatory to enclose as evident. Then if you want to rigorously compare the source which machines find out the similarity and along with your manuscript, then you see from here this 1/209 submitted document, this 72% matching text from here. So there this color include analysis. So this include analysis, if you untick, then percentage will come from 19 to some percentage, maybe 11, maybe 12, maybe 15, whatever it is, it will come down. If you want to include it, if you again click here, then your percentage will be again 19, like that way. So it's a very simple thing. Now, see, this is a down arrow key. If you click this down arrow key, again that box will come that if you check or uncheck, you can do it by your own. So mind it, one paper cannot be checked twice in the original. Once you check, it will be deposited in the Urkund collection box or original collection basket. Second time checking means it will be tell you that you are copying from your side. You are copying from your 100% similarity, it will depict it. So one paper literally can be checked at once in the original basket, and having final from your side, then only better to upload the paper and check. Then if any editing is becoming, you can drop the unchecked box, then you can take the final report to download. Instead of checking 1, 2, 3, 4, 5, 6 times checking of a file. This mistake done by the academics and scholars too, and every day we need to carry a different pen for that, because once it has been deposited, it is being registered in the database or collection box. Now, finally from here you can download the paper. Please hold, means the paper is under downloading. Then this page will come. This is the patent page of the original. Earlier name was Urkund. Here the name of the file, and remind, name of the file, you just use your name like me, NC Saha or Nimaichan Saha, then the name of the paper or name of the thesis, I mean article of the title of the article or title of the thesis, 4, 5, 6 words, so that when report will come, that file name will depict your name and the thesis title along with the ID number. So it will be clearly understood that the thesis name and the candidates, then submitted by name, then submitted email ID, then similarity percentage, and what are the different source, this will be enlisted here. So this page invariably may be uploaded in the Urkund, Sodhganga database, as well as along with the print copy of the thesis need to be appended. And in case of journal article, this is need to be appended to the journal editor. And in case of publication, you are supposed to submit it to the publishers, on the basis of which publishers will take the protection of IPR or copyright for your books. Otherwise, if you copy from somebody else, how can you expect that this will be my patent or this will be my copyrighted production? It cannot be. And if you want to learn a lot, Urkund handbook URL is here. Then Urkund FAQ, there are many FAQ. I'm sure many of you have some questions or doubt or confusions, which most of the answers maybe lies with him here. And of course, as a model or sample, I will be happy to give some answer of your questions if it is at all. Then before coming to last, let me say, don't try to change your future. As enunciated and propagated by none other than a great academician in India, to whom I don't want to address as former president, but as an academician, greatest academician over the last 50 years in India, I found this personality is well said. Every sphere of economy, every sphere of research arena, he was so conscious, and he speaks that you cannot change your future, but you can change your habits. And surely your habits will change your future. So on the basis of my deliberation and after receiving PDF presentation, if you try to habituate something,
used in your academic practice, then your habit will change. And once your habit will change, your future will be always limelighted, always honest, always brightest. So you need not pay to change your future on the basis of my presentation. In spite of that, or instead of that, better to change your habit, which indirectly change your future. Okay? So, This is the last slide. Since we are by verge of rainy season and our roadside is very gloomy, we have to be very care to stepping stone on the roadside. Likewise, আমাদের প্রত্যেকটা দিন গবেষণা ক্ষেত্র, প্রত্যেকটা দিনে আমাদের যে একাডেমিক কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে আমাদের চলাচল, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লাইফ কিন্তু এরকম গ্লুমি হয়ে আছে, এরকম সংকটাপন্ন হয়ে আছে, এরকম সংশয়াপন্ন হয়ে আছে। সুতরাং আমরা যদি খুব ভালো করে বিষয়টাকে ট্যাকল করতে না পারি, তাহলে যে কোনো সময় কিন্তু আমাদের লাইফে একটা অন্ধকার অমানিসা নেমে আসতে পারে। যে কেরিয়ার নিয়ে আমি চলাচল করছিলাম, সেই অনেস্টি আমার ড্যামেজ হতে পারে, সেই সম্মান আমার ড্যামেজ হতে পারে, সেই কেরিয়ার আমার ড্যামেজ হতে পারে। আমি অন্য সমস্ত আমাদের কারেন্ট যে কন্টেম্পোরারি ইস্যুস চলছে, কারণ আমার উদ্দেশ্য এটা নয় কোনো ডিবেট ইনভাইট করা, আমার উদ্দেশ্য বিং অ্যান একাডেমিশিয়ান টু গিভ ইউ সাম ওরিয়েন্টেশন। সুতরাং এটা আপনারা বুঝতে পারছেন যে প্লেগিয়ারিজম এন্ড আইপিআর কতটা ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের দিনে। বাট একবার যদি জিনিসটা একটু আমি বুঝে নিই, they are not the tiger and it's not very difficult to maintain the and to satisfy these two agenda to ensure best practice or safe practice in my academic life. And before handing over the floor to the organizer, let me again extend my deep regards and deep, I can say, gratefulness to the college authority, IQAC, librarian, faculty members, college governing body, teachers council, non-teaching association, even student association, those who are inviting me and giving me a chance to share my views with you all. And very, very careful listening, patientful listening with the online thought. And I am really grateful if my deliberation will give at least 1 point in your to ensure your academic safe journey, then only my sparing of time will be fruitful or successful. Otherwise, like all other seminar, like all other webinar, this is nothing but wastage of time from my side and from your side too. And this is nothing but wastage of money of the government, be it Bengal, be it India, because I am using my university infrastructure, and many of you may use your university infrastructure on the Zoom license, which is procured by the college authority by paying some money. So everywhere money is involved. To ensure the public money, proper use of the public money, it's our duty, holistic attitude to pay some attention on this agenda and to ensure our best practices. So thank you very much. Floor is now handed over to the organizer. Thank you very much. অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। একদমই আমি এইটুকু বলতে পারি আপনাকে যে আপনার এই অমূল্য বক্তব্য আমাদের আজকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে। আমরা অনেক কিছু আমাদের মানে অজানা তথ্য আজ আমরা অবগত হয়েছি, এবং সব থেকে যেটা আমার ভালো লাগলো আপনার যে কথা যে সেফ একাডেমিক প্র্যাকটিস, সেফ কেরিয়ার, এই বক্তব্যটাকে আমরা মূল মন্ত্র করে আমরা এগিয়ে যাব। ভীষণ ভালো লাগলো আর কি আপনার এই কথা। তো যাই হোক, আমরা এবার চলে আসি পরবর্তী ধাপে। ইতিমধ্যে আমাদের চ্যাট বক্সে বেশ কিছু প্রশ্ন এসেছে। আমি এই প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করবার জন্য আমি অনুরোধ করছি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা অন্বেষা দাশগুপ্ত মহাশয়কে। ম্যাডাম, আপনি শুরু করুন। থ্যাংক ইউ বিদিশা। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, কোয়েশ্চেন আনসার রাউন্ড শুরু করার আগে I must extend my sincere gratitude for your intuitive and astute presentation on a very concerning topic. আর আপনার পারমিশন থাকলে স্যার আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনটা শুরু করি। অলরেডি আমাদের চ্যাট বক্সে বেশ কিছু কোয়েশ্চেন্স আসেন, তো আপনি যদি অনুমতি দেন স্যার, যারা কোয়েশ্চেন করেছেন আমি চাই তারাই আপনাকে নিজেরাই কোয়েশ্চেন গুলো করুক, আমি নামগুলো জাস্ট অ্যানাউন্স করে দেব যদি আপনার অনুমতি। মোস্ট ওয়েলকাম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ।
স্যার ফার্স্টলি আমাদের কাছে কোয়েশ্চেন এসেছে আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর পাপড়ি চক্রবর্তীর কাছ থেকে। পাপড়িদি তুমি নিজে যদি কোয়েশ্চেনটা একটু করে নাও স্যার। অন্বেষা, ইউ মে প্রসিড। বলো। করো করো, অসুবিধা নেই, তুমি করো। আমি করব, ঠিক আছে, ওকে। স্যার পাপড়িদি কোয়েশ্চেন করেছেন যে বিং আ স্টুডেন্ট অফ মিউজিক, হাউ ক্যান আ পারসন প্রোটেক্ট ওয়ানস ইউনিক মিউজিক্যাল কন্টেন্ট? এটা দেখুন, মিউজিক্যাল কন্টেন্ট বলতে ঠিক কি বোঝাচ্ছেন আমার একটু অসুবিধা হয়েছে বুঝতে, তবু যেটুকু আমি বুঝেছি সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে মিউজিক্যাল কন্টেন্ট মানে অনেক কিছু বোঝায়। যদি আমি এটা পারফরমেন্সের দিক থেকে দেখি, যে ধরুন আমরা যখন কোনো সিডি পাবলিশ করি, গানের যে আমরা আগেকার দিনে ক্যাসেট বলতাম, তারও আগে রেকর্ড বলতাম, পরবর্তীতে টেপ রেকর্ডার সোসাইটিতে আমরা ক্যাসেট বললাম, এখন আমরা ইন্টারনেট দুনিয়াতে যেটা আমরা বলছি যে সিডি পাবলিকেশন হচ্ছে, সেটাকেই আমরা পাবলিকেশন বলছি। এবং সেই সিডিটাও দেখবেন তার কভার পেজে কিন্তু প্রোটেকশন দেওয়া থাকে, বলা থাকে যে গানটা আমি যেভাবে গেয়েছি এটা আমার নিজস্ব একটা ঘরানা আছে। এবার ধরুন আমরা কখনো কোনো শান্তিনিকেতনী ঘরানা বলি, কখনো কোনো হিন্দুস্তানি ঘরানা বলি, এবং প্রত্যেকটা গানের নিজস্ব একটা আমাদের যে শান্তিনিকেতনে বা আমাদের যে এখানকার স্বরলিপি, সেই স্বরলিপি ভিত্তিক একটা ঘরানা থাকে। এখন সেই ঘরানাটা ব্যবহার করে যদি আপনি কোনো সঙ্গীত পরিবেশন করেন, এটা আপনার নিজের টোন, বাট এটাকে সেইভাবে ক্রিয়েশন বলা যায় কিনা খুব সন্দেহ আছে আর কি। ক্রিয়েশন আমরা তখনই বলবো যখন আমি কোনো একটা গানের ঘরানা তৈরি করছি, যে ধরুন ভাওয়াইয়া হতে পারে, ভাটিয়ালি হতে পারে, লোকসঙ্গীত হতে পারে, সেটা যখন আমি নিজে তৈরি করছি, সেই তৈরি করাটা আর একটা এস্টাবলিশ স্বরগ্রাম আছে, স্বরলিপি আছে, সেটা ব্যবহার করে আমি গান গাইছি। তো সেই কন্টেন্টটাকে আমি কি হিসেবে দেখছি তার উপর নির্ভর করছে যে আমি সেটাকে কিভাবে প্রোটেক্ট করতে পারবো। এইবার যদি এটা কোনো লিটারেরি পাবলিকেশন পেপার হয়, যে আমি কোনো একটা চর্চা করে পেপার লিখছি, যে গানের বিভিন্ন ঘরানা আছে, তার কম্পেয়ার করা, বা আমাদের মানে কোনো একটা এলাকায় কোনো একটা গানের যে কনভেনশন তৈরি হয়ে আসছে, তার একটা হিস্ট্রি অফ কালচার অফ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ইন এ পার্টিকুলার এরিয়া, বা কোনো একটা তালের প্রয়োগ কোনো একটা এরিয়াতে কিভাবে হচ্ছে, তার যদি ডেভেলপমেন্টাল বা হিস্টোরিক্যাল বা ইনোভেটিভ স্টাডি যদি আমরা করি, তাহলে সেটা তো অফকোর্স থিসিস বা আপনার একটা ডিসার্টেশন বা একটা প্রজেক্ট বা একটা পেপার পাবলিকেশন হিসেবে আসছে। সুতরাং সেটা অফকোর্স মানে অন্য সাবজেক্টের ক্ষেত্রে যেভাবে আমাদের কপিরাইট বা আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস প্রোটেক্ট হচ্ছে, সেটা ওখানেও একইভাবে প্রোটেক্ট হবে। যদি এটা পারফরমেন্স প্রোটেকশনের কথা হয়, তাহলে দেখতে হবে যদি এটা সেই সঙ্গীতজ্ঞার বা সেই শিল্পীর যদি মৌলিক আবিষ্কার হয়, তাহলে কিন্তু যে সিডি বা সেই ক্যাসেটের উপরে বলাই থাকে। যেমন কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটা শৈলী আছে, আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নামটা আমি ভুলে যাচ্ছি, তার একটা নিজস্ব শৈলী আছে। এবং আমরা গান গাওয়ার সময় বলি যে অমুক গুরু বা অমুক গুরুমায়ের বা অমুক ঘরানা বা অমুক গুরুজির কাছ থেকে আমি পেয়েছি। সেই রকম যদি কিছু আপনার দ্বারা আমার দ্বারা কোনো ক্রিয়েটিভিটি হয়ে থাকে, অফকোর্স ইন নেক্সট জেন ইট উইল বি ডিলাইটেড টু অ্যানাউন্স দ্যাট এটা অমুক দিদির ঘরানা বা অমুক দাদার ঘরানা, তাহলে সেটা ঘরানা হয়ে থাকবে। এবং সেটা আপনাদের যে শিল্পী সমাজ, সেই শিল্পী সমাজ কিন্তু তার পেটেন্ট বা তার কপিরাইটটা ব্যবহার করেই চলবে। এবং যখন তিনি গান গাইবেন, আপনারা কৃতজ্ঞতা জানিয়েই শুরু করেন যে এটা ওস্তাদ অমুক জির কাছ থেকে আমি এটা পেয়েছি, শিখেছি, আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে এটা শিখেছি, বা এটা পণ্ডিত অজয় চক্রবর্তীর ঘরানা বা তার কাছ থেকে পেয়ে গাইছি। এইটা স্বীকার করে যদি আমরা গানটা শুরু করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে উনি তার যে শেখার জায়গাটা, তিনি তার গুরুজিকে সম্মান দিয়ে গাইছেন, এটা তার কাছ থেকে পাওয়া। এইটাই আমরা আপাতত মেনে চলি। বাকিটা হয়তো সাবজেক্ট স্পেসিফিক কেস হলে পরে আপনার সাথে টেলিফোনে আমাকে আলোচনা করে দেখতে হবে আপনার স্পেসিফিক ইন্টেনশন অফ দ্য কোয়েশ্চেনটা কি, তার উত্তর আমাকে তাহলে সেইভাবে দিতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেক্সট। আমার স্পেসিফিকেশন কিছু রইলো, আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ করে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার পরের কোয়েশ্চেনে যাচ্ছি। হুম। পরের কোয়েশ্চেন করেছেন প্রফেসর জয়ন্ত রানা, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। স্যারের দুটো কোয়েশ্চেন আছে স্যার, তো আমি কি একটা পড়ে আপনি উত্তর দেবেন না দুটো একসাথে পড়ে? দুটো বলুন, আমি চ্যাট বক্স খেয়াল করছি, আপনি বলুন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। জয়ন্ত স্যার কোয়েশ্চেন করেছেন, what role can the research committee of an institution play in promoting intellectual property rights? And second question, ওটার সাথে align করে উনি করেছেন, how do our teachers align themselves with ideas of IPR while sharing PDFs or online resources with students? What is good practice in this context? আচ্ছা,
খুবই মানে প্রাসঙ্গিক প্রশ্ন, সেটা হচ্ছে যে what role can research committee of an institution play in promoting intellectual property right? আর রিসার্চ কমিটি ব্যাপারটা একটুখানি ফিজি হয়ে যাচ্ছে। ইউজিসি নিয়ম অনুযায়ী এটাকে আমরা বলছি ডিএআইপি বা আইএআইপি। ইন দ্যাট কন্টেক্সট এই রিসার্চ কমিটির কোনো স্ট্যাটুটরি জুডিশন নেই যে তারা কি করে প্রমোটিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কোনো ইনস্টিটিউটে এনশিওর করবে। তো রিসার্চ কমিটি ইন ইউজিসি গাইডলাইন দেয়ার ইজ নো লোকাস স্ট্যান্ডিং। এটা রিসার্চ কমিটি কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ তার নিজস্ব প্যারাফার্নালিয়া বা ইনস্টিটিউশনাল কমিটি তৈরি করতে পারে তার ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনকে এনশিওর করার জন্য বা প্রপাগেট করার জন্য। ইউজিসির যে প্লেগারিজম রেগুলেশন সেখানে ক্লিয়ারলি বলা আছে ডিএআইপি বা আইএআইপি। ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিএআইপি হচ্ছে যে ডিপার্টমেন্টাল একাডেমিক ইন্টিগ্রিটি প্যানেল, যাদের কাজ হচ্ছে যে একাডেমিক ইন্টিগ্রিটিটাকে প্যানেলাইজ করবে বা চ্যানেলাইজ করবে। আর ইনস্টিটিউশনাল ক্ষেত্রে হচ্ছে ইনস্টিটিউশনাল একাডেমিক ইন্টিগ্রিটি প্যানেল। এই আইএআইপির আন্ডারে ডিএআইপি কাজ করবে। প্রাথমিক কোনো কমপ্লেন এলে ডিএআইপি সেটাকে অ্যানালিসিস করবে। ডিএআইপি সেটাকে অ্যানালিসিস করার পরে রিপোর্ট জমা দেবে। রিপোর্ট জমা দেওয়ার পর যদি সেটা কনসিল হয়েছে ভালো, যদি কনসিল না হয় তাহলে ফার্দার সেটাকে নিয়ে আইআইপি তার রেকমেন্ডেশন দেবে। আইআইপি মানে যে ইনস্টিটিউশনাল একাডেমিক ইন্টিগ্রিটি প্যানেল। এখানে এক্সটার্নাল মানে আদার দ্যান দ্য হোম ইউনিভার্সিটি এক্সটার্নাল সাবজেক্ট এক্সপার্ট থাকবে, সফটওয়্যার বা উডকুন প্লেগারিজম এক্সপার্ট থাকবে, থেকে তারা ব্যাপারটাকে মেজার করবে, করে তারা রেকমেন্ডেশন দেবে। তারা রেকমেন্ডেশন দেওয়ার পরে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অ্যাজ এক্সিকিউটিভ এজেন্সি আর রেজিস্টার্ড এক্সিকিউটিভ বডি তারা সেটাকে এনশিওর করবে হাউ দিস শুড বি ইমপ্লিমেন্টেড। কিন্তু কোনো অবস্থাতেই ভিসি হচ্ছে এই একাডেমিক কমিটি বা আইএআইপির মেম্বারও নন, চেয়ারপারসনও নন। কারণ তাহলে কি হবে যে মেলাইন বা অ্যালাইনেশনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য ভিসি স্যারকে এইটা থেকে ছেড়ে রাখা আছে। ভিসি এই কমিটির পারভিউর মধ্যে নেই, যেহেতু এটা একটা অনেস্টি ইস্যু। সেই জন্য এই আইএআইপি বা ডিএআইপি দিয়েই আমরা কিন্তু এই প্লেগারিজমের ব্যাপারটাকে এনশিওর করব। আর যদি প্লেগারিজমের ব্যাপারটাকে আমরা এনশিওর করতে পারি, ইট ইনডিরেক্টলি এনশিওর অ্যান্ড টু প্রোটেক্ট দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাক্ট। কোনো ইনস্টিটিউশনের যদি নিজস্ব কোনো পেটেন্ট থাকে, কোনো ইনস্টিটিউশনের যদি নিজস্ব কোনো পেটেন্ট রাইট থাকে, তাহলে সেই পেটেন্ট অটোমেটিক্যালি সেই ইনস্টিটিউট বা কলেজের নিজস্ব একটা পলিসি থাকবে যে এই কলেজের এই পেটেন্টটা অলরেডি এই জিওলজি ডিপার্টমেন্টের টিচারের আছে বা ফিজিক্স ডিপার্টমেন্টের টিচারের আছে। সো অন্য কোনো ফ্যাকাল্টি আইডেন্টিক্যাল কাজ করতে গেলে তাকে সেই পেটেন্টটাকে সম্মান জানিয়ে, সেই ক্রিয়েশনটাকে সম্মান জানিয়ে কাজ করতে হবে। তাহলে দিস ওয়ার্ক উইল নট বি অ্যাকর্ডেড বাই দ্য কলেজ ফার্দার, ইনস্টিটিউশন ফার্দার, ইনস্টিটিউট ফার্দার, ইউনিভার্সিটি ফার্দার। তো এই দুটো ভাবে আমরা হচ্ছে যে কলেজের বা ইনস্টিটিউশনের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে আমরা প্রোটেক্ট করতে পারি। কোনোভাবে রিসার্চ কমিটি কোনো মানে স্ট্যাটুটরি পিকচারের মধ্যে নেই যে আমরা কি করে এটাকে করব। রিসার্চ কমিটির কোনো এখতিয়ার নেই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা প্লেগারিজমকে প্রোটেক্ট করার ক্ষেত্রে তাদের কোনো এখতিয়ার নেই। অন্তত আমার জানা নেই এ নিয়ে কিছু। অ্যাজ ফার অ্যাজ ইউজিসি রেগুলেশন ইজ কনসার্ন, কোনো ইউনিভার্সিটি আলাদা করে যদি করা থাকে, বারবার আমি বলছি, সেটা তাদের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনকে এনশিওর করার জন্য বা পারকুলেট করার জন্য করেছে। নেক্সট হচ্ছে কি, হাউ ডু our teachers align themselves with ideas of IPR while sharing PDFs or online resources with students? এটা আপনি দুটো ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে আপনি যখন আপনার কোনো স্টুডেন্টকে পিডিএফ কোনো ফাইল ট্রান্সমিট করছেন, করতেই পারেন ডাউনলোডেড কোনো ফাইল, দুটো তিনটে পদক্ষেপ আপনি নেবেন। যখন তাদেরকে পিডিএফটা দেবেন তার সাথে ইউআরএলটাও দিয়ে দেবেন যে এই ইউআরএলটা পাওয়া যায়। যেমন আমি দেখবেন আমার প্রেজেন্টেশনে কিছু যে ইউআরএল দেওয়া আছে, অর্থাৎ ওটা আমার নিজের ক্রিয়েশন নয়, আপনি নিজে ওই ইউআরএল থেকে ওটাকে ডাউনলোড করতে পারেন। তাহলে আপনার সেক্ষেত্রে ডাইরেক্ট আপনি পিডিএফটা না দিয়ে আপনি ইউআরএলটা যদি দেন, তাহলে ছেলেমেয়েরা নিজেরা ডাউনলোড করছে, আপনার সেই দায় একটা থাকছে না। এক। দ্বিতীয় কথা, আপনি যদি পিডিএফ ডাউনলোড করে দেন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য রেডিমেড ফুড হিসেবে, ইউ ক্যান গিভ, প্রোভাইডেড ইউ হ্যাভ টু গিভ দ্য লিঙ্ক। অ্যান্ড ইন অ্যাডিশন টু দ্য লিঙ্ক, হোয়াটসঅ্যাপে দেন আর মেলেই দেন, আপনি একটু লিখে দেবেন যে this is not of my own write-up, this has been downloaded from this link, so you please go through for your academic study only, not more than that. আপনি যদি লিখে দেন এবং আপনি ছাত্রছাত্রীদের কাছ থেকে এইটার বিনিময়ে কোনো পয়সা নেননি, এটা ধরে নিই আমরা। যদি আপনার মনে হয় আপনি আরেকটা লাইনে যোগ করতে পারেন, this is giving you free to ensure your academic study, not for any commercial and other purposes, তাহলে আপনার থাকবে। ফোর্থ স্টেপ, আপনি যখন ডাউনলোড করবেন কোনো জিনিস, আপনি যদি গুগল অ্যাডভান্স স্কলারে যান, ওখানে দেখবেন সব শেষে, আমি পারলে সব শেষে 30 সেকেন্ডের জন্য দেখিয়ে দেবো ওই পেজটা, যে তাহলে ওখানে দেখবেন একটা অপশন আছে যে কপিরাইটেড ফ্রি বা ফ্রি ফর এনি লাইসেন্স
অ্যাম্বিগাইটি, তাহলে আপনি সেই অপশনটা চুজ করে যদি কোনো পিডিএফ ডাউনলোড করেন, সেটা আপনি দিলে কোনো রকম কোনো আপনার গায়ে এই স্টিকার আসছে না। এই হচ্ছে যে আমাদের মোটামুটি কতগুলো রাস্তা যেটা থেকে আমরা করি। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে একাডেমিক সোসাইটি থেকে চোর ধরা। যদি আপনার ইন্টেনশনটা খুব অনেস্ট হয়, যদি আপনার ইন্টেনশনটা থেকে বোঝা যায় যে আপনি এর মধ্যে কোনো কমার্শিয়াল প্রফিট আর্ন করেননি, তাহলে কিন্তু আপনাকে সেই জায়গায় বা একাডেমিক কোনো গেইন করেননি, ক্যারিয়ারিস্টিক কোনো গেইন করার জন্য আপনি এটাকে ইউজ করেননি, তাহলে কিন্তু প্লেগারিজম অ্যাক্টের মধ্যে আপনার সেইভাবে ব্যাপারটাকে ততটা জটিলভাবে আসবে না। ঠিক এর সাথে আরেকটা রিলেটেড কোয়েশ্চেন অভিরূপ দত্তবাবু করেছেন, সাইটেশন ব্যবহার কি এই অপরাধ থেকে মুক্তির সঠিক উপায় দিতে পারে কোনোদিন? এটা মনে হয় আমি বলিনি, কিন্তু একদম উপায় দিতে না পারার থেকে একটা উপায় দিতে পারে, যে একাডেমিক রিকগনিশন দিতে গেলে সাইটেশন তো দিতেই হবে। যদি আপনি সাইটেশন না দেন, তাহলে রেস্ট অফ দ্য কান্ট্রি বুঝতেই পারবে না যেটা আপনার লেখা না অন্যের লেখা। সুতরাং আপনি যে অন্যের থেকে লেখাটা নিয়েছেন সেটাকে স্বীকার করার জন্য আপনাকে সাইটেশন দিতে হবে। আমি শুধু সাইটেশন বলিনি, তার সাথে রেফারেন্সিং বলেছি, তার সাথে বিব্লিওগ্রাফি বলেছি। এবং কতটা পরিমাণ নেওয়া হবে সেটা কন্টেন্টের স্পিরিটের উপরে নির্ভর করে, সেটা সাবজেক্ট এক্সপার্ট ঠিক করবেন। ওই যে ডিআইপি বা একাডেমিক ইন্টিগ্রিটি প্যানেল, তারা বসে ঠিক করবেন যে এটা এক্ষেত্রে এতটা নেওয়াটা ঠিক কি ঠিক নয়। কিন্তু যদি আপনি সাইটেশন না দেন, ইনভেরিয়েবলি আপনি থেফটিং এ ধরা পড়বেন। যদি আপনি সাইটেশন দেন, তাহলে অন্তত আপনার ডিফেন্সের জায়গা থাকবে যে আমি লিটারেচার রিভিউ করার জন্য বা আমার রিসার্চ গ্যাপ অ্যানালিসিস করার জন্য আমি এটা নিয়েছি উইথ ডিউ সাইটেশন। মানে হচ্ছে যে দেখুন, আমি আগেই বলেছি যে আমরা প্রত্যেকে কিন্তু একাডেমিক অনারের জন্য এসব লেখালেখি করি। আপনারা প্রত্যেকেই দেখবেন, যদি গুগল স্কলারে আপনি নিজেকে সার্চ করেন, দেখবেন যে প্রত্যেকের একাডেমিশিয়ানের কতগুলো আমাদের সাইটেশন হয়েছে তার কাউন্টিং পাই। মোর ইউ হ্যাভ সাইটেশন, ইউ আর দ্য প্রলিফারিক অথর লাইক দ্যাট। আমরা যখন কোনো সিলেকশন কমিটিতে পার্টিকুলারলি আমি বিলংস করি, আমি জিজ্ঞাসা করি কলেজ বা ইউনিভার্সিটি অ্যাপয়েন্টমেন্টের জন্য যে আপনার কতগুলো পাবলিকেশন, আপনি বললেন 50টা। ফাইন এনাফ। অনেক এক্সপার্ট খুব খুশি হবে, বাবারে 50টা পাবলিকেশন। আমার মতন এক্সপার্ট থাকলে জিজ্ঞাসা করবো যে আপনার ইয়ে কি আছে, সাইটেশন কতগুলো? 20টা। আরেকজন বললো আমার 5টা পাবলিকেশন, আমার 10টা সাইটেশন। তাহলে পার ইউনিট সাইটেশন একজন হচ্ছে 2টো, আপনার হচ্ছে 0.25। তাহলে সেক্ষেত্রে আপনার একাডেমিক প্রলিফারেশন বা পপুলারিটি আপনার 0.25, তার হচ্ছে 2। অর্থাৎ আপনার থেকে সে অনেক বেশি সাইটেবল। সে কম পেপার লেগে কিন্তু তার পপুলারিটি বা কোয়ালিটি অনেক ভালো বলে তার পেপারে সাইটেশন অনেক বেশি হয়। নাম্বার 3 কোয়েশ্চেন উইল এগেইন কাম। আচ্ছা, আপনার তো 20টা সাইটেশন আর উনি বলেন ওনার 5টা। এই 20টার মধ্যে আপনার সেলফ সাইটেশন কতগুলো? অর্থাৎ আপনি আপনার পেপার সাইট করেছেন কতবার, আর ওনাকে জিজ্ঞাসা করবো আপনি আপনার পেপার সাইট করেছেন কতবার। তারপর আমি গুগল স্কলার একবার চেক করার চেষ্টা করব, বা অর্কিডে চেক করার চেষ্টা করব যে আপনার এই ইনফরমেশনটা কতটা ঠিক, বা বিদ্যান ডেটাবেসে চেক করবো আমরা। এরকম অনেক একাডেমিক টুলস আছে, আপনি যা বলবেন সেটা ঠিক বলছেন না ভুল বলছেন। একটা প্রাইমারি চেক আপের আমাদের একটা জায়গা আছে, একদম নেই তা না, প্রাইমারি চেক আপের জায়গা আছে আমি বলছি। এইটা কিন্তু আমাদের ব্যবস্থা আছে। যদি বলেন একমাত্র সঠিক উপায়, তাহলে বলবো না, কিন্তু অনেকগুলো উপায়ের মধ্যে এটা একটা মেজর উপায়, এটা আমি বলবো আপনার প্রশ্নের উত্তরে। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর অভিজিৎ বাবু অ্যাড্রেস করতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন ম্যাডাম প্লিজ। হ্যাঁ স্যার, নেক্সট কোয়েশ্চেন ডক্টর অন্তরা চৌধুরী, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি। অন্তরাজি, তুমি কোয়েশ্চেন করে নাও। ওয়েলকাম ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি, সমৃদ্ধ হচ্ছি। প্রথমত মানে আজকে মানে এই বিষয়টি নিয়ে আলোচনা আমাদের কলেজের একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে প্রত্যেক বছরের মতো আমরা করে থাকি, এবং এর উদ্দেশ্য যে খুব সৎ এবং শেষ পর্যন্ত একটি চোর ধরার প্রক্রিয়া, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ফলে এর সঙ্গে একটা প্রশ্ন জেগে যায় যে ইন্টেলেকচুয়াল চোর, তো এই বুদ্ধিমান চোরেদের খোঁজা, যত পৃথিবী এগিয়েছে বুদ্ধিমান চোররা আরো বুদ্ধিমান হয়ে উঠেছে। বিগত 2 বছর ধরে যে চলেছে পৃথিবীতে, তাতে আমাদের ছাত্রছাত্রীরাও এই বুদ্ধিমানের পর্যায়ে অনেকটা এগিয়ে গেছে আর কি, কিভাবে চুরি করতে হয়। ফলে শেষ পর্যন্ত কারোর ভাবনা সেটাকে যথার্থ, এই যে বিভিন্ন সিস্টেম দিয়ে একটা যথার্থতার পথ খোঁজার চেষ্টা হয়, এটা গুড প্র্যাকটিস। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি একটা সার্টিফিকেট শো করতে পারি, প্রশ্নের ঊর্ধ্বে যেতে পারি, কিন্তু এমনও অনেক সময় শুনে থাকি যে সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটু চেঞ্জ করে দিলেই প্লেগারিজমের সফটওয়্যার সেটা ধরতে পারে না। ফলে এই যে
বুদ্ধিমান চোরেদের ধরার যে এই যে জালগুলো তৈরি করে বিভিন্ন ইনস্টিটিউশন, শেষ পর্যন্ত কি আমরা সঠিক পথের দিশারি পাই? মানে বুদ্ধিমানরাদের বুদ্ধি তো শেষ পর্যন্ত থামানো অসম্ভব। আমরা প্রত্যেক বছর এটা করে থাকবো এবং বুদ্ধিমানরা আরো বুদ্ধিমান হয়েও উঠবে। মানে আমার একটাই প্রশ্ন, এই গুড প্র্যাকটিসটা আমরা রেখে যাব, কিন্তু শেষ পর্যন্ত এই যথার্থ মূল্যায়ন, যে কে যথার্থ স্কলার, এইটা যখন একটা ইউনিভার্সিটির হাতে দেওয়া হয় এবং স্টেট বলে যে তোমার কাছে এই স্কেল দিয়ে তোমাকে একে যথার্থ করতে হবে, এই মূল্যায়নের মানে মানদণ্ডটা আমরা শেষ পর্যন্ত কিভাবে বিচার করব? কোনো ইউনিভার্সিটির নেম দিয়ে? ধরুন আমাদের পশ্চিমবঙ্গে বহু ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, আবার অনেক মানে মাঝে মাঝেই এরকম লেখা হয় যে আজকে আমার যাদবপুর ইউনিভার্সিটি 5 নম্বর হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি 1 নম্বর হয়েছে। ফলে এই যে যথার্থ স্কলার কে, তাহলে কি শেষ পর্যন্ত ওই জায়গাটা থাকবে যে ওর পিছনে কোন ইউনিভার্সিটি কার্যকর হয়ে আছে, নাকি এই সফটওয়্যার যেখানে বুদ্ধিমান চোরেরা পথ বের করার অনেক পথ পায় আর কি? তো এই যথার্থ স্কলারের মূল্যায়নটা একটা দেশ শেষ পর্যন্ত কিভাবে করবে? ইউনিভার্সিটির নামকরণ দিয়ে? আমার জাস্ট এইটাই ছোট্ট প্রশ্ন, কারণ আমি নিজে একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পড়াই, প্রাদেশিক ভাষা, ফলে এইগুলো বিভিন্ন সফটওয়্যার দিয়ে যায় না। আমি যখন নিজে পড়ছি যাদবপুর ইউনিভার্সিটিতে, আমার নিজের অভিজ্ঞতা আছে। আমি যখন অন্য স্টেটে গেছি, তখন যখন বলেছি যে মানে একটা রায়পুরের ইউনিভার্সিটিতে গেছিলাম, তখন একজন মন্ত্রী আমাকে অদ্ভুত প্রশ্ন করেছিল যে বেঙ্গলি মে ভি অনার্স হতা হ্যায়। ফলে এইরকম যেটা একটা দেশের সিচুয়েশন, যেখানে প্রাদেশিক ভাষা নিয়ে সফটওয়্যার, মানে এখন মানে হিন্দি আমার রাষ্ট্রীয় ভাষা নাকি সেটা নিয়ে বারবার এই মত পার্থক্য, মতবিরোধ তৈরি হয়। সেখানে যারা এই প্রাদেশিক ভাষা নিয়ে চর্চা করছে, যাদের হয়তো সফটওয়্যারের সহযোগিতা এত নেই, অথচ যাদের সহযোগিতা আছে তারাও কিন্তু খুব বুদ্ধিমান চোর। তো এই যথার্থ স্কলারের নির্বাচনটা শেষ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি বা দেশ কিভাবে করবে আর কি? বা আদৌ কি উপায় আছে কিছু? মানে এই তো প্রশ্নাতীত একটা প্রশ্ন আর কি। হ্যাঁ, আপনার আপনার এটা ঠিক প্রশ্ন না বলে একটা মতামত বললেই মনে হয় ভালো হয়, এবং একটা আশঙ্কাযুক্ত মতামত আর কি, যে বর্তমান কনটেক্সটে বা সাম্প্রতিক যে পরিস্থিতি, তার মধ্যে দাঁড়িয়ে আমরা প্রযুক্তিকে নিয়ে একটা প্রক্রিয়া করণ চলছে, কিন্তু সেই প্রক্রিয়াকরণ কি আমাদের সদর্থক বা সর্বোচ্চ পথ দেখাতে পারে বা পারবে আদৌ? এইটা নিয়ে আপনি যে শঙ্কা প্রকাশ করেছেন সেটা একান্তই প্রাসঙ্গিক, এ নিয়ে কোনো দ্বিমত নেই, একদম ঠিক। এইবারে এখন ধরুন আজ থেকে 20 বছর আগেই আমি আমার ক্যারিয়ারের আর্লি স্টেজে যা দেখেছি, 20 বছরের মধ্যে প্যারাডাইম চেঞ্জ দেখি অনেকটা হয়েছে। যেমন আমি বলছি, আমি আমার যে একাডেমিক ক্যারিয়ার বা সার্ভিসের শুরুতেই পেয়েছি এরকম, যে কোনো একটা ইউনিভার্সিটির থিসিস অন্য একটা ইউনিভার্সিটিতে শুধু ওই মানে বাংলাকে যে শব্দটা ব্যবহার করা উচিত আমি করছি না, মানে কভার পেজটা ছাড়িয়ে দিয়েছে, দিয়ে আবার কভার পেজটা রিবাইন্ডিং করেছে, না আমার এসব পাল্টে দিয়ে এক আছে একদম, মানে থিসিস টাইটেল থেকে আরম্ভ করে কনক্লুশন পর্যন্ত। কিন্তু ধরুন যখন এই টেকনোলজি ছিল না, তখন কিন্তু সেটা 1 কোটি ঘটনা ঘটলে একটা ধরা পড়তো। আজকে কি হয়েছে যে 10,000 ঘটনার মধ্যে একটা ধরা পড়ছে। মানে আমি বলছি রেট অফ পার্সেন্টেজ ধরা পড়াটা, সেটা কিছুটা টেকনোলজির কল্যাণে বেড়েছে। আবার এটাও ঠিক যে টেকনোলজির কল্যাণে যে কোয়ালিটি থেফটিংটাকে আমি বন্ধ করতে পারছি কিনা, এবং সেটা শুধুমাত্র একটা ইউনিভার্সিটি A+, B+, 5+, 3 স্টার সেটার মধ্যেই নিহিত থাকবে কিনা, প্রচার সর্বস্ব হয়ে যাবে কিনা, যেটা আপনি মানে বললেন না যে প্রচার সর্বস্ব অমুক ইউনিভার্সিটি এইটা আছে, তার অন্তরটা কি আমরা দেখছি? আমরা বহিরাবরণটাই হয়তো দেখছি, দেখে বিচার করছি। এগুলো দিদি আছে, থাকবে। তার মধ্যে থেকেও আমরা হতাশার নাবন পুরোটা হব না, তেমনি কিছুটা আমরা আশা আশঙ্কার মধ্যে দিয়েও থাকবো, যে আমরা যদি এগোবো বা চড়াইগতি মনোভাবটা না রাখি, তাহলে তো আমাদের থেমে যেতে হবে। সুতরাং আমরা সেটা করছি। আর এই রিজনাল ল্যাঙ্গুয়েজ যেমন উড়িয়া, বাংলা, আসামিজ, ত্রিপুরার যে ককবরক ভাষা,
আমাদের হচ্ছে যে মানে আসামের ওখানে একটা গাড়োয়াল বলে একটা গাড়োয়াল সরি আসাম তো না, এটা হচ্ছে যে আমাদের ইয়েতে নর্থ ইস্টের যে ইয়েতে রয়েছে আমাদের পাহাড়ি যে জায়গা, সেখানে গাড়োয়াল বলে একটা ভাষা, তাদেরও থিসিস চেক করার ক্ষেত্রে অনেক সমস্যা আছে। কিন্তু এক্ষেত্রে আমরা যারা সাবজেক্ট, যেমন আপনি একটা প্রাদেশিক ভাষার অধ্যাপিকা বা আমরা যারাই আছি, তাদের এটা আমাদের নিজেদের দায়িত্ব যে বাংলা ভাষাটাকে অনেক অনেক বেশি করে আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া। আজকে আমার খুব বলতে কষ্ট হচ্ছে, তবু আপনার এই আলোচনার সুযোগ নিয়ে আমি বলছি যে বাংলাদেশ বাংলা ভাষাটাকে যে পরিমাণ সম্মানের সাথে আজকে একবিংশ শতাব্দীতে লালন পালন করে চলেছে, আমরা এই বাংলার বাঙালিরাও করি না, যে কোনো কারণে হোক, কেউ দোষী আমি বলছি না, কিন্তু আমরা করি না। আজকে বাংলাদেশের অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে 35,000-এর উপরে বই, বাংলা বই আপনি এই বাংলায় বসে ডাউনলোড করে পড়তে পারবেন, রাইট ফ্রম সমরেশ বসু থেকে জীবনানন্দ থেকে আরম্ভ করে অনেক কিছু। কিন্তু আমরা কিছু করি, আমি বাঙালি কিছু করিনি। ফলে যখন আমরা এই উরকুন্ডে বা অরিজিনাল ডেটাবেসে চেক করছি, এটা ঠিক যে ওখানে পার্সেন্টেজটাই খুব কম। বাংলার যে থিসিস গুলো আমাদের কাছে আসছে বেশিরভাগই 0% আসছে, তার কারণ কালেকশনে তো কিছু নেই অনলাইনে, সেই রিজনাল ল্যাঙ্গুয়েজে কালেকশনে ডিপোজিশন না হওয়ার ফলে। এবং এইটা মনে করে যদি আমরা চেক করাটাও বন্ধ করে দিই, তাহলে কি হবে, উরকুন্ডে যে 5টা থিসিস বিশ্বভারতী জমা পড়েছে, সেই 5টা যদি জমা না পড়তো, তাহলে বারাসত স্টেট ইউনিভার্সিটি যখন আরেকটা চেক করবে, তাহলে আরো কিছু পেতো না, তাহলে 0 হতো। সুতরাং আমাদেরকে এটা আপনার ওই প্রশ্নের উত্তরের জন্য আশা আকাঙ্ক্ষা আশঙ্কার মধ্যে থেকেও দোদুল্যমানতা থেকে বেরোনোর একটা অন্যতম পথ হচ্ছে যে আমাদের অনেক বেশি 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 করে বাংলা ভাষার লেখকগুলোকে আপনাদের যে সাহিত্য পত্র পত্রিকায় লিখছেন সেগুলোকে গ্লোবাল দুনিয়াতে ছড়িয়ে দিতে হবে। এবং তাহলে পরে আমাদের যে ডিজিটাল দুনিয়ার ডিপোজিশন এগুলো আসে, তাহলে চেক করতে গেলে আমরা পার্সেন্টেজটাকে কিছুটা হলেও পাবো। আর আরেকটা জিনিস যেটা ভুল হয়ে যায়, যে আমাদের এই থিসিস চেক করার ক্ষেত্রে প্রাদেশিক ভাষা, যে কোনো প্রাদেশিক ভাষায় যখন আমরা লিখি, সেটা ইউনিকোড কমপ্লায়েন্ট সফটওয়্যারে আমরা টাইপ করি না। ফলে ইউনিকোড কমপ্লায়েন্ট সফটওয়্যারে বা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ কোনো সফটওয়্যারে, বাংলা সফটওয়্যারে টাইপ না করলে সেইটা, এই যে অরিজিনাল এটাটা বেসিক্যালি সুইডিশ সফটওয়্যার, সেইটা আমার কলকাতার বা আমার বোলপুরের যে প্রেসে, তারা বেশিরভাগ প্রেসের শিলিপি, সঞ্জয়, আমার বাংলা এই সফটওয়্যারগুলো ব্যবহার করে। সেটা ইতিহাসের থিসিস যদি বাংলায় লেখে সেটা ব্যবহার করে, আপনারটা আমারটা যেটা করে সেটাই ওরা ব্যবহার করে। তারপরে যখন থিসিসটা আমার কাছে আসছে চেক করতে, ওটা চেক করলে স্কোয়ার বাক্স হয়ে যায়। অর্থাৎ উরকুন্ডের ডেটাবেসে বা অরিজিনালের ডেটাবেসে ওই বাংলা থিসিসটার যে স্ক্রিপ্ট, যে ফন্ট, যে সফটওয়্যার, সেটা রিডেবল হয় না। হয়ে ও কি করে, ও আমাদের 0% রেজাল্ট দেয়। তখন আমরা স্কলারদেরকে বলি, টিচারদেরকে বলি, এবং আমাদের পলিসিতে লেখাই আছে যে দ্য সফটওয়্যার হুইচ ইউ উইল ইউজ টু টাইপ এ ল্যাঙ্গুয়েজ, মেবি ইংলিশ, হিন্দি, আসামিজ, বাংলা, সেটা যেন ইউনিকোড কমপ্লায়েন্ট হয়। ইউনিকোড কমপ্লায়েন্ট হলে অ্যাটলিস্ট টু বি ইউর ইন্ডিভিজুয়াল কেরিয়ার সেফটি, আপনার তো একটা হাতে কাগজ থাকলো। তারপর আমি এটা বলেছি যে আপনার যদি উরকুন্ড বলে দিল যে 0%, তার মানে আনন্দে আহ্লাদিত হওয়ার কোনো জায়গা নেই। তার কারণ যদি রবি ঠাকুরের কোনো স্বরলিপি থেকে বা রবি ঠাকুরের কোনো রচনাবলী থেকে বা অনেক পুরনো ইন্ডিয়ান হেরিটেজ আছে, সেটা বাংলা ইংরেজি সব সাবজেক্টে আছে, যদি সেখান থেকে আপনি কোনো কিছু কপি পেস্ট করেছেন, টাইপ করে নিয়েছেন, কিন্তু সেটা নিমাই সাহার মতন অল্প জানা বাঙালি জানে না, ধরা পড়লো না, অনেক চরিত্র চুরি করে বেরিয়ে যায়, ধরা পড়ে কতজন, ধরা পড়লো না, কোনো অসুবিধা নেই, নাই পড়তে পারে। কিন্তু যদি কপাল খারাপ হয়, অন্য কোনো বাংলার বিদগ্ধ পণ্ডিত মানুষ যদি ওই থিসিসটা একবার দেখে বা জেনে যায়, বা যেই বইটা তার কাছে পঠিতব্য হয়, তখন তিনি যদি কমপ্লেন করেন, তাহলে শুধুমাত্র উরকুন্ডে 0% রেজাল্ট আপনাকে সেভ করবে না, আপনাকে কিন্তু তখন এই প্লেগারিজম আইনের যে খেসারত, সেই খেসারত আপনাকে দিতে হবে। এবং সেইটার জন্য আমরা বলেছি যে গ্রামার সম্মত বা ব্যাকরণ সম্মত ভাবে লিখতে গেলে আমাদেরকে হচ্ছে যে ওই সাইটিং, রেফারেন্সিং, বিবলিওগ্রাফিংটা করে, অর্থাৎ একাডেমিক রিকগনিশনটা দেওয়া, কৃতজ্ঞতা স্বীকার। আমি তো থিসিসের কৃতজ্ঞতা স্বীকারের সেই মানে কি বলবো, যে একটা ডিপার্টমেন্টে 5টা টিচার, আমার যে গাইড, তার সাথে আমি কাজ করি, মিথ্যা করে লিখি অল টিচার্স আর ইকুয়ালি হেল্প মি ফর দেয়ার এনকারেজমেন্ট, আই এম রিয়েলি গ্রেটফুল, এটা অ্যাবসলিউটলি লাই সেন্টেন্স। এবং আমার ডিপার্টমেন্ট আছে, আপনারা জানেন, যে কোনো ইউনিভার্সিটিতে একজন টিচারের স্কলার যদি আরেকজন গাইডের কাছে বা টিচারের কাছে যায়, তার মন খারাপ হয়, ওনার কাছে আবার কি জন্য গেছে। সুতরাং স্কলারদের এটা খুব ব্যালেন্স করে চলতে হয়, যে কোন টিচারের সাথে কোনখানে দাঁড়িয়ে কিভাবে কথা বললে আমার গাইড সেইভাবে নেবে না। এটা মানে প্লেগারিজমের বাইরে একটা বড় কালচার, আপনি জানেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে থিসিস গবেষক গবেষিকা থিসিস রেডি হয়ে গেছে,
একটা ঠুনকো কারণে তত্ত্বাবধায়ক সই করছেন না। কার দোষ সেটা আমি বলছি না, দোষটা এরও থাকতে পারে, ওরও থাকতে পারে। এই কারণেও আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই যে থিসিস কমপ্লিট হওয়ার পরেও 3 বছর ধরে একটা গবেষিকা ঘুরছে বা গবেষক ঘুরছে যে তার থিসিসটা তার গাইড সই করছে না। সুতরাং দেয়ার আর মেনি থিংস, এভরিথিং ক্যানট বি অ্যাড্রেসেবল, এভরিথিং ক্যানট বি টেকেন কেয়ার অফ বাই এনি টেকনোলজি, বাই এনি প্রিন্সিপল। এবং গতিশীল চরিত্রটাই হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রের আঙিনা, স্ট্যাটিক তো নয়। আমরা এগিয়ে যাব, আমরা চড়ইবেতি বলবো, আমরা চেষ্টা করব। কিন্তু আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে পরিপূর্ণ একমত, একদম 100% একমত যে এর মধ্যে খাদ কিন্তু নেই, এটা বলা যাবে না। হলমার্কের সোনা বলছি আমরা, কিন্তু হলমার্ক দিলেই কি সেটা 100% হয়ে গেল? ওই স্যাঁকড়া যদি আমাকে বলে দেয় যে এটা 100%, আমি তাই বিশ্বাস করছি। আমার কাছে এর বাইরে আর কোনো ক্রাইটেরিয়া নেই, কিন্তু তার মধ্যেও যে 2% থেকে থাকে সেটাকে আমি হলমার্কের উপরে বিশ্বাস করে মান্যতা দিচ্ছি আর কি। আমাদের সেই জায়গাটাতে চলার জন্য এখন পরিস্থিতি দাঁড়িয়েছে। কিন্তু আমি আবারও বলছি, আমি আপনার সাথে একদম 100% একমত যে সংখ্যা আপনি প্রকাশ করেছেন, সেই সংখ্যা আমাদের সভ্যতায় রয়ে গেছে এবং ছিল, আছে, থাকবে। কমানোর প্রয়াস আমাদের জারি আছে, কমানোর প্রয়াস আমাদের জারি থাকবে। কমানো যাবে কিনা সেটা সময় বলবে। আপনি আজকের দিনে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মে এটা হয়তো ইনিশিয়েট হতে পারেন। নমস্কার। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। প্রফেসর দীপেশ চৌধুরী, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। দীপেশ দা, তুমি কি নিজের কোয়েশ্চেনটা করে নেবে না আমি পড়ে দেবো? ম্যাডাম আপনি বলে দিন ম্যাডাম। স্যার যদিও দেখতেই পাচ্ছেন আমার রিডিং করে হ্যালো, সেরকম। হ্যাঁ দীপেশ দা শোনা যাচ্ছে। হ্যাঁ বলে দিন ম্যাডাম। আপনি বলুন, কোনো অসুবিধা নেই, আপনি বলুন না। আমি একটু আপনার থেকে শুনলে তো আমারও ভালো লাগবে। আপনি বলুন দীপেশ বাবু। হ্যাঁ একদম ওই জন্যই আমি বলছি। আপনি বলুন না। স্যার আরে আমাকে আপনাদের দাদা বন্ধু সহকর্মী হিসেবে ভাবুন। রিসোর্স পার্সনটা ছেড়ে দিন, ওটা ট্যাগলাইনে লিখতে হয়, লেখা আছে, ছেড়ে দিন। বলুন না স্যার টাইপস অফ দাদা বলুন, আমরা বিশ্ববাদী দাদা বলি, দরকার নেই, আপনি বলুন। টাইপস অফ প্ল্যাগারিজম। হ্যাঁ হ্যাঁ, টাইপস অফ প্ল্যাগারিজম, হ্যাঁ কত টাইপস অফ প্ল্যাগারিজম হয় স্যার? আর একটা আছে হোয়াট আর দ্য টিপিক্যাল স্যাংশন ফর দ্য অ্যাক্ট অফ একাডেমিক ডিসঅনেস্ট। এটা আপনি বলে দিয়েছিলেন লাস্ট একটু। হ্যাঁ হ্যাঁ, ওই 10%, 10 to 40, 40 to 60, 60 and above, এটা বলেছি। আর টাইপস অফ প্লেগারিজম যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্লেগারিজমের টাইপ একটাই, যে কপি অ্যান্ড পেস্ট, অন্যের ধারণাকে নিজের ধারণা বলে চালানো, এটাকে আমরা বলছি বাই ডেফিনেশন প্লেগারিজম। এবার ধরন বলতে গেলে যেমন আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর ম্যাডাম যে প্রশ্নটা করলেন, ধরুন মিউজিক, যেমন পারফর্মিং আর্টস যেগুলো বা ফাইন আর্টস যেগুলো, তারপর ড্রামাটিক যে সাবজেক্ট আছে, যে নাটক যারা করছে, গান যারা গাইছেন, ছবি যারা আঁকছেন, তারপরে আমাদের স্পোর্টস ফিল্ডে যারা খেলছেন, এখন স্টাইল অফ ব্যাটিং, সৌরভ গাঙ্গুলি ব্যাট করছে, বিরাট কোহলি ব্যাট করছে, এখন সেই শটের স্টাইলটা কোনো সময় দেখবেন সুইপ শটে আমরা কাউকে বিখ্যাত হয়ে গেছে। তখন আমি এই প্রজন্মের লোক, আমি তো বললাম এটা জন্টি রোডসের শট, এই ফিল্ডিংটা জন্টি রোডসের মতন, এই ক্যাচ লোপারটা বিরাট আমাদের যুবরাজ সিং এর মতন। সুতরাং এটা আমি আমার যে নলেজ, সেই নলেজ থেকে বলছি। তার আগে তো আমি গুন্ডাপ্পা বিশ্বনাথ, ফারুক ইঞ্জিনিয়ার, তাদের তো আমি দেখিনি, তাদের খেলা আমার দেখা, তখন আমি শিশু ছিলাম, আমি বুঝতে পারিনি। ঠিক এখানেও আমরা বলবো যে একটা হচ্ছে লিটারেরি যে টাইপ, সেই লিটারেরি টাইপ মানে আমাদের সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, লিটারেচারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেটা হচ্ছে যে আমরা কোনো সেন্টেন্স, কোনো কনসেপ্ট অন্যের থেকে কপি পেস্ট করছি, কিন্তু কোনো রিকগনিশন দিচ্ছি না, সো দ্যাট বাইরের লোকেরা ভাববে যে এটা নিমাইবাবুরই লেখা। সেইটা একটা টাইপ আপনি বলতে পারেন, যে একটা কপি পেস্ট বা আপনার লিটারেরি একটা ডিসঅনেস্টি। আর একটা হচ্ছে যে আপনার কোনো ছবি আঁকা, সেই ছবিটার নিচে আমি ব্লেড দিয়ে কেটে দিলাম, প্রত্যেকটা দেখবেন শিল্পীর নিজস্ব সিগনেচার থাকে, আমি সেই সইটা কেটে দিলাম, কেটে দিয়ে ওখানে এনসি সাহা গোল্লাপাকে একটা সই করে দিলাম, এবং সেটা আমি যখন এক্সিবিশন হচ্ছে আর্ট গ্যালারিতে আমি দিলাম, দিয়ে দেখা গেল সবাই ভাবছে বাবা নিমাইবাবু একটা গ্রন্থাগারী, ভালো শিল্পী বটে তো। কিন্তু আপনার মতন বা আর যারা 5 জন, তারা যারা জানে যে এই ছবিটা, কারণ ছবি নিয়ে যারা কাজ করে তাদের ছবিটা সাবজেক্ট, আপনি হয়তো ব্যাপারটা ধরতে পারবো না, তার মতো হারি এটা নন্দলালের আমাদের নন্দলাল বোসের ছবি তো, এটা তো রামকিঙ্কর বেজের ছবি তো, এটা তো কেজি সুব্রমণিয়ামের ছবি, এই ছবিটা নিমাইবাবু এরকম ভাবে বলছেন, এটা তো ঠিক না। তখন কিন্তু তোলপাড় হয়ে যাবে। তখন আস্তে আস্তে যখন এটা চর্চা হবে, কেস হবে, ধরা পড়বে, তখন কিন্তু ওই মানে চোরে 99 দিন পুলিশের একদিন আমরা যেটা বলি, মানে এটা আমরা করে যাব, যেটা আমাদের বাংলার দিদি বললেন, একদম ঠিক কথা, যে এটা আমরা প্রতিনিধিত্ব করে চলেছি, আমরা ভাবের ঘরে চুরি করছি, আমরা তঞ্চকতা করছি, এবং এই বুদ্ধিমান চোর এদের ধরা সত্যি করেই মানে এদের গবেষণাটা অনেক বেশি দেন অনেস্ট পার্সনদের গবেষণা আর কি। ফলে এই দুটোর মধ্যে দাঁড়িয়ে আমরা টাইপটাকে শুধু এইভাবেই দেখবো। তবে ধরুন আমাদের এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, এগ্রিকালচার যে টেকনোলজি, ল্যাব বেসড যে সাবজেক্ট, তাদের যে মেথোলজিক্যাল যে অ্যাপারেটাস, ইকুইপমেন্ট,
সেইখানে তিনি কিভাবে একটা কাজ করছেন, কি প্রপোর্শনে কোন ইয়েটা মেশাচ্ছেন, সহজে তারা কিন্তু সেটা বলে না। কোন একটা মেডিকেল সায়েন্সের রিসার্চ, কোন একটা মেডিসিনে কি, যেমন আমাদের করোনার ভ্যাকসিন যখন এলো দেখলাম আমরা সবাই যে কখনো বলছে একবার নিতে হবে, কখনো বলছে দুবার নিতে হবে, কখনো বলছে একটাই ভ্যাকসিন একটাই কোর্স। মানে কি, এটা তখনও কিন্তু রিসার্চ স্টেজে আছে, এবং যিনি বার করেছেন তিনি অন্যান্য পশু পাখি গায়ে যে অ্যাপ্লাই করে যেভাবে আমরা গবেষণা করি সেভাবে করার সময় হয়নি করোনার ক্ষেত্রে। তখন কিন্তু ডাইরেক্ট মানুষ এবং স্যাম্পল টেস্ট করে আমরা নিয়েছি, আমরা ব্যবহার করেছি, করে তারপরে কিন্তু সেটা যে কোম্পানি বা যে ল্যাব থেকে তাদের কিন্তু একটা পেটেন্ট মার্ক দেওয়া হয়েছে। এবারে সেটা টেম্পোরারি দেওয়া হয়েছে, পার্মানেন্ট দেওয়া হয়েছে। অন্য কেউ যদি তাদের সিস্টেমটাকে ব্যবহার করেছে, তারা তাকে অ্যাকনলেজমেন্ট নিশ্চয়ই করছে, বা তাদের সাথে তাদের ল্যাব টু ল্যাব এক্সচেঞ্জ হচ্ছে। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে মানে স্টেপ টু স্টেপ, time to time, subject to subject, and context to context also depend the nature of plagiarism. এইরকম ভাবে বলে দেওয়া যাবে না যে প্লেগারিজমের 5টাই ধরন আছে বা 10টাই ধরন আছে। It may vary in terms of context, in terms of time, in terms of subject, in terms of quality, in terms of exploration or expression also. যে কোনো সময় ধরুন আমরা ইঙ্গিত করে ভাষা একটা আছে যেখানে ইঙ্গিত করে আমরা বলি, তো এই ধরনের টাইপ মোটামুটি আছে, কিন্তু লিখিত পরিত সেইভাবে বলা যাবে না হার্ড অ্যান্ড ফাস্ট যে মোট 5টা ধরনের টাইপ আছে, যেমন পেটেন্টের ক্ষেত্রে বা আমাদের IPR এর ক্ষেত্রে বলা আছে। এক্ষেত্রে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো জিনিস আমার নলেজে অন্তত আসেনি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আমরা একদম লাস্ট কোয়েশ্চেনে যাব। রনিত রয়, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। রনিত আছিস কি? হ্যাঁ দিদি আছে। ঠিক আছে, তাহলে স্যারকে তুই নিজে কোয়েশ্চেন করুন। হ্যাঁ, গুড আফটারনুন স্যার। আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে একটু সাবজেক্ট স্পেসিফিক, মানে কোনো একটা পার্টিকুলার মেথোডোলজি হয়তো কোনো একটা টেক্সটের ক্ষেত্রে আমরা ইউজ করেছি, এবার সেই একই মেথোডোলজি হয়তো আমি পরে অন্য টেক্সটে ইউজ করলাম, তো সেক্ষেত্রে বা এরকম হয়তো হলো যে কোনো একটা পার্টিকুলার সেন্টেন্স কনস্ট্রাকশন যেটা হয়তো খুব ক্লিশেড বা হয়তো খুব ইউজ করা হয়, অন্য রিসার্চ পেপারে ইউজ হয়েছে, কিন্তু আমি অজান্তেই সেই রকম একটা মানে সেন্টেন্স কনস্ট্রাকশন করলাম যেটা কিনা হয়তো মানে আমার প্রাইমারি টেক্সট অনুপাতে আলাদা, কিন্তু সেই রকম করা হয়েছে, তো সেটা কি প্লেজিয়ারিজম বলা যাবে? এক। আর দুই হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট স্কলার্স যারা আছে তারা যদি চায় যে কোনো এই সফটওয়্যারের মাধ্যমে প্লেজিয়ারিজম চেক করা ইত্যাদি, সেটা কি তারা ইনস্টিটিউশনাল অ্যাক্সেস ছাড়া কোনোভাবে করতে পারে? আচ্ছা, দুটো জিনিস। প্রথম যেটা হচ্ছে যে আমরা প্লেগারিজম চেক করার ক্ষেত্রে ওই যে আমি কনসেপ্ট বা আইডিয়ার কথা বলেছি, সফটওয়্যার কখনো কনসেপ্ট বা হিউম্যান যে কি বলবো যে হিউম্যান নেচার বা ইন্টেলেকচুয়াল যে বাইপাসিং হতে পারে সেটা কিন্তু মেশিন করতে পারবে না। মেশিন কি করে, মেশিন আপনার যে লেখা পত্রটা বা পেপারটা বা গবেষণাবদ্ধ ইয়েটা আপনি দিলেন, সেইটা মেশিন যখন আমরা উরকুন্ডে বা আওয়ার জেনারেলে দিচ্ছি, ও তখন চেক করছে, চেক করে আমাদেরকে ওর সাথে যা যা কালেকশন আছে তার সাথে মিলিয়ে মিলিয়ে দেখে দিচ্ছে। এইবারে আমি বলেছি যে মেশিন কখনো কিন্তু প্লেগারিজম ডিটেকশন করে না, এটা আমরা বলি আমাদের বোঝার সুবিধার্থে একাডেমিক করিডোর আমরা বলি যে প্লেগারিজম ডিটেক্টিং সফটওয়্যার বা ডিটেকশন সফটওয়্যার, PDS, বাট there is no PDS in the globe. এটা এখনো পর্যন্ত কোনো রোবোটিক সায়েন্সে কনভার্সন হয়নি যেটা থেফটিং বা রিরাইটিং বা প্যারাফ্রেজিং গুলোকে ও ধরতে পারে। ও ইন টোটো যদি মিলে যায় সেই সিমিলারিটিকে ও ডেপিক্ট করে দেয়। এইবারে যেটা আপনি বললেন যে আমি আননোয়িংলি কোনো একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করেছি, যে সেন্টেন্সের কনস্ট্রাকশনটা অন্য কারোর সাথে কোনোভাবে মিলে গেছে, তাহলে সেটা প্লেগারিজম হবে কিনা। এখন দেখুন, সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটা পার্ট অফ গ্রামার বা মেথোডোলজি, সেই মেথোডোলজিটা কারোর কখনো কোনো কেনা গোলাম হতে পারে না। যেমন আমরা কোয়েশ্চেনিয়ার টুলস সোশ্যাল সায়েন্সে বলি, কোয়েশ্চেনিয়ার একটা মেথড, তো এভরিওয়ান হ্যাজ রাইট, এবং এটা প্লেগারিজম আর্টে বলাই আছে, জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, ফর্মুলা, প্রিন্সিপল এক্সক্লুডেড ফ্রম দ্য প্লেগারিজম। কিন্তু সিমিলারিটি তো ওটা যদি আসে, তখন আপনি যখন সেন্সিবলি কম্পেয়ার করবেন আপনার ডাউনলোডেড ফাইলের সাথে, আপনার হচ্ছে যে পেপারের সাথে, শেষ হয়ে এসছে 10 মিনিটের পরে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে ওটা নিজেকে পড়ে দেখতে হবে যে এটা অ্যাকচুয়াল প্লেগারিজম হয় কিনা বা বলা যায় কিনা। যদি যায় তাহলে পরে সেটা আপনাকে ওই জায়গাটা ফার্স্ট কন্ডিশন যে রিমুভ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, দিয়ে আপনাকে বেশ 1-2 পাত আগে থেকে বা আগের প্যারা থেকে
কন্টেন্টটাকে, তার স্পিরিটটাকে রিস্ট্রাকচারিং করতে হবে। আর যদি দেখা যায় যে কোনো একটা জিনিস সেটা হচ্ছে না, কিন্তু মেশিন বলেছে, যেমন ধরুন আমি যদি বলি ওপেন ট্রুথ, বা ওই যেমন বললাম a+b² এর মতন ব্যাপারটা, মেশিন মিল পেয়েছে, নো ইস্যু, আপনি আনচেক করে দেবেন, আনচেক বক্সে গিয়ে ওটাকে আনচেক করে দেবেন, দ্যাট ক্যানট বি ট্রিটেড অ্যাজ প্লেগিয়ারিজম, সো দ্যাট ইজ এক্সাম্পটেড। ওই এক্সাম্পশন আছে বলে আপনি এটাকে এক্সাম করছেন, এবং সেটা আপনি যখন পেপার পাঠাবেন মেল বক্সে লিখে দেবেন যে অরিজিনালি এটা 12% লিখিয়ে ছিল, কিন্তু তার মধ্যে এত এত পার্সেন্ট সিমিলারিটি ছিল, দ্যাট ইজ মেয়ার সিমিলারিটি, নট দ্য প্লেগিয়ারিজম, টু দি বেস্ট অফ আওয়ার একাডেমিক সেন্স অর জাজমেন্ট, তাহলে আর কোনো অসুবিধা থাকছে না। এরপর যখন একটা ডিআইপি যদি যায়, যেন কোনো কমপ্লেন আসে, যেহেতু আপনি দেখলেন ওটা প্লেগিয়ারিজম নয়, তাহলে ডিআইপি তে সাবজেক্ট এক্সপার্ট থাকবে, শুধুমাত্র সফটওয়্যার এক্সপার্ট দিয়ে তো ডিআইপি হয় না, ডিআইপি তে সাবজেক্ট এক্সপার্ট থাকবে, তারাও যদি বলেন যে না এটা সম্ভব নয়, তাহলে এটা হবে না। এবার ধরুন ডিআইপি অনেক সময় ডিপার্টমেন্টাল একাডেমিক ইন্টিগ্রিটি প্যানেলে কোনো সময় হয়তো মেলাইন করার জন্য বা কাউকে ফাঁসানোর জন্য কিছু একটা রং স্টেপ আউট করা হলো, সেক্ষেত্রে ব্যাপারটা যাবে আইএআইপির কাছে, ইনস্টিটিউশনাল একাডেমিক ইন্টিগ্রিটি প্যানেলের কাছে। আইআইপি রেকমেন্ডেশনটা রেজিস্ট্রার বা ভাইস চ্যান্সেলর তারা যখন ইমপ্লিমেন্ট করলো, এরপরে আপনি যদি দেখেন যে তারপরেও আপনাকে চক্রান্ত করে বিশ্ববিদ্যালয় ফাঁসালো, তাহলে সেটা আপনার টেম্পোরারি পানিশমেন্ট হলেও আপনি যখন কোর্টে যাবেন, কোর্টে যখন আপনি যাবেন তখন আপনাকে ব্রডার স্পেকট্রামে, যখন এটাকে কোর্ট নিযুক্ত কোনো কমিটি ইম্পার্শিয়ালি জাজ করবে যেটা প্রকৃত প্লেগিয়ারিজম হয়েছে কি হয়নি, তখন আপনি অটোমেটিক্যালি স্কোয়াশড হয়ে যাবেন। সুতরাং টেম্পোরারি সামওয়ান মে ভিকটিম ডিউ বাট ফর নট লং টাইম। আর এই আইনটা দিয়ে অনেক জায়গায় অনেক রকম চলছে। যদি কখনো আপনাদের সাথে সরাসরি আমার কথা বলার সুযোগ হয়, অনেক দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলবো, পেপারগুলো দেখাতে পারবো না, কারণ আমার কাছে অন্তত গোটা 40 কেস আছে অল ইন্ডিয়ার, যে কেসগুলো এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কেস চলছে, এই রিসার্চ রিলেটেড কেসই। এগুলো ধরুন আমি যদি পরোক্ষভাবে আপনাদের সাথে গল্পের ছলে শেয়ার করি, অনলাইনে আমি বলছি না, রেকর্ডিং এর সম্ভাবনা আছে বা রেকর্ডিং চলছে বলে বলা উচিত নয় আমার, এগুলো যখন ফিজিক্যাল মোডে কোনো আলাপচারিতা হবে আমি আপনাদের বললেই আরো বোঝা যাবে যে কি ধরনের জিনিস হচ্ছে, যারা বাংলার মানে ম্যাডাম বললেন, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু হার ফর রেজিং দিস কাইন্ড অফ কনফিউজড ইস্যুস। এটা একদম চলছে, কিন্তু মানে উনি যে কথাটা বলেছেন সেই কথাটার মধ্যেই আমরা চলছি, ফলে আপনিও যেটা অ্যাপ্রিহেন্ড করছেন তার মধ্যেই আমরা চলছি। এর মধ্যে থেকেও আমাদের মানে উপায় জারি রাখতে হচ্ছে যে কি করে হাউ বেস্ট ক্যান উই রিকভার, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং থেফট কনসেপ্টিং বা আমাদের কি বলে যে থিম কনসেপ্টিং বা আমাদের আইডিয়া কনসেপ্টিং সফটওয়্যার ধরতে পারবে না, এটা ধরতে পারবে যার লেখা থেকে আপনি করছেন। যদি তার কাছে কোনো সময় পড়ে যায়, তিনি যদি কমপ্লেন করেন বা তার পরম্পরায় গুরু শিষ্য যারা আছে তারা যদি কমপ্লেন করেন, তা না, তাহলে কিছু হবে না, আপনি বলতেই পারেন কিছু হবে না। কিন্তু আগে যেটা ছিল 20 বছর আগে একদম কিছু ছিল না, আজকে আমরা আলোচনার পরিসরটা আনতে পেরেছি, একটা সিস্টেম ডেভেলপ করা গেছে, সেটা ফুল প্রুফ এটা হয়তো বলা যাবে না, বাট কিছু অংশে এটা প্রুফ, কিছু অংশে এটা আমাদেরকে পাথফাইন্ডারের কাজ করছে, সেইটুকুটা আমি বলতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে শোনা শোনা যাচ্ছে, আমাদের লাইভ যাচ্ছে, আমাদের লাইভ আমি অ্যাকচুয়ালি রাস্তায় আছি, একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন? বলছি যে স্যার অ্যাকচুয়ালি আমি এই বাংলার যে প্রশ্নটা মানে সংখ্যাটা প্রকাশ করলো অনেক অন্তরা, আর আপনি যেটা বললেন সেইটার ভিত্তিতেই আমি বলছি যে বাংলার যে লেখা মানে থিসিস হোক বা আমাদের যে বাংলার আর্টিকেল জার্নালে যে লেখাগুলো হচ্ছে, আমাদের বাংলা লেখাগুলো তো এই টার্নিটিং বলুন বা উর্দু এগুলোতে তো এগুলো জাজ করার বা চেক করার প্রবাবিলিটিটা অনেকটা কম, মানে আমাদের ইংলিশে যত হয় বাংলায় সেই সংখ্যাটা অনেকটা কম হয়। তো সেক্ষেত্রে কি ধরুন আমি কোনো একটা ইন্টারন্যাশনাল সেমিনারে লেখা দিতে যাচ্ছি, সেখানে বাইল্যাঙ্গুয়াল অপশন আছে ইংলিশ বাংলা, এখন যে সমস্ত মানে পেপার প্রেজেন্টেশন বা বই বা জার্নাল টাইপের সবই প্লেজারিজম শেষ হওয়ার পরেই বিষয়টা এলো। তো সেক্ষেত্রে এই ইংলিশ আর বাংলার মধ্যে যেহেতু বাংলার এই মাপকাঠিটা অনেকটাই কম, সেক্ষেত্রে এটার অ্যাকসেপ্টেন্সটা কত? মানে আমার বাংলা ভাষা আমার নিজের ভাষা, মাতৃভাষা বলে আমার কাছে যতটা অ্যাকসেপ্টেন্স, সেটা কি বাইরের সব জায়গাতেই সেই অ্যাকসেপ্টেন্সটা সমান আছে? মানে যেহেতু প্লেজারিজমে অতটা চেক করছে না সেই ব্যাপারে, এটা একটু আপনি বলতে পারবেন? আমি ওইটা ওই অন্তরা ম্যাডামের উত্তরেই বললাম যে বাংলায় কালেকশন বাস্কেট অত্যন্ত পুয়ার, আইথেন্টিকেট, টার্নিটিন এখন ওয়ার্ল্ড বেস্ট সিমিলারিটি চেকিং সফটওয়্যার,
world best and world, I mean, high priced software, Turnitin. Second one is Authenticate, and third one is our original বা উরকুন, যেটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্লোবাল টেন্ডার করে কিনেছে সুইডেনের কাছ থেকে কিনে আমরা যেটা ব্যবহার করছি। এবং এখানে কি হচ্ছে যে সান্তালি ভাষা, যেমন এখন আমাদের এখানে সান্তালি ভাষায় গবেষণা হচ্ছে, তো সান্তালি স্ক্রিপ্টে একটাও থিসিস নেই বা একটাও গঙ্গায় গেলে দেখা যাবে যে কিছু নেই, এখন শুরু হয়েছে। তো যেগুলো শুরু হয়েছে তাদের তো স্কোপটা ন্যারো থাকবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এবং এটা খারাপেরও কিছু নয়, এটাই বাস্তব সত্য, এটাই চিরন্তন। কিন্তু আমাকে বেসিক এসেন্সটা দেখতে হবে, স্পিরিটটা দেখতে হবে। আমি যদি নিজের মনের কাছে যে মানে অন্তর ম্যাডাম যে প্রশ্নটা করেছেন তার মধ্যেই উত্তরটা রয়েছে, বা তার যে সংখ্যার মধ্যেই সমাধান রয়েছে, যে হ্যাড আই বিন অনেস্ট অন মাই ওন ক্রিয়েশন, আমি কি নিজের থেকে এটা করেছি। এবার দেখুন, কেউ যদি মানে চুরি করে বড় হওয়ার চেষ্টা করে, হতেই পারে। আমি তো বলছি যে দেশে 100টা যে চুরি করে একটা পুলিশ ধরতে পারে, 99 জনই তো পকেট মানে আর কি বড় করে বেরিয়ে যাচ্ছে, তো সেটা তো আছে। এইবারে বাংলার যে থিসিস গুলো হচ্ছে, আমরা বলি প্রচার করছি আমরা, কিন্তু খুব বেশি এরকমই সেমিনারেই বলা হচ্ছে, তারপর ব্যাপারটা থেমে যাচ্ছে। সেখানে হচ্ছে যে আমাদের বাংলা জার্নালে এটাকে গ্লোবাল শেপ করার জন্য, যেখানে প্রবাসী বাঙালিরা আছেন তাদের লেখা নিয়ে ইন্টারন্যাশনাল বাংলা জার্নাল তৈরি করা, এবং তার ফরম্যাটিং এ পাবলিকেশন করা, শুধু মুদ্রিত মাধ্যম নয়, ফরম্যাট করা, এবং সেটা যখনই আমাদের ইন্ডেক্সিং স্কোপাস ডেটাবেস গুলো বা যে ডেটাবেস আমাদের আছে সেখানে আসবে, অটোমেটিক্যালি সেটা কিন্তু তখন উরকুন, আইডেন্টিকেট বা হচ্ছে টার্নিটিনে যাবে, এবং তখন চেক করলে আস্তে আস্তে বাড়বে। এটা আজকেই হবে না, যেমন কিছুটা তো হয়েছে। উরকুনটা আগে যখন আমরা শুরু করেছিলাম 2015 সালে, তখনের থেকে এখনের কালেকশন বাস্কেটটা একটু ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে, কিন্তু যে হারে হওয়ার কথা সেটা নিশ্চয়ই হয়নি। এবং সারা পৃথিবীতে আমরা সবাই জানি যে ইংলিশ ইজ দ্য বেস্ট কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা ইংলিশটা ব্যবহার করছি, 95% অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইউজড ইংলিশ অ্যাজ কমিউনিকেটিভ ইংলিশ। তো সেক্ষেত্রে ইংলিশের তো যে মানে মার্কেটেবিলিটি, সেখানে বাংলা সেই জায়গাটা পাবে, এটার কোনো আমাদের ভাবনা চিন্তার এখনো জায়গা আসেনি। কিন্তু যদি আমরা আস্তে আস্তে করে করি, আজকে যদি আমরা একটা জার্নাল, ইন্টারন্যাশনাল বাংলা জার্নালের কথা ভাবি, সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে বাঙালি আছে, এবং সেই বাংলা জার্নালে যদি একাধিক ইংরেজি জার্নালও থাকে, আমরা তো কম্পারেটিভ লিটারেচার স্টাডি করছি এখন, তো কম্পারেটিভ লিটারেচার তুলনামূলক সাহিত্যে কি বাংলা, ইতিহাস, সংস্কৃত, আমাদের হচ্ছে যে সান্তালি, যে কোনো ধরনের সাহিত্য তো চর্চা হতে পারে। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি CFEL, সেন্টার ফর এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিন বাই এন্ডেঞ্জার্ড? কেন আগে ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, কেন আমরা ল্যাঙ্গুয়েজ ভুলে যাচ্ছি? এই বিশ্বায়ন এবং মেশিনের যুগে যত বেশি বেশি করে ইংলিশ ব্যবহার করছি, তত বেশি বেশি করে ছোট ছোট ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে যে কোনো ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ড করাতে গেলে অনেক বেশি বেশি করে লেখা। কালকেই আমাদের একাডেমিক কাউন্সিলে চর্চা হচ্ছে যে সংস্কৃত থিসিস, সংস্কৃত স্ক্রিপ্ট আর ইংলিশ স্ক্রিপ্টে লিখতে হবে। তখন আমাদের অথরিটি প্রশ্ন করেন, কেন নয় বাংলায়, কেন ইংরেজিতে? তাহলে সংস্কৃত শুধুমাত্র সংস্কৃতেই লেখা হোক, ওই ইংলিশ। তখন আমাদের মাস্টারমশাই বা আমি নিজেও কিরকম একটা চলতে চলতে আমাদের ইংরেজির প্রতি সফট কর্নার তৈরি হয়ে গেছে। বাংলাতে যে লিখতে হবে তিনি হেড প্রপোজ করছেন, সি দ্য রিয়েল গ্রাউন্ড রিয়ালিটি। তো এই জায়গাতে ব্যাপারগুলো আমাদের দাঁড়িয়ে আছে। আমাদের যে ল্যাঙ্গুয়েজের যে মার্কেটেবিলিটিটা, পপুলারিটিটা ওয়ার্ল্ডে বাড়ানোর জন্য আমাদের ইমিডিয়েটলি স্টেপ আউট করতে হবে। হলে পরে 10 বছর 15 বছর পরে কিছুটা পাওয়া যাবে। আফটার অল একটা কথা বারবার আমি বলছি যে বাংলার ম্যাডাম অত্যন্ত একটা প্রাসঙ্গিক যে জিনিসটা চলছে উনি তুলে ধরেছেন, এবং একটা ট্যাগলাইন যে সব বুদ্ধিমান চোরকে কিন্তু ধরা যাবে কিনা, এ সংশয় ছিল, এ সংশয় রয়েছে, আগামীতেও থাকবে। কিন্তু আমি বিং পেসিমিস্ট বা অপটিমিস্ট যাই বলুন, নট নেগেটিভিস্ট, আমি আশাবাদী যে আমি আমার 20 বছরের মধ্যে যে ডিফারেন্সটা দেখছি, বা আমার 25 বছর কর্মজীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো এবং যেভাবে রেট অফ ডেভেলপমেন্ট চলছে, আগামী 25 বছর হয়তো প্যারাডাইম চেঞ্জ হবে। সেটা মানে কি রেজাল্ট দেবে আমি জানি না, কিন্তু চেঞ্জ যখন হচ্ছে, এবং এই 2 বছর তো আমরা করোনার সময় দেখলাম যে তখন আমরা টেকনোলজিটাকে অনেক বেশি বেশি করে, 2017 সাল থেকে ন্যাট তৈরি হয়েছে, ভারতবর্ষে কোনো ইউনিভার্সিটি ন্যাটে পার্টিসিপেট করলো না, কিন্তু করোনাটাকে আমাদের এমন একটা থ্রাস দিল যে এখন কিন্তু প্রত্যেক ইউনিভার্সিটি কিছু না কিছু কাজ শুরু করেছে। আমাদেরও শুরু হয়তো 1 বছর পর আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি। তো আমরা কি মানে এটা তো আমাদের নেচার, দেয়ালে পিঠ না ঠেকলে আমরা সরে বসার চেষ্টা করি না। তো করোনা আমাদের একটা নেচার ইজ দ্য বেস্ট টিচার, আমাদের এমন একটা টিচিং দিয়ে গেল। এখন আমরা ভাবতে শুরু করেছি যে আমরা আরেকটু টেকনোলজিকে কতটা কিভাবে ব্যবহার করা যায়। এই যে আজকে ধরুন আমি অশোকনগর কলেজে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ইভেন তো
সামার চলছে, অথবা যে আমরা ইকোনমি অ্যাচিভ করার জন্য যে একজন রিসোর্স পার্সনকে আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে, তার নিজস্ব একটা খাবার বা অন্যান্য যে আমাদের লজিস্টিক খরচা আছে, কলেজ সেটা না করে বিকজ অফ দিস জুম প্ল্যাটফর্ম ভিডিও কনফারেন্সিং আমরা শনিবার দিন বেলা 3 জনের লেকচার অর্গানাইজ করতে পারছি। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ দ্য বিউটি অফ দ্য সফটওয়্যার, দিস ইজ দ্য বিউটি অফ দ্য টেকনোলজি? তাহলে আমাদেরকে কিন্তু নিতে হবে। আজকে আমাদের যত বোর্ড অফ স্টাডিজ এর মিটিং হচ্ছে, যত পেপার সেটাররা সব কিন্তু অনলাইনে চলছে। তাহলে আমরা কিন্তু এটা বিকজ অফ করোনা, আগে না বাবু আমি না গেলে, আমি না কারেকশন পাংচুয়েশনটা আমাকে এখানে বসে দেখতে হবে, এটা কিন্তু অনলাইনে করা যায় না। যে হচ্ছে তিনি দেখছেন, দেখে তিনি স্ক্যান করছেন, করে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, মেলে পাঠিয়ে দিচ্ছেন, থিসিসের রিপোর্ট চলে আসছে, থিসিস ইভ্যালুয়েশন হচ্ছে। সো যা হচ্ছিল না তা কিন্তু হচ্ছে। হ্যাঁ, সবটাই 100% ফুল প্রুফ হচ্ছে এটা কিন্তু একদমই নয়। এবং বেসিক্যালি ক্লাস টিচিং লার্নিংটা কখনো অনলাইন টিচিং লার্নিং স্যার আপনি একটু মিউট হয়ে গেছেন স্যার। স্যার কি আছেন? যাই হোক, আমাদের এটা স্যার, মানে আলোচনা চলতে আছে, চলতে থাকবে। এই যে আজকে অশোকনগর কলেজে পাথফাইন্ডার রোল প্লে করলো, কেন তারা এই দুটোকে নিয়ে আলোচনা করলো? অনেক কিছু ছিল তো, আমরা তাদের বলতে পারতাম ভ্যালু বেসড এডুকেশন ইন দ্য কারেন্ট সোসাইটি, বলতেই পারতাম। আমরা আইপিআরটাকে কেন ক্যাচ লাইনে আনলাম? তার মানে কি অশোকনগর কলেজের গ্যালাক্সি অফ টিচার্স দে আর থিঙ্কিং অন দ্য ইস্যু। প্লেগারিজম নিয়ে কেন প্লেগারিজমটা ট্যাগ লাইন দিলেন? আগে আমরা বলতাম না ভ্যালু বেসড এডুকেশন, মূল্যযুক্ত শিক্ষা, এটা তো মূল্যের মধ্যে এটা আছে। প্লেগারিজম না হলে তো মূল্যযুক্ত শিক্ষা আসবে কি করে, মূল্যযুক্ত থিসিস হবে কি করে? আইপিআর প্রোটেক্ট না করলে মূল্য তো হবেই না। কিন্তু এখন আমরা এক্সপ্লিসিটলি টার্মিনোলজি গুলোকে ব্যবহার করছি, তার মানে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। কতটা পারছি সে প্রশ্ন ছিল, সে সংখ্যা ছিল, আছে এবং থাকবে, তার মধ্যে থেকেই আমরা এগোবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার, Thank আপনি you, sir. পেশেন্টলি এতগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। তাহলে লাস্টের ডিফারেন্সটা বোধহয় সেখানেই রইলো যে গেটিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড ইমিটেটিং। এবং কোথাও আমার এই চোর শব্দটা একটু খটকা, মানে কিরম লাগছে, থেফট অ্যান্ড থিফের থেকে ইমিটেটর শব্দটা বোধহয় আরো বেটার। আমরা ইমিটেট করার চেষ্টা করি, অনেক সময় আনইনটেনশনাল প্লেজারিজমও হয়, কিন্তু হয়তো ভাবি আমি সাইট করেছি কিন্তু দেখাচ্ছে যে সাইট হয়নি, রেড মার্কস আছে। তো ইমিটেটর শব্দটাকে যদি আমরা রাখি চোর না বলে, তাহলে আমার মনে হয় সেটা বোধহয় ভালো হবে। But thank you so much, sir. Over to you, Vidisha. You may continue. Thank you, sir. থ্যাংক ইউ নেশা ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। এই প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে একটা বেশ ভালো দিক আমাদের সামনে উঠে এসেছে। একটা প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিয়েছেন আপনি, যে আমরা আমাদের বাংলা ভাষাকে ঠিক কতটা সম্মান করছি। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা আমাদের প্রত্যেকের কাছে, আমিও বাংলা বিভাগের অধ্যাপিকা, আমার কাছেও এই প্রশ্ন, সাথে সাথে সবার কাছে এই প্রশ্ন। এবং এটা ঠিক কথাই, ওই বুদ্ধিমান চোর এই কথাটা না ব্যবহার করাই ভালো। তাকে বাদ দিয়ে আমরা যদি নিজেরা সৎ হই, নিজেদের গবেষণাপত্রের ব্যাপারে নিজেরা সচেতন হই, তাহলে বোধহয় আমাদের ভাষা এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে, দেশও এগিয়ে যাবে। যাই হোক, চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম সমাপ্তি পর্বে। আমি অনুরোধ জানাবো ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর অন্তরা চৌধুরী ম্যাডামকে। ম্যাডাম, আপনাকে অনুরোধ করছি। লাকি এনাফ যে ম্যাডামই ধন্যবাদ জ্ঞাপনের দায়িত্বে আছেন, এটা আমার কাছে একটা সৌভাগ্যের। হ্যাঁ, আর আমরাও লাকি যে মানে বাংলা ভাষা অন্তত বাংলাদেশ যতদিন আছে থাকবে, কিন্তু সাঁওতালি বা ওই জন্য বাংলা অনেক বেটার জায়গায় আছে। আমি নিজে বাংলাদেশে গিয়ে দেখেছি যে বাংলা সেমিনার শুনতে ফিজিক্স কেমিস্ট্রি টিচাররা আসে, ফলে মার্কেটটা নেই, সেটা তো তৈরি করা সম্ভব নয়। তো যাই হোক, অসম্ভবের জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে ওই সততা, চোর তো চোরই, এবার অনুপ্রেরণা দিয়ে শব্দটাকে বা ইমিটেট, আবার ইংলিশে বললে আবার গালিটাও সম্মানের হয়। তো ইমিটেট, এই নানা রকম অনুকরণ, নানা রকম নান্দনিকতায়, সেই তাত্ত্বিকতায় নানা রকম ভাবে আমরা ভেসে যাই, কিন্তু শেষ পর্যন্ত নিজের সততা এটা রাখতেই হবে। বুদ্ধি হয়তো সেটা নানা রকম কেমিক্যালের কারণে আমাদের মাথায় নানা রকম রিয়াকশনে তৈরি হয়, তো সেটার সঙ্গে ওই সৎ
এই সামাজিক এই সততা জিনিসটা যেটা ছোটবেলা থেকে শেখানো হয়েছিল যে অমুকটা করো না অমুকটা করতে নেই, ওইগুলো নিয়ে যতটা দিন চলা যায় ততদিন আশা করা যায় ভালো থাকা যাবে এবং আহ বা নিজের স্যাটিসফ্যাকশন থাকবে, দেশ তোমাকে কতটা মূল্য দেবে বা স্টেট তোমার গবেষণাকে মূল্য দিয়েছে নাকি, এই প্রশ্নের থেকেও নিজের ওই বুদ্ধিমত্তায় কতটা সৎ নিজের কাছে থাকলে আমার মনে হয় অনেক বেশি এগিয়ে যাওয়া যাবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিশ্বভারতীর লাইব্রেরিয়ান স্যারকে যে তিনি এত মূল্যবান তথ্য এত সহজে আমাদের বলেছেন। ডক্টর নিমাই চাঁদ সাহাকে আমি মানে সরাসরি শোনার ইচ্ছা থাকলো, যদিও বলছেন যে অনলাইনে আমরা অনেক ইউজ টু হয়েছি, কিন্তু অনেক খরচা বেঁচেছে। আবার খরচা সবকিছু মানে মার্কেট ভ্যালুটা খুব দরকার, মানে চুরিটাও খুব সহজে কম খরচে করার জন্য নানা রকম জায়গায় যেতে হয়। এই জন্যই আমি ইউনিভার্সিটির নামের প্রসঙ্গগুলো আনছিলাম যে এইটা কতটা গুরুত্বপূর্ণ। মানে আমি বাংলায় পিএইচডি করেছি, আমাকে কেউ কিছু বলতে গেলে দুবার ভাবে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, এখন বহু নতুন নতুন ইউনিভার্সিটি হচ্ছে, তা সেই ইউনিভার্সিটি থেকে যারা আসবে, ইনফ্যাক্ট ইগনু থেকে যদি কেউ বাংলায় পিএইচডি করে তাকে কিন্তু খুব অদ্ভুত ভাবে ভ্রুকুটিতে ফেলা হবে। বাংলায় পিএইচডি বা আমার মানে অদ্ভুত ভাবে আমি এই কলেজে জয়েন করার পরেও অনেক শুনতে হয়েছে বাংলায় তো অনেক লেখা খুব সহজেই পাবলিকেশন বের করা যায়। যাই হোক, এগুলো চলবে, এগুলো নিয়ে আমরা বড় হয়েছি, এগুলো নিয়ে থাকবো। তবে একটা ভালো জায়গা রয়েছে, সেটা বাংলাদেশ রয়েছে, বাংলা ভাষাটা টিকে থাকবে। আমার তো দুশ্চিন্তা বাংলা ভাষা যাদের যাদের খেয়ে নিয়েছে তাদের সেই ভাষাগুলোকে নিয়ে, ইনডেঞ্জার ল্যাঙ্গুয়েজের আন্ডারে যারা। যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আইকোয়াককে আমাদের কলেজের, এবং সর্বোপরি আইকোয়াক এবং আমাদের কলেজের মূল যিনি অধ্যক্ষ মহাশয়কে, এবং আইকোয়াকের কোঅর্ডিনেটর ডক্টর পাপড়ি চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইরকম বিষয়কে খুব সফলভাবে আমাদের সামনে বারবার অনুপ্রেরণা দেওয়া যে এগুলো করার জন্য। আমি আইপিআর এর কমিটি মেম্বারদের, আইপিআর এর কমিটির এই যে ওয়েবিনারটা হবে তার কনভেনার আজকে একেবারে মানে ট্রেনে যেতে যেতে প্রশ্ন করেছেন, তিনি যেভাবে সহযোগিতা করছেন, যেভাবে কমিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। আর সমস্ত কমিটি মেম্বার, আমি একে একে সকলের নাম বলছি, কাউকে যদি একটু ভাবে মিস করে যাই একটু মনে করিয়ে দিও বিদিশা। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর বিদিশা মাহাতোকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপিকা অন্বেষা দাশগুপ্তকে, এবং এই যে আমাদের এত সুন্দর একটি ফ্লায়ার তৈরি হয়েছে, অধ্যাপিকা সৃজিতা মিত্রকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সমস্ত কিছু কর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সব থেকে বেশি এগিয়ে রয়েছে, যাকে এই নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মানে কলেজের ছবিটার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে না, আমি ডক্টর দীপাঞ্জন দাস মজুমদারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সর্বোপরি এই পুরো বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক নওয়াজ মন্ডল, অধ্যাপক ডক্টর অভিরূপ দত্ত, ডক্টর জিতেন্দ্রনাথ বর্মন, অধ্যাপক মৃন্ময় বিশ্বাসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সর্বোপরি আমাদের কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং যারা অংশগ্রহণ করেছেন সকল শ্রোতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই বুদ্ধিমত্তায় শান দেওয়ার অনুপ্রেরণা, তোমাকেও ইনক্লুড করে নিও, তুমিও এই কমিটির একটা পার্ট। হ্যাঁ, তাহলে হ্যাঁ ওই আমিও ইনক্লুডেড, নিজেকে ধন্য করলে আবার বাদ হয়ে যায়, তো ওই জন্য আর করলাম না। তো সেই জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্যারের আবার শোনার ইচ্ছা রইল, এবং আশা করব যে আগামী ডাকলেই যাব, ডাকলেই যাব নিশ্চয়ই। এবার ফিজিক্যাল মোডে যাব আর কি। হ্যাঁ, আমাদের আগে কলেজের শুধু একটু ছবি আগে শুধু আপনাদের লাইনের সাথে আলাপ ছিল, আজকে অনেকের সাথে আলাপ হলো, আপনারা ডাকলেই যাব আর কি, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আমাদের কলেজের ছবিটা আপনি ওই নেতাজি শতবার্ষিকী থেকে হোস্ট যিনি আর কি, সেই আমাদের কলেজটা ওরকম দেখতে আর কি, সেটুকু আপনাকে আভাস দেখাতে পারছি আর কি। না ফিজিক্যালি যাব।
হ্যাঁ 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 অবশ্যই। তাহলে আজকে Thank you. আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। Okay, so everybody stay safe and secure from core of my heart. And thanks one and all of entire team of Netaji Shatavarshiki College. Thank you so much. Let me allow to leave from the meeting. Thank you so much. Meet you again in physical mode at your campus if situation allow. Thank you. Thank you, sir. Thank you. Thank Thank you, sir.